ঠিক আছে, আমাদের তাহলে আজকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শুরু হবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে আমি একটু প্রাইমারি জিনিসপত্রগুলো বলে দিই আগে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, হ্যাঁ, এটা খুব ভাইটাল একটা জিনিস। আমাদের এসএসসি বলো বা পিএসসি বা মাদ্রাসা, যে কোনো এক্সামের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে হিউজ নাম্বার অফ কোশ্চিন থাকে, এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কিন্তু পারতেই হবে, না হলে কিন্তু হবে না, পিছিয়ে পড়ে যাবে। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা টোটাল 3 ভাগে বিভক্ত। আমি একটু সিলেবাসটা বলে দিই আগে, সমস্ত কিছু একটু প্রাইমারি ইন্ট্রোডাকশন গুলো দিয়ে দিই, তারপর আমরা শুরু করব। যে কোনো পোর্শনই যখনই আমরা শুরু করব, তার শুরু করার আগে একটু ইন্ট্রোডাকশনটা বলে দিলে কি হয়, ছাত্রছাত্রীর সুবিধা হয় বা ব্যাপারগুলো মানে কি বলবো, যে বোধগম্য হয় অনেক তাড়াতাড়ি। তো ফার্স্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আমি এর আগেও বলেছি হয়তো, যে 3 ভাগে বিভক্ত, বা আমাদের কোর্সটা হচ্ছে 3 ভাগে বিভক্ত। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সিলেবাসটা, একটা পার্ট হচ্ছে সেট রিলেশন ম্যাপিং, একটা পার্ট হচ্ছে সেট রিলেশন ম্যাপিং। ঠিক আছে, এটা একটা পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এই পার্ট থেকে কিন্তু কোশ্চিন আসে, বিশেষ করে 9-10-এর ক্ষেত্রে কিন্তু বেশি কোশ্চিন আসে। সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে গ্রুপ থিওরি। ঠিক আছে, সেই গ্রুপ থিওরির মধ্যে কি কি আছে: গ্রুপের ডেফিনেশন, গ্রুপ কাকে বলে, গ্রুপের এক্সাম্পল, সাবগ্রুপ, বিভিন্ন ধরনের সাবগ্রুপের এক্সাম্পল, গ্রুপের অর্ডার, গ্রুপের এলিমেন্টের অর্ডার, সাবগ্রুপের প্রপার্টিজ বিভিন্ন। তারপরে শুরু হবে সাইক্লিক গ্রুপ, সাইক্লিক গ্রুপের পর কোসেট, নর্মাল সাবগ্রুপ, হোমোমরফিজম, আইসোমরফিজম, এগুলো সব সিলেবাসে। আমি ডিটেল সিলেবাসটা সব করতে করতে আরো আলোচনা করব। ঠিক আছে, আর 3 নম্বর আরেকটা যেটা পোর্শন আছে, সেটা হচ্ছে রিং অ্যান্ড ফিল্ড। এইটা আরেকটা পোর্শন। তো এই 3টে পোর্শন আমরা করব, খুব সম্ভবত 14টা থেকে 15টার মতো ক্লাস আমাদের লাগবে। তার কমে যদি হয়ে যায় তো ভালো, আমরা একটু স্পিডে করানোর চেষ্টা করবো, যেহেতু বুঝতেই পারছো যে সময় আমাদের হাতে কম। প্রথমে সেট রিলেশন ম্যাপিং 3-4টে ক্লাস লাগবে। গ্রুপ থিওরির ক্ষেত্রে 8-10টা ক্লাস, 8টার মতো ক্লাস লাগবে ধরো, 4 আর 8-12। আর রিং ফিল্ড বেশি নেই সিলেবাসে, ওই 2-3টে ক্লাস লাগবে। ঠিক আছে, তারপর তো আমরা আরো প্র্যাকটিস তো করবো, মানে আমি এমনি বলছি, নর্মালি বলছি যে শুধুমাত্র থিওরি প্লাস আমরা সেই থিওরি রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট করতে এরকম 14টার মতো ক্লাস লাগবে। আর পাশাপাশি আমরা বৃহস্পতিবার আর রবিবার করে যে এমসিকিউ গুলো প্র্যাকটিস করছি, সেগুলো তো থাকবেই, সেগুলো আরো প্র্যাকটিস হবে। তার ফলে তোমাদের কিন্তু থিওরি হচ্ছে, পাশাপাশি থিওরি যে সোম বুধ শুক্র যে ব্যাচটা আছে বা যে ক্লাসগুলো হচ্ছে, সেখানে কিন্তু প্র্যাকটিসও হচ্ছে। পাশাপাশি তোমাদের কিন্তু এক্সট্রা আমি বৃহস্পতিবার রবিবার করে প্র্যাকটিস ব্যাচের সঙ্গে যুক্ত করে দিয়েছি, এবং তার ফলে তোমরা কিন্তু আরো প্র্যাকটিস হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হবে। এরপর আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যখন শেষ করবো, তার উপর মক টেস্ট হবে। ক্লাসিক্যাল অ্যালজেব্রা আমাদের শেষ হয়ে গেছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা পড়তে থাকো। আমি কিন্তু এই যে এই ফর্ম টম বেরিয়ে যাক বা এই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যাক, এখন যেহেতু অনেকেই মানসিকভাবে টেনশনে আছো, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেলেই কিন্তু আমরা একদম জুন মাসের ওই ধরো 8-10 তারিখের দিকে কিন্তু ক্লাসিক্যাল অ্যালজেব্রা একটা মক টেস্ট নেব। 20টা 25টা বা 30টা কোশ্চিন থাকবে, 30 মার্কের পরীক্ষা, 30 মিনিট টাইম, বেশি টাইম না কিন্তু, 30 মার্কের পরীক্ষা, 30 মিনিট টাইম, বা আমি হয়তো প্রথম প্রথম একটু 35 মিনিট বা 40 মিনিট দেবো। তার মধ্যে কিছু নন কোশ্চিন থাকবে, যা করিয়েছি সেগুলো রিভিশন দাও, যা আমি পড়িয়েছি টোটালটা রিভিশন দিতে থাকো। আমি ফুল পিডিএফটা আজকে দিয়ে দিব, সেটা দেখে দেখে সব রিভিশন দিতে থাকো, একদম খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা নোট, প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা থিওরি, সবকিছু যেখান থেকে কোশ্চিন দিতে পারি। কিছু নন কোশ্চিন থাকতে পারে, কিছু আননোন কোশ্চিন থাকতে পারে। আননোন মানে এখনো অবধি হয়তো আমি করাইনি আমার কোশ্চিনের বাইরে, তার ফলে কি আরো কিছু এক্সট্রা অঙ্ক হবে। তো এরকম ভাবে যত মক টেস্ট চলবে, তত কিন্তু নাম্বার অফ আননোন কোশ্চিন বাড়তে থাকবে। জানা হয়ে গেলে আবার নোন হয়ে গেল, পেরে গেলাম, নোন হয়ে গেল, এবার মক টেস্টের অ্যান্সার গুলো আমি বলে দেবো, তখন আবার নোন হয়ে যাবে যেগুলো যারা পারবে না। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু প্রসিডিওর চলতে থাকবে। হ্যাঁ, তো আপাতত আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যে পোর্শনটা শুরু করলাম, সেই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে 3টে ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে সেট রিলেশন ম্যাপিং, সেকেন্ড ভাগ হচ্ছে গ্রুপ থিওরি, 3 নম্বর ভাগ হচ্ছে রিং অ্যান্ড ফিল্ড। তো আমরা নর্মালি কি, সেট থিওরি অনেকেই জানো, সেট থিওরি এমন একটা জিনিস যেটা 11-12 থেকে আমরা পড়িয়ে আসছি বা তোমরা পড়ে আসছো, বা যারা স্কুল টিচার তারা দেখবে 11-12-এর যারা স্কুল টিচার, তারা তো সেট থিওরি একদম বেসিক জায়গা থেকে শুরু করে। তার ফলে সেট থিওরি, সেই ইউনিয়ন, সেই ইন্টারসেকশন, এই জিনিসগুলো আমি আর রিপিট করবো না, বা এই জিনিসগুলো কিন্তু আমি বারবার করে বলবো না, কারণ এগুলো খুব কমন জিনিস, এগুলো খুব বেসিক জিনিস, এগুলো আমি বলবো না। তো সেট থিওরিতে আমরা খুব অল্প বিস্তর জিনিস আলোচনা করব। কি আলোচনা করব? সেট থিওরির ক্ষেত্রে যে জিনিসগুলো বিশেষ করে রিলেশনে লাগবে, রিলেশনটা ডিটেলসে আলোচনা করব। তো সেট থিওরির ক্ষেত্রে আমরা আলোচনা করব হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, আমরা আলোচনা করব সেটের পার্টিশন, যেগুলো একটু হয়তো একটু হাই লেভেলের, বা যে জিনিসগুলো হয়তো অনেকে একটু অ্যাভয়েড করে, সেই জিনিসগুলো আমরা করব। আর বাকি ইউনিয়ন কি, ইন্টারসেকশন কি, ডিফারেন্স কি, এগুলো আশা করি সবাই জানো। ইউনিয়ন মানে হচ্ছে এইটা অথবা ওইটা,
ইন্টারসেকশন মানে দুটোই কমন পোর্শন, তো এগুলো সবাই জানো। কমপ্লিমেন্ট মানে যেটা সেটের যার বাইরেটা হবে, মানে ধরো এ কমপ্লিমেন্ট মানে যা এতে থাকবে না। তো এই জিনিসগুলো আশা করি সবাই জানো, তো এইগুলো নিয়ে কিন্তু আমি সময় নষ্ট করবো না। আমরা কিন্তু সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, এবং কোনোবারই মানে অন্যান্য কোনো ব্যাচে ভেবো না যে এইবার হয়তো স্যার তাড়াহুড়ো করছে। কোনোবারই আমি কোনো ব্যাচেই কিন্তু সেটের ক্ষেত্রে ওই জিনিসগুলো বলি না, কারণ ওগুলো খুব বেসিক জিনিস, সবাই জানে। ঠিক আছে, সবাই জানো কি না, না জানো না? সেটের ইউনিয়ন, ইন্টারসেকশন, এগুলো সব জানো তো? ডিফারেন্স, কমপ্লিমেন্টেশন, এই প্রপার্টিগুলো জানতে গেলে কোনো মানে যে কোনো একটা বই ফলো করলেই হবে। বা এইগুলো হয়তো সবারই মোটামুটি মনে থাকে, কারণ এটা এরকম না যে স্যার আমি অনেকদিন ধরে পড়াশোনার সঙ্গে যুক্ত নাই বলে এগুলো ভুলে গেছি, এটা হয় না নর্মালি। এটা সবাই জানে। আর যদি মনে হয় যে না স্যার আমি এই জিনিসগুলো ভুলে গেছি, তাহলে ইউটিউবে যাবে, আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে সার্চ মারবে, প্লে লিস্টে দেখবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা গ্রুপ থিওরি 1 লেখা আছে, আমার প্লে লিস্টে দেখবে ওপেন আছে ভিডিও। সেখানে সেট রিলেশন ম্যাপিং এর প্রথম এক এক নম্বর বা 2 নম্বর লেকচারটা দেখে নিবে, পুরো একদম ডিটেলসে সব কিছু বেসিক থেকে আছে একদম। ঠিক আছে, বিএসসির আমার ক্লাস, সেখানে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট না হলে খুঁজে পাবে না, কিন্তু প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখবে গ্রুপ থিওরি 1, সেই গ্রুপ থিওরি 1-এ ঢুকলেই দেখবে সেট রিলেশন ম্যাপিং সুন্দরভাবে আছে। সেখানে সেট থিওরির যে বেসিক জিনিসগুলো যাদের একদম ভুলে গেছে সেগুলো সব করে নেবে। ঠিক আছে, তো আমরা শুরু করছি সেটের ডেফিনেশন থেকে অবশ্যই, কিন্তু তারপর আমরা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবো সেটের, তবে রিলেশন ম্যাপিং একদম বেসিক থেকেই করবো আমরা। ঠিক আছে, আর গ্রুপ থিওরি বেসিক থেকে, রিং ফিল্ডও বেসিক থেকে, কোনো অসুবিধা নেই। তো সেট থিওরির ক্ষেত্রে সেটের ডেফিনেশন যেটা সকলেই হয়তো জানো, সেই ডেফিনেশন থেকে স্টার্ট করছি। আচ্ছা, যদি বলো স্যার বই কি লাগবে, বেস্ট বই এসকে মাপা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা হায়ার অ্যালজেব্রা, তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার দুটোই আছে, একদম বেস্ট। হ্যাঁ, থিওরির জন্য একদম এটা হচ্ছে বেস্ট বই। যদি বলো স্যার এই বইটা আমরা পড়িনি, বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ইউনিভার্সিটিতে বিএসসিতে এই বইটাই করানো হয়। তবে কেউ যদি বাইরের ইউনিভার্সিটি থাকো বা কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো স্যার ম্যাডামরা যদি এই বইটা ফলো না করায়, তাহলে যেই বই ফলো করিয়েছে সেই বইটাই ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ আমি এখন নতুনভাবে তোমাদের কোনো বই ইউজ করতে মানে বারণ করছি, কারণ যার সঙ্গে তোমরা অভ্যস্ত আছে সেটাই করো। 19-20 পার্থক্য থাকে, হয়তো এসকে মাপাতে কিছু এক্সট্রা জিনিস আছে, বা হয়তো অন্য বইতে কিছু কম আছে, সেটা হতে পারে। কিন্তু সেটা খুব একটা যায় আসবে না, কারণ আমি যে জিনিসগুলো করাচ্ছি সেগুলো সব বইতেই থাকবে। যে কোনো বই থেকে ফলো করো, বা যে কোনো বই যা যা পড়তে, সেই বইটাই যদি পড়তে থাকো। আর যদি মনে করো যে না স্যার আমি বিএসসিতে কোনো বই ফলো করিনি, যেটা বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা করে, স্যার আমি যে টিউশন টিচারের কাছে পড়তাম উনি তো নোট করাতেন, তার ফলে আমার নোটটা আছে, তাহলে ওই স্যারের নোটও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস, নোট ফলো করলে বই ফলো করার থেকে অনেক কম জানা হয়। কেন কম জানা হয়? কারণ যত তুমি নোট ফলো করবে, তত কি হয়, কিছু কিছু জিনিস বাদ হয়ে যায়। নোট মানে হচ্ছে একজন টিচার, যিনি যা বুঝেছেন বা জেনেছেন সেটাকে আরো ছোট করে তিনি তার মতো করে লিখিয়েছেন। যত কম জানবে তত নোট, মানে নোট যত পড়বে তত কম জানবে। আর যত বই পড়বে তত আরো বেশি জানবে, বেশি কিছু থাকে বইয়ে একটা। এটাই হচ্ছে পার্থক্য। তবে আর নতুন ভাবে তো এখন বই পড়ার সময় নেই তোমাদের, তো যার ফলে যেটা যা পড়ে এসছো, যারা যেটা পড়ে এসছো সেটাই মানে পড়ো। প্লাস আমি যেটা পড়াচ্ছি বা আমি যে জিনিসগুলো লেখাচ্ছি সেগুলো সব রিভিশন দিতে হবে, বা সেগুলো সব করতে হবে। ঠিক আছে, তো সেট কাকে বলে একদম বেসিক জায়গা থেকে শুরু করছি। সেটের ডেফিনেশন হয়তো সকলেই জানো, সেট হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড, কে বলতে পারে, কালেকশন অফ ডিস্টিং ডিস্টিং অবজেক্ট। অবজেক্ট বা ডিস্টিংক্ট এলিমেন্ট। তাহলে একটা সেট হচ্ছে আর কিছুই না, এ সেট, হ্যাঁ, ইজ এ ওয়েল ডিফাইন্ড, এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট বা এলিমেন্টস। সেটের এলিমেন্টগুলো বা সেটের হ্যাঁ, কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্ট, তার কালেকশন অফ মানে ডিস্টিং এলিমেন্ট। মনে রাখতে হবে যে এক নম্বর হচ্ছে সেটের ক্ষেত্রে এলিমেন্টগুলো সব আলাদা আলাদা হবে, কোনোদিনই এলিমেন্টগুলো এক হয় না, সেম এলিমেন্ট থাকে না, বা এলিমেন্টের রিপিটেশন হয় না। 2 নম্বর হচ্ছে কালেকশন হয়, একটা সংগ্রহ, আর একটা ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড মানে অনেক ক্ষেত্রে অনেক রকম বলা হয়। ধরো আমি একটা বললাম, ধরো আমি বললাম এ সেট অফ হিউম্যানস। তো একটা সেট অফ হিউম্যান যদি বলি, তার মানে সেখানে যদি আমি হিউম্যানের জায়গায় যদি একটা বিড়াল বা কুকুরকে ঢুকিয়ে দিই, তাহলে সেটা ওয়েল ডিফাইন্ড না। এ সেট অফ হিউম্যান মানে আমি সেখানে হিউম্যানই লাগবে। বা এ সেট অফ ইন্টিজার, তার একটা সেট অফ ইন্টিজার মানে আমি সেখানে ইন্টিজার ঢোকাবো, সেখানে যে একটা রেশনাল নাম্বার ঢুকিয়ে দিই, তার মানে কি, তাহলে সেটা ইন্টিজারের সেট না। তার মানে ওয়েল ডিফাইন মানে হচ্ছে এক জাতীয়, যা বলবো যেভাবে ডিফাইন করব সেটাই হতে হবে। আমি যদি বলি একটা সেট অফ পেনস, তাহলে সেট অফ পেন মানে পেন থাকতে হবে, সেখানে কলম থাকতে হবে, সেখানে কিন্তু বুক ঢুকলে হবে না। বা আমি যদি এবার সেট অফ অ্যানিমালস বলি, তাহলে সেট অফ অ্যানিমালস এর মধ্যে তুমি যে কোনো অ্যানিমালই ঢোকাতে পারো। কিন্তু আমি যদি বলি সেট অফ ক্যাট বা সেট অফ ডগস, তাহলে কিন্তু সেখানে কুকুরের সেটই হতে হবে, বা গরুর সেট, বা কাউয়ের সেট, বা কুকুর বিড়ালের সেট। কিন্তু আমি যদি বলি সেট অফ অ্যানিমালস, তাহলে তুমি
অ্যানিমাল, যে কোনো অ্যানিমাল ঢুকাতে পারো। তো ওয়েল ডিফাইন্ড মানেই হচ্ছে যে আলাদা আলাদা এলিমেন্ট থাকবে, একটা সংগ্রহ কালেকশন নেবে কিছুজন কিছুজন, মানে সেটা একজনও হতে পারে, অনেক সময় এটা হতে পারে যে কেউ নেই ফাইও হতে পারে, সেই ধরনের জিনিস। আর ওয়েল ডিফাইন্ড মানে এক জাতীয়, এক জাতীয় মানে যার সেট হবে সেই ধরনের এলিমেন্টগুলোই থাকে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে। প্রাইমারি কয়েক ধরনের সেট আমাদের জানতে হয়, সেটা Basically, হচ্ছে we can say that's there are no controversial matter. প্রাইমারি, হ্যাঁ, কিছু ধরনের সেট থাকে। এক হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বারের সেট মানে হচ্ছে এইভাবে লেখা হয়, এন দিয়ে, দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বার। এই ধরনের সেটগুলো আমাদের কাজে লাগবে, বিশেষ করে গ্রুপ থিওরিতে, সেই জন্য এই সেটগুলোকে আমি নোটেশনগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, ন্যাচারাল নাম্বার মানে কোথা থেকে শুরু হয়? এক থেকে। এক থেকে শুরু One, হয় two, এবং three. চলতে থাকবে, ইনফাইনাইট সেট এটা। ঠিক আছে, এই ধরনের সেট, সেট দু রকমের হয়, ফাইনাইট ইনফাইনাইট। ফাইনাইট মানে হচ্ছে যেখানে শেষ আছে সীমিত, 10টা এলিমেন্ট, 15টা এলিমেন্ট, 20টা এলিমেন্ট, সেটা ফাইনাইট। আর যেখানে ইনফাইনাইট চলতে থাকছে, এলিমেন্ট লাস্ট এলিমেন্ট বলতে পারছি না বা এলিমেন্টের শেষ নেই, সেটা হচ্ছে ইনফাইনাইট। তাহলে ন্যাচারাল নাম্বার একটা ইনফাইনাইট সেট। ইন্টিজার জেড দিয়ে লেখা হয়, কোনো কোনো বইতে আই দিয়ে লেখে, হ্যাঁ, আই দিয়েও কোনো কোনো বইতে লেখে, তবে এখানে আমরা আইটা ইউজ করবো না, আমরা জেড ইউজ করবো, দ্য সেট অফ অল ইন্টিজার্স। কারা থেকে সেট অফ অল ইন্টিজার্সে জিরো অ্যাড হয়ে জিরো যায়? জিরো প্লাস প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট 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 একদম। অনেক সময় ন্যাচারাল নাম্বারকে না জেড প্লাস বলা হয়, জেড প্লাস মানে বুঝতে জেড পেরেছো? প্লাস পজিটিভ ইন্টিজার। একই পজিটিভ পজিটিভ ইন্টিজার, পজিটিভ তাহলে পজিটিভ ইন্টিজার ইন্টিজার ন্যাচারাল নাম্বার একই। আচ্ছা, কিউ নেক্সট সেট, সেটা হচ্ছে দ্য সেট অফ অল রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বার। এইটা হচ্ছে সেট। আচ্ছা, রেশনাল নাম্বারে মানে যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায়, যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি জেড এ থাকবে, কিউ এন এ থাকবে, হ্যাঁ, বা কিউ জেড প্লাসে থাকবে, কিউ হচ্ছে এন এ বা জেড প্লাসে থাকবে। মানে একটা জেড এ থাকলে তুমি যদি বলো স্যার নিচেরটা মাইনাস হতে পারে না, উপরেরটা যদি মাইনাস হয়ে যায় তাহলে নিচেরটা মাইনাস ধরার দরকার নেই, মানে ওইভাবেই অ্যাডজাস্ট করবে। তার ফলে নিচেরটা এন, কিউ এন এ আছে বলে, কিউ যেহেতু এন এ আছে তাহলে কিউটা কিন্তু জিরো কোনোদিনই হবে না, তার ফলে কিন্তু এটা ডিফাইন্ড হবে। এবং কিছু কিছু বইতে কি করা আছে, অনেক বইতে পি জিসিপি আর কিউ এর জিসিটি ওয়ান ওয়ান। ধরা হয়। যদি বলো স্যার কেন ধরা হয়, যদি 2 আর 4 হয়, 2 আর 4 কেটে কুটে 1 আর 2 হয়, তাহলে 1 আর 2 এর জিসিটি ওয়ান, ওইভাবেই ব্যাপারটা বলে। এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম হবে, মানে ওই রেশনাল নাম্বারের। একদম ঠিক আছে। এইবার আর, দ্য সেট অফ অল রিয়েলস। রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারের মধ্যে র্যাশনালও থাকে, আবার পাশাপাশি ইররেশনালও থাকে। ইররেশনাল মানে হচ্ছে যাদেরকে র্যাশনাল বলি না। কারা? অনেক ধরনের নাম্বার আছে, তার মধ্যে পপুলার হচ্ছে √2, √3, √5, পাই, এই ধরনের, তাদের ইউনিয়ন, এটাই হচ্ছে রিয়েল নাম্বার। আর রিয়েল নাম্বারের পর আরেকটা সেট আছে তার থেকে বড়, সেটা হচ্ছে দ্য সেট অফ অল। আচ্ছা, ইউনিয়নটা কমপ্লেক্স। একটু বড় করে কমপ্লেক্স দিন না, নাম্বার। কেমন? যত দেরি করাবে তত সিলেবাস শেষ কম হবে, কিন্তু দেরি হবে, এগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। যত কিন্তু এখানে সময় নষ্ট করবে তত কিন্তু সিলেবাস শেষ হবে না। কিন্তু আমাকে সিলেবাস শেষ করতে গেলে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিতে হবে প্রত্যেককে। ছোট ছোট বিষয় একটু অ্যাডজাস্ট করতে হবে, যদি ছোট ছোট বিষয় অ্যাডজাস্ট করতে না পারো তাহলে কিন্তু সিলেবাস দেরি শেষ হবে। যত আমাকে পিছাবে তত কিন্তু সিলেবাস শেষ হবে, কারণ এই সমস্ত এসএসসি কিন্তু, আমি কিন্তু বিএসসি 3 বছর পড়াচ্ছি না। বিএসসি 3 বছর এমন একটা জিনিস যেখানে আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়াই। এসএসসি এমন একটা জিনিস যেখানে আমাকে 3 বছর ধরলে হবে না। কেউ কেউ তো আমাকে ফোন করে বলছে স্যার 3-4 মাসের মধ্যে সিলেবাস শেষ করে দিন, কেউ বলছে স্যার 6 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে, আমার পরীক্ষা আছে। তো এই যে বলে দিচ্ছ, সেই বলাগুলো তো সম্ভব না। তো তার ফলে আমার 10 মাস নর্মালি লাগে, তবুও 10 মাসেও চাপ, তবুও আমি 10 মাস বলে দিই। তার ফলে সেখানে 6-7 মাসে সিলেবাস শেষ করতে গেলে, আবার সব পোর্শনই আমাকে করাতে গেলে আমাকে কিন্তু স্পিড দিতে হবে, না হলে কিন্তু মুশকিল। তাহলে কি হবে যে আমি হয়তো 4-5টা পোর্শন বা 6-7টা পোর্শন হয়তো ভালো করে করিয়ে দিলাম, সেগুলো হয়তো ভালো করে জেনে গেলে, কিন্তু বাকি 3-4টা পোর্শন কিছুই হলো না, তার ফলে ঘুরে ফিরে একই, মানে সব পোর্শন জেনে যেতে হবে। এটা হচ্ছে মেন। এসএসসি তে যখন বসবে তখন তোমার 10টা বা 11টা পোর্শন, 11টা পোর্শনে সেম সংখ্যক প্রিপারেশন রাখতে হবে। হ্যাঁ, এবার হয়তো কোনো কোনো পোর্শনে খুব ভালো থাকে, কোনো কোনো পোর্শনে একটু মনে হয় যে না স্যার একটু কম জানি, সেটা হতে পারে। কিন্তু আমি একদম কোনো পোর্শন ছেড়ে চলে গেলাম, কিচ্ছু জানি না, তাহলে চাকরি পাবে না। ওগুলো আগেকার দিনে হতো সিপিএম সরকারের সময়, এখন কিন্তু হয় না। এখন তোমাকে কাট অফ যেহেতু খুব বেশি উঠছে, তুমি যেহেতু কোশ্চিন সবকিছু দেখতেই পারছো না, তারপরে তুমি যেটা দেখবে সেটাকেই তোমাকে করতে হবে। অত কিন্তু সময় নেই যে আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, এখান থেকে বাদ দেবো, আমি ডিনামিক্স কোড জানি না, ডিনামিক্স থেকে বাদ দেবো, হবে না, সব পোর্শন আমাকে করতে হবে। সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে আমাকে করাতে হবে, না হলে কিন্তু মুশকিল। তাহলে আলটিমেটলি কি হবে যে আমি হয়তো ভালো বোঝাই বা হয়তো ভালো শিখলে, কিন্তু আলটিমেটলি সবকিছু জানতে পারলে না, ঘুরে ফিরে নিট ফল জিরো। আমাদের চাকরি পেতে হবে, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেখানে সবকিছু খুব স্ট্যান্ডার্ড লেভেলে আমাদের শিখতে হবে। সেখান থেকে শিখে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার পর কিন্তু আমাদের মক টেস্ট নিতে হবে। এতগুলো প্রসিডিউর আছে, সেগুলো কিন্তু আমাদের এখন 7-8 মাসের মধ্যে শেষ করতে হচ্ছে। তার ফলে কিন্তু মানে কিছু কিছু জিনিস তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। হুম।
বা হয়তো কোনো কোনো জিনিস যেগুলো স্যার দরকার। এখানে আমার একটু কোশ্চেন ছিল, একটা সিলি হুম, কোশ্চেন ছিল। বলো বলো বলো। হুম। আচ্ছা, আমরা রেশনাল নাম্বারের যে ডেফিনেশন দিই, দোজ নাম্বার আর রিপ্রেজেন্টেড বাই পি ওভার কিউ ফর্ম হোয়ার পি অ্যান্ড কিউ বোথ আর ইন ইন্টিজার অ্যান্ড কিউ নট ইকুয়াল টু জিরো। হুম। এইভাবে ইন্টিজারের কি কোনো ডেফিনেশন আছে স্যার? ইন্টিজারকে তো আমরা ওইভাবে বলি না, আমরা এমনি এইভাবেই দিয়ে দিই যে ইন্টিজার মানে যেমন হচ্ছে যে। হচ্ছে ন্যাচারাল নাম্বারকে আমরা ডেফিনেশন হিসেবে বলতে পারি কাউন্টিং নাম্বার আর কল ন্যাচারাল নাম্বার, মানে যেই নাম্বারগুলোকে দিয়ে আমরা কাউন্ট করতে পারি সেগুলো ন্যাচারাল নাম্বার। রেশনাল নাম্বারের ডেফিনেশন তো ওটা হয়ে গেল। এবার ইরেশনাল নাম্বারের ডেফিনেশন আছে যে পি বাই কিউ ফর্মে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। তো এখান থেকে ইন্টিজারের কি সেরকম কোনো ডেফিনেশন নেই? তুমি বললে আমি বলতে পারবো সেটা ঠিক না ভুল, কিন্তু অন্যান্য বই তো ওরকম ভাবে তো ডিফাইন করেনি, এইভাবেই ডিফাইন করা আছে। এবার তুমি যদি স্যার বলো যে স্যার এইভাবে বলা যাবে কিনা, সেটা আমি বলতে পারি। স্যার হুম। স্যার হোল নাম্বার আর যদি -1 -2 -3 নেই তাহলে তো সেটাই ইন্টিজার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হোল হয়। নাম্বার সেটটা আর মানে ইন্টিজার, এই ন্যাচারাল নাম্বার যে মাইনাস দিয়ে রিপ্রেজেন্টেশনটা সেটাই তো হয়ে যায়। ইন্টিজার হয়ে যাচ্ছে। হয় এটা। হোল নাম্বার মানে জিরো থেকে শুরু হয়, বাকি তারপরে হয়। হোল নাম্বার টোল নাম্বার গ্রুপ থিওরিতে কাজে লাগে না, সেই জন্য আমি বলছি না। ঠিক আছে। যদি কোনোভাবে থাকে ডেফিনেশন আমাকে বলো, আমি সেটা বলে দিতে পারি যে এটা ঠিক না ভুল। দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, সেট অফ অল কমপ্লেক্স নাম্বার মানে কিভাবে লেখা হয় কমপ্লেক্স নাম্বারকে? হ্যাঁ বলো। ন্যাচারাল নাম্বারটা কিছু এক্স প্লাস আই বল ওয়াই। কিউটা, ন্যাচারাল নাম্বার এন লিখেছেন, ওটা কি কিউটা মাইনাসও তো হতে পারে, -1 -2। ধরো -2 এর 3 আছে তো, আমি এটাকে মাইনাস নেবো, এটাকে প্লাস নেবো। বুঝলে আমার কথাটা? হ্যাঁ স্যার, মানে বুঝতে অ্যাডজাস্ট করে ওই উপরে আমি ঠিক পিটাকে মাইনাস। ওপরটাকেই মাইনাস নেবো, নিচেরটাকে আমি মাইনাস নেবো না, নিচেরটাকে আমি এনেই নেবো। মানে কিউ হয় এন নিতে হবে, নাহলে জেড প্লাস লিখতে হবে। হ্যাঁ, আমি জেড ওইভাবেই প্লাস নেবো। এবার কোনো কোনো বইতে জেড আছে আছে, আমার এই ডেফিনেশনটাও ঠিক, কেউ ভুল করতে পারবে না আমাকে, ঠিক আছে। না, এটা স্যার করা যাবে জেড স্যার। থাকলে তো কিন্তু জিরো যদি হয়ে জিরো নেই। হয়ে যেতে পারে, তো কি করে ওটা হবে? জেড তো হতেই ওই পারে না। জিরো। হ্যাঁ, জেড হবে না, তখন জেড, জেড মাইনাস জেড, জিরো করতে হয়। মানে অনেক আচ্ছা। ঝামেলা, জেড লিখতে গেলে আবার বলতে হবে কিউ নন জিরো হবে, এত ঝামেলা আমার করতে ভালো লাগে না, সেজন্য আমি জেডটাকে এনে বলে দিই, সোজা কথা। কথা বুঝতে পেরেছো? এই হচ্ছে যা ডেফিনেশন, যা জানো তাই। মানে আমি ডেফিনেশন যেভাবে দিচ্ছি তাতে কোনো কিছু চেঞ্জ হবে না। মোট কথা যা যা সেটগুলো ছিল, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, এগুলো সব একই জিনিস আছে, ঠিক আছে। এগুলোতে সময় নষ্ট করো না, যেখানে সময় নষ্ট করতে হবে সেগুলোতে আমি সময়। নেক্সট হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, যা যে ডেফিনেশন জানতে সেই জিনিসই আছে, আমি জাস্ট একবার লিখিয়ে দিলাম, আর কিচ্ছু না। এইবার হচ্ছে নেক্সট কার্টেসিয়ান প্রোডাক্টস অফ সেট, এই ধরনের জিনিসপত্রগুলো লাগবে বলে আমি এগুলো করাচ্ছি, বিশেষ করে রিলেশনের ক্ষেত্রে কার্টেসিয়ান প্রোডাক্টটা খুব কাজে লাগে। কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট মানে সেটের প্রোডাক্ট, যেরকম ভাবে আমরা নাম্বারের প্রোডাক্ট করি, 2 3 4 5 6 এরকম ভাবে যেরকম গুণ করি প্রোডাক্ট করি, সেরকম সেটেরও প্রোডাক্ট করা যায়। সেটের প্রোডাক্ট কিভাবে করা হয়? খুব সিম্পল। এ একটা সেট, সেটকে আমরা ক্যাপিটাল আকারে লিখি, ক্যাপিটাল লেটারে। বি আরেকটা সেট, দুটো সেটই ধরে নিচ্ছি নন এমটি। নন এমটি মানে জানো তো, অন্তত একটা এলিমেন্ট অ্যাটলিস্ট থাকবে। ওয়ান এলিমেন্ট এক্সিস্ট। একটা এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে। হ্যাঁ, তাহলে এ আর বি দুটো নন এমটি সেট। তাহলে বলছে দ্য কার্টেসিয়ান প্রোডাক্টস, দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে, কাদের কার্টেসিয়ান প্রোডাক্ট? অফ দ্য সেটস এ অ্যান্ড বি। দ্য কার্টেসিয়ান প্রোডাক্টস অফ দ্য সেট এ অ্যান্ড বি, তাহলে এ এবং বি তাদের যে কার্টেসিয়ান প্রোডাক্ট, সেটাকে ডিনোট করা হয় এই চিহ্ন দিয়ে। কিভাবে ডিনোট করা হয়? এ ক্রস বি, এই চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, এবং ডিফাইন করা হয় বলছে পেয়ার আকারে, যেহেতু দুটো সেট আছে। কিভাবে ডিফাইন করা হয়? ইজ ডিফাইন্ড বাই, সেটাকে ডিফাইন করব আমরা এ ক্রস বি। এ ক্রস বি, এই সেটটাতে কারা থাকে? সেটে কিছু এলিমেন্ট থাকে। কোন এলিমেন্ট গুলো থাকে? যারা এক্স কম। এরকম ভাবে, কিরকম ভাবে? এ কমা বি, যেখানে স্মল এ হচ্ছে ক্যাপিটাল এর এলিমেন্ট, আর স্মল বি হচ্ছে ক্যাপিটাল। বিলংস ক্যাপিটাল। টু বি। ক্যাপিটাল বির এলিমেন্ট। তার মানে বোঝা গেছে, যদি এখানে আবার এ ক্রস বি ক্রস সি থাকতো, তাহলে আরেকটা এলিমেন্ট যোগ হতো সি সেটে, তখন হতো এ বি সি, এইভাবে। মোদ্দা কথা হচ্ছে এ ক্রস বি, এইটা হচ্ছে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। সেই দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্টে এলিমেন্টগুলো পেয়ার আকারে থাকে, কাপল। একটা হচ্ছে এ থেকে, একটা বি থেকে, যেখানে প্রথমটা এ থেকে থাকবে, পরেরটা বি থেকে থাকবে, যেহেতু এখানে প্রথমে এ দিয়েছি। যে প্রথমে থাকবে সেখান মানে এস, ক্যাপিটাল এ সেট যদি প্রথমে থাকে, তাহলে ক্যাপিটাল এ সেটের এলিমেন্টটা প্রথমে থাকবে। ক্যাপিটাল বি যদি পরে থাকে, তাহলে ক্যাপিটাল বি সেটের এলিমেন্টটা পরে থাকবে। আর যদি উল্টো হতো, যদি বি ক্রস এ হতো, তাহলে প্রথমে
প্রথমে বি সেটের এলিমেন্ট হতো, পরে এ সেটের এলিমেন্ট হতো। এই হচ্ছে বিষয়, বোঝা গেছে? এই চিহ্নটাকে বলে বিলংস টু। এগুলো তো সকলে জানো, এগুলো নিয়ে আর আলোচনা করছি না। ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলে দিই যে ক্যাপিটাল এ সেটে তিনটে এলিমেন্ট আছে, একটা ওয়ান, একটা টু, একটা থ্রি। আর ক্যাপিটাল বি সেটে ধরো দুটো এলিমেন্ট আছে, একটা এ, একটা বি। তাহলে ক্যাপিটাল এ সেটে তিনটে এলিমেন্ট, ক্যাপিটাল বি সেটে দুটো এলিমেন্ট, তাহলে এ ক্রস বি এই সেটে কটা এলিমেন্ট থাকবে এবং কি কি জানো? ছটা ছটা থাকবে। এলিমেন্ট, ওয়ান ছটা। এ একটা ছটা, থাকবে। ওয়ান এ, এখান থেকে একটা, ওয়ান এখান থেকে ওয়ান বি, একটা। এ ওয়ান বি, টু বি, ওয়ান আবার থ্রি এ বি, থ্রি বি, এ টু বি। এ টু বি। আমি টু একটু এ বলে টু দিই বি, সবার জন্য, থ্রি এ একটু থ্রি সবাই বি। থেমে যাও, আমি একটু বলে দিই সবার জন্য। ক্যাপিটাল এ সেট থেকে একটা, ক্যাপিটাল বি সেট থেকে একটা। যদি বলো স্যার কোনটা আগে নেব, সেটা তোমার ইচ্ছে। আমি ওরকম কোনো কিছু নিয়ম জানিও না, বা নিয়ম এরকম নেই যে কোনোটা আগে কোনোটা পরে নিতে হবে, সত্যি নেই। যেটাকে খুশি, তোমার যদি মনে হয় ওয়ানকে আগে নেব, তারপরে স্যার এ নেব, ওয়ান কমা এ। তোমার যদি মনে হয় না স্যার ওয়ানের সঙ্গে বি নেবো আগে, বি। তোমার যদি মনে হয় না স্যার থ্রিকে আগে নেব, কারণ এখানে কোনো রকম ভাবে সিকোয়েন্স না, সিকোয়েন্সে পরপর পরপর নিতে হয়, এটা আগে এটা পরে, এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড। কিন্তু সেটের ক্ষেত্রে তোমার যেটা ইচ্ছা আগে, যেটা ইচ্ছা পরে নিতে পারো। তবে নর্মালি আমরা ওয়ান দিয়ে শুরু করি, সেজন্য ওয়ান এ ওয়ান বি, তারপরে কি হবে টু এ টু বি, তারপরে থ্রি এ থ্রি বি। এই ছটা এলিমেন্ট আমাদের টোটাল এ ক্রস বি এই সেটটাতে থাকবে। এবার কাউকে যদি আমি এ ক্রস বি এর জায়গায় বলি বি ক্রস এ, এই দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করো, তাহলে কিন্তু পুরো জিনিসটা উল্টে যায়। উল্টে যায় উল্টে মানে যাবে। তখন বি এর এলিমেন্টকে আগে নিতে হবে। এ কমা ওয়ান। বি এর এলিমেন্টকে আগে নিতে হবে, কথাটা বুঝতে পারা যাচ্ছে? তখন বি এর এলিমেন্টকে আগে নিতে হবে, তার ফলে তখন কিন্তু সেটটা আলাদা হয়ে যায়। এবার যারা যারা ভাবছো যে স্যার সেটটা কেন আলাদা হয়ে যাবে, সেটটা কেন আলাদা হয়ে যাবে, কারণ সবাই মোটামুটি সবাই জানে যে টু কমা থ্রি, তার জায়গায় যদি থ্রি কমা টু দিয়ে দিই, টু কমা থ্রি মানে এখানে টুই, এখানে তিন, আর তিন কমা দুই মানে এখানে তিন, এখানে দুই, তাহলে জিনিসটা আলাদা হয় কিনা টু ডির ক্ষেত্রে? তো এইভাবেই আমরা কি করি, যে এ ক্রস বি আর বি ক্রস এ এই দুটো কিন্তু আলাদা, এটা মাথায় মাথায় রাখতে হবে, ঠিক আছে? অতএব এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে বলতে পারে, বা এই ধরনের এমসিকিউ কোশ্চিন আসতে পারে যে এ ক্রস বি আর বি ক্রস এটা কি সমান, বা উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু। সেখানে কিন্তু এই স্টেটমেন্টটা ট্রু বা ফলস এগুলো কিন্তু অনেক সময় দিতে পারে, ঠিক আছে? এবার আমি যদি কাউকে বলি যে সেম সেটের মধ্যেই কার্টেসিয়ান প্রোডাক্ট করো, মানে এ এর সাথে এ, এ এর সাথে এ, তাহলে কি হয় জানো? মানে এ কেই দুবার নেব, তাহলে এ এ, বুঝতে পারলে না? মানে এ প্রথমবার হুম প্রথমে হুম। এ নিব, মানে তখন ডিফাইনটা কি করে হবে জানো? তখন এইভাবে হয় নটা। জিনিসটা। তখন হয়ে যায় এ কমা বি, কিন্তু এ আর বি দুটোই এ থেকেই নেব। কথাটা বুঝতে পারলে? মানে তখন এ কমা বি আমি দুটো এলিমেন্টই নিচ্ছি, কিন্তু আগের বার এ নিয়েছিলাম, স্মল এ নিয়েছিলাম ক্যাপিটাল এ থেকে, আর স্মল বি নিয়েছিলাম ক্যাপিটাল বি থেকে। কিন্তু এইবার বলছে ওরকম কোনো বিষয় নেই, স্মল এ বা ক্যাপিটালে তুমি যাই নাও, সেটা বলছে ক্যাপিটাল এ থেকেই নেব। তার ফলে আগের এক্সাম্পল অনুসারে জানো, এবার ক্যাপিটাল এ ক্রস ক্যাপিটাল এ বা এ সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট যদি একই জিনিস দুবার করে নিই, তাহলে কটা এলিমেন্ট হবে? নটা স্যার। নটা। কেন? ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান টু, থ্রি, ওয়ান থ্রি, ওয়ান থ্রি, আবার টু টু ওয়ান, টু ওয়ান, ওয়ান, টু ওয়ান টু 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 থ্রি, টু, টু, টু টু থ্রি, থ্রি, থ্রি আবার ওয়ান থ্রি ওয়ান, থ্রি ওয়ান, থ্রি টু, থ্রি থ্রি থ্রি। টু, থ্রি টু, থ্রি থ্রি। থ্রি থ্রি। এইভাবে আমরা টোটাল নটা এলিমেন্ট নেব। তার ফলে একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি বলে দিই, মনে রাখবে। সেটে নাম্বার অফ এলিমেন্টকে বলে কার্ডিনালিটি, জানো? কোন সেটে যতগুলো এলিমেন্ট থাকবে, ধরো এ সেটে কতগুলো এলিমেন্ট আছে সেটাকে আমরা মড এর আকারে লিখি, বা কার্ডিনালিটি অফ এ। এই ওয়ার্ডটাকে ইউজ করে কার্ডিনালিটি। এই ওয়ার্ডটা শুনেছো সকলে? কার্ডিনালিটি এই টার্মটা কি জানো? হ্যাঁ স্যার, শুনেছি। কোনো একটা সেটে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাকে বলা হয় তার কার্ডিনালিটি। তাহলে কার্ডিনাল। যদি আমি কাউকে বলি যে এ ক্রস বি, এ এবং বি সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের কার্ডিনালিটি, কার্টেসিয়ান প্রোডাক্টে কতগুলো এলিমেন্ট থাকবে, তাহলে জানো কত হয়? ছটা। ছটা তো এই এক্সাম্পলে, কিন্তু যে আলটিমেটলি ইন জেনারেলি বলা হয় Cardinality of A into cardinality of B. ইয়েস, কার্ডিনালিটি অফ এ ইন্টু কার্ডিনালিটি অফ বি। মাথায় থাকবে? তাহলে কার্ডিনালিটি অফ এ ক্রস বি সেটা কিন্তু কার্ডিনালিটি অফ এ ইন্টু কার্ডিনালিটি অফ বি হয়। যদি বিশ্বাস না হয়, তাহলে এই যে এক্সাম্পলটা, সেখানে কার্ডিনালিটি অফ এ কত ছিল? তিন। তিন। এই দুই, এক্সাম্পলে কার্ডিনালিটি অফ বি দুই। তাহলে এই এক্সাম্পলে কার্ডিনালিটি অফ এ ক্রস বি কত? ছয়। ছয়। এবং যদি বলো স্যার বি ক্রস এ, বি ক্রস এ থাকলেও একই ব্যাপার, মানে এইটা ইকুয়াল টু একই ব্যাপার। কার্ডিনালিটি অফ বি ক্রস এ দিলেও, বি ক্রস মানে সেটটা আলাদা হতে পারে, কিন্তু তাদের কার্ডিনালিটি মানে এলিমেন্ট সংখ্যা একই থাকবে। যেমন এই ক্ষেত্রেও দেখো এলিমেন্ট সংখ্যা ছটা, এই সেটের ক্ষেত্রে এলিমেন্ট সংখ্যা ছটা। এবার যদি সেম থাকে তাহলে সেম হবে, মানে এ ক্রস এ থাকলে কার্ডিনালিটি এ ইন্টু কার্ডিনালিটি অফ এ।
বোঝা গেছে? এবার এই বিষয়টার উপর ভিত্তি করেই বা এই জিনিসগুলোর উপর ভিত্তি করেই যদি আমি কাউকে বলি যে আর ক্রস আর, আর মানে বুঝতে পারছো এই যে আর, আর মানে হচ্ছে দ্য সেট অফ অল রিয়াল নাম্বার। দেখো আমি এক্সট্রা করে একটা দাগ দিচ্ছি, অনেক সময় অনেক বইতে বোল্ড থাকে, আমরা এক্সট্রা করে একটা দাগ দিই, বারবার করে বোল্ড লিখতে আমাদের অসুবিধা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। ঠিক আছে, মোট কথা আর মানে হবে বুঝবে যে নর্মাল আর, তার থেকে একটা এক্সট্রা দাগ বেশি থাকবে বা বোল্ড থাকবে বা ইটালিক থাকবে, এই ধরনের জিনিসপত্রগুলো দেওয়া হয়। তাহলে আর ক্রস আর, আর হচ্ছে কারা থাকে আর এর মধ্যে, যে কোনো রিয়াল নাম্বার থাকে। তাহলে আর ক্রস আর কারে থাকবে জানো? পেয়ার আকারে। কিভাবে পেয়ার? এক্স কমা ওয়াই, ওয়াই। যেখানে এক্স আর ওয়াই দুটোই কোথায় আছে? আরে। আর এ আছে, এখন সেম সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। তার মানে এটা আলটিমেটলি পরবর্তীকালে এইটাকে লেখা হয় আর টু, এবং আর টু মানে জানো? 2D, টু ডাইমেনশনাল। আর টু মানে হচ্ছে 2D। 2D মানে হচ্ছে যেরকম ভাবে আর টুর ক্ষেত্রে যদি এক্স কমা ওয়াই, সেই এক্স কমা ওয়াই কে কি করে লেখা যায়? এখানে যদি আমি বলি যে এক্স কমা ওয়াই আছে, তাহলে বোঝা গেছে এটা হচ্ছে 2D। তাহলে 2D তে আছে, তার মানে এক্স ও আর এ আছে, এই যে এখানে এক্স, আর এখানে ধরো ওয়াই, তাহলে ওয়াই ও আর এ আছে, এক্স ও আর এ আছে, 2D। বোঝা গেছে এই জিনিসটা? নেক্সট আমি যদি বলি যে আর ক্রস আর ক্রস আর, তিনটে আর, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেম সেট কিন্তু তিনবার আছে, তখন এলিমেন্ট এক্স গুলো ওয়াই কি জেড, হয়? এক্স এক্স ওয়াই জেড। ওয়াই জেড। এক্স ওয়াই। তখন থ্রি এক্স ডাইমেনশন, ওয়াই জেড তিনটেই কিন্তু আর এ থাকে, বিলংস টু আর। পরবর্তীকালে এটাকে বলি আর থ্রি, ইডি। এবং আর থ্রি কে পরবর্তীকালে কি বলা হয়? থ্রি সিটি। 3D। তার মানে তিনটে ডাইমেনশন, এবং এইভাবে চলতে চলতে আমরা যদি বলি আর এন কত হবে? আর এন, এন ডাইমেনশন। এইভাবে চলতে চলতে আমরা যদি বলি আর এন, তাহলে আর এনটা হয়ে যায় আর ক্রস এইভাবে আর কত টাইমস? 10 টাইমস। এন টাইমস। এবং এন টাইমস হতে গেলে তখন আমরা এক্স ওয়াই জেড ইউজ না করে, যেহেতু এক্স ওয়াই জেড এন অব্দি কতদূর হবে, না করে আমরা এক্স ওয়ান এক্স টু ডট ডট করে এক্স এন এই টার্মগুলো ইউজ করি। কিন্তু এই এক্স ওয়ান এক্স টু ডট ডট করে এক্স এন বা এক্স আই গুলো সব কোথায় থাকবে? আরে। প্রত্যেকে আরে থাকবে। বোঝা গেছে? এইগুলো প্রত্যেকে আর এ থাকবে, এটা যাতে মাথায় থাকে। ক্লিয়ার? তাহলে এইভাবে আর এন কেন, এইভাবে তুমি কমপ্লেক্সেরও করতে পারো, এইভাবে তুমি ইন্টিজারও করতে পারো, যে কোনো সেটের সঙ্গে যে কোনো সেটের প্রোডাক্ট করা যায়, খালি বুঝতে হবে এলিমেন্ট গুলো কিরকম হবে। পরিষ্কার? কারো কোনো কোশ্চিন কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে? স্যার একটা কোশ্চেন ছিল, হুম। বলছিলাম কার্টেসিয়ান প্রোডাক্টকে এক্স কমা ওয়াই আকারে রাখলাম, এখানে হুম এক্সটাও রিয়াল থেকে আসছে, ওয়াইটাও রিয়াল থেকে আসছে, আবার কার্টেসিয়ান প্রোডাক্ট এক্স কমা ওয়াই কে এক্স প্লাস আই ওয়াই আকারে রিপ্রেজেন্ট করতে পারি। হুম 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 সেখানে বলি তো ওয়াইটা কমপ্লেক্স, তো হুম। এটা একটু না বুঝিয়ে না, দিলে ওয়াইটা ভালো হতো। কমপ্লেক্স বলি না, কোনোদিনই বলি না। যদি কমপ্লেক্সের ওয়াইটা ক্লাস রিয়াল। ভালো করে থাকো তাহলে ওয়াইটাও রিয়াল বলি, এবং একই রকম এক্সট্রা ভাবে গুলো আমরা তো কি বলি? কমপ্লেক্সকে এই জন্য 2Dর সঙ্গে আলোচনা করি। পরবর্তীকালে আমরা কমপ্লেক্সকে বলেছিলাম যে কমপ্লেক্সের ক্ষেত্রে এক্স প্লাস আই ওয়াই কে এক্স কমা ওয়াই আকারে লেখা যায়, কারণ কমপ্লেক্স ওভার আর, ওভার আর এটা টু ডাইমেনশন হয়। কমপ্লেক্সও টু ডাইমেনশন, আর টু টু ডাইমেনশন, তারপরে সি হচ্ছে আর টুর সঙ্গে কিন্তু মিলে যাবে। ওভার আর, কথা বুঝে গেছো? ওভার আরে কিন্তু তারা মিলে যাবে। হ্যাঁ। স্যার আরেকবার বলবেন এটা। সি কে আমরা কিভাবে লিখি বলো? এক্স প্লাস আই আচ্ছা ওয়াই আই লিখি। ওয়াই আকারে, হ্যাঁ। এক্স আর ওয়াই তো আরেই থাকে, হ্যাঁ। তার ফলে সি কে কিন্তু এখানে আমরা তখন একটা আর দিই, আর মানে বলি রিয়াল জেড, এখানে একটা আর দিই বলি ইমাজিনারি জেড, তার মানে কমপ্লেক্স কিন্তু টু ডাইমেনশনাল। এখানে হ্যাঁ। বলি এক্স, এখানে ওয়াই, দুটোই রিয়াল, হ্যাঁ। এক্স আর ওয়াই রিয়াল। তার মানে কোনোদিন যদি এক্স কমা ওয়াই কে কেউ এইভাবেও বলে, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা, কমপ্লেক্স, তাহলে এটাকে এটাকে এইভাবে বলতে পারি যে হচ্ছে রিয়েলের ইউনিট এলিমেন্ট ওয়ান আর ইমাজিনারি ইউনিট এলিমেন্ট আই, ওই জন্য দুটোর সাথেই, মানে দুটোর ইউনিটের সাথেই রিয়েল গুণ করে ওই এটা পাওয়া যাচ্ছে ইমাজিনারি আর কি। ইউনিট এলিমেন্ট আই না, ভুলভাল কথা বলছো, আমি জানি না কি বলছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরে ওগুলো পরে, ইউনিট টু ইউনিট পরে। ইউনিট ওয়ানই হয় কমপ্লেক্সের, কমপ্লেক্সের ক্ষেত্রে আই হয় না। আই ইউনিট কেন হবে? কারোর সঙ্গে ওয়ান গুণ করলে ওটাই আসে, ওটাকে বলি আইডেন্টিটি। ইউনিট, ইউনিট মানে কি বলতে চাইছো? যাই হোক, যেটা বলতে চাইছো আমি জানি না কি বলতে চাইছো, কিন্তু এগুলো নর্মালি এটা পরবর্তীকালে যখন করাবো তখন আরো ভালো করে ব্যাপারটা বোঝাবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। এবার হচ্ছে পার্টিশন অফ এ সেট, কোন একটা সেটের পার্টিশন। পার্টিশন মানেই হচ্ছে কি, ছোটবেলা থেকে যত ধরনের পার্টিশন দেখে এসছো, ভাগ। ভাগ। ভাগ মানে জায়গা জমির ভাগ, মারপিট হচ্ছে বাবা কাকার, পাশের বাড়ির সঙ্গে মারপিট হচ্ছে, তারপরে দেশ ভাগ, ইন্ডিয়ার সাথে মারপিট হচ্ছে, পাকিস্তানের বাংলাদেশে মারপিট হচ্ছে, তারপর মারপিটের ব্যাপার আছে।
তো পার্টিশনে কিছু নিয়ম আছে, যদি নিয়ম না মেনটেন করো, যেটা আমাদের পূর্বপুরুষরা করে যায়নি বা আমাদের দাদু দিদারা করে যায়নি, তার ফলে আমাদের বাবা কাকাদের মধ্যে ঝামেলা হচ্ছে, পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হচ্ছে, গ্রামে গঞ্জে ঝামেলা হচ্ছে, হাসুয়া মেরে দিচ্ছে, মরে যাচ্ছে, এই চলছে কেন? কিছু নিয়ম মেনটেন করে হয়নি, বা আমাদের সরকার কিছু নিয়ম মেনটেন করে করেনি। তাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা যদি তুমি মেনটেন করে না করো, তাহলে পার্টিশন করে কোনো লাভ নেই। কি কি নিয়ম আছে? দুটো নিয়ম আছে পার্টিশনের। কি নিয়ম আছে? একটা নিয়ম আছে কেউ কারোর জায়গায় যাতে না যায়, তাই না? পার্টিশনের 1 নম্বর নিয়ম হচ্ছে কেউ কারোর জায়গায় যাতে না যায়। তোমার জায়গায় আমি চলে আসলাম, আমার জায়গায় তুমি চলে আসলে, ওগুলো হবে না। বা কমন পোর্শন হবে না, যেটা কমন গলি সবাই যেতে পারবো, ঝামেলা লাগবেই। আজ না যাক, 20 বছর পরে কমন গলি নিয়ে ঝামেলা লাগবে। সেই জন্য এই সমস্ত জিনিসপত্র যারা পূর্বপুরুষরা করে গেছে, যে কমন রাস্তা, এটা সবার, এটা ওইটাই হচ্ছে ঝামেলার সূত্রপাত। কোনো কমন দেওয়া যাবে না, যার যার যেটা। আমার জায়গায় আমি, এটা আমার নামেই থাকবে। তোমার জায়গায় তুমি, সেটা তোমার জায়গায় থাকবে। সেখানে আমি গিয়ে আমার ইউজ করতে পারবো না। সোজা কথা, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, হ্যাঁ কি না পার্টিশনের? তাহলে পার্টিশনের প্রথম নিয়ম, যদি ঝামেলা না করতে হয়, আমাদের যেই পার্টিশন আছে সেগুলো হচ্ছে ঝামেলা করার নিয়ম। ওগুলো কোনো নিয়ম না, ওগুলো উল্টো পাল্টা নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে যে আমার ঠাকুরদা বা আমার দাদু যাই থাক, তার যদি 5 বা 6 ছেলে মেয়ে বা যাই থাক, যত ছেলে মেয়েই থাক, সেটা কি নিয়ম? প্রথম কাজ হচ্ছে তার যেটা জায়গা, ধরো এটা তার জায়গা, আমি এখানে মোটামুটি রেক্ট্যাঙ্গেলই নিলাম বা স্কোয়ার এরকম টাইপেরই নেওয়ার চেষ্টা করলাম। তাহলে তার যদি ছেলে মেয়ে থাকে, সেই ছেলে মেয়েগুলোকে ধরলাম এটা হচ্ছে ঠাকুরদা এস। কি করবে? তার ছেলে মেয়েকে সে তার জায়গা ভাগ করে দিবে, পার্টিশন ভাগ করে দিবে। বড় ছেলে তাকে বেশি ভালোবাসে, তাকে বললো তোর S1 জায়গা। মেজো ছেলে দাদু বা দিদাকে দেখেনি, জায়গা কমিয়ে দিল। করতে পারে কি পারে না? নিয়ম আছে না পারবে না? না সমান দিতে হবে? পারবে পারবে পারবে। হ্যাঁ, পারবে। সব কাজে সমান দিতে হবে সেরকম না। পূর্বপুরুষদের দেখবে, হ্যাঁ, একে বেশি দিয়েছে, একে কম দিয়েছে, কাউকে হয়তো দিলই না, না এখানে আবার দিতে হবে। হ্যাঁ, সেটের ক্ষেত্রে দিতে হবে। মানে সেটের ক্ষেত্রে নিয়ম কি? নিয়ম হচ্ছে সব সময় আমাদের জায়গা জমির সঙ্গে মিল হয় না, ওটা আমি মজার ক্ষেত্রে বললাম। কিন্তু সেট থিওরির ক্ষেত্রে বলছে একটা সেটকে পার্টিশন করা যায়, যেরকম ভাবে আমরা একটা জায়গা জমি পার্টিশন করি বা একটা দেশের পার্টিশন, যেটাই হোক, যারই পার্টিশন করি, সেটের ক্ষেত্রেও পার্টিশন করা যায়। তাহলে এস হচ্ছে মূল একটা সেট। সেই সেটটাকে আমরা কিছু ভাগে পার্টিশন করব। কোশ্চেন হচ্ছে ক ভাগে পার্টিশন করব, কতগুলো ভাগে করব। সেটা ফাইনাইট ভাগও হতে পারে, আবার ইনফাইনাইট ভাগও হতে পারে। সেটের ক্ষেত্রে ইনফাইনাইট হয়, বাস্তবে তো আমাদের ইনফাইনাইট হয় না। বাস্তবের ক্ষেত্রে আমাদের 10 ভাগ, 8 ভাগ, 5 ভাগ, 4 ভাগ, 2 ভাগ এরকমই হয়। কিন্তু সেটের ক্ষেত্রে সেটা ইনফাইনাইট ভাগও হতে পারে, আবার ফাইনাইট ভাগও হতে পারে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একটা সেটকে কি করা? পার্টিশন করা। কি করে পার্টিশন করব? সেটকে কিছু সাবসেটে ভাগ করব বা ভেঙে দিব। কি করে সাবসেটে ভেঙে দিব? সাবসেটে তো এমনি ভাঙাই যায়, সেটের কিছু বা সেটের ভেতরের অংশটাই হচ্ছে তার সাবসেট। ছোট ছোট করে জায়গা নাও, সেগুলো সাবসেট। যেমন S1 এস এর একটা সাবসেট, S2 এস এর একটা সাবসেট। আবার ধরো এখান থেকে বললাম S3 কে একটু বেশি দিব। আবার এখানে বললাম যে না, S4 হচ্ছে আমার ভাই সব থেকে বেস্ট, ওই আমাকে দেখাশোনা করবে, একে করব। S5 ওকে এই জায়গাটা দিলাম, S6 ওকে এই জায়গা দিলাম। তাহলে আমি এই এস সেটটাকে কভাগে ভাগ করলাম? 6 ভাগে ভাগ করলাম। সেই 6-এর জায়গায় 10 হতে পারে, 6-এর জায়গায় 50, 100, 500, 1000, কোটি, ইনফাইনাইটও ভাগ হতে পারে। তাহলে সেটের পার্টিশন মানে সেটকে ভাগ করা। এই পার্টিশন বা ভাগ করার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা যদি তুমি মেনটেন করো, তাহলে কারোর সাথে কোনো ঝামেলা হবে না। এই নিয়মটা আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করবো সেটের ক্ষেত্রে, ঠিক আছে? কি নিয়ম? বলছে সবার আগে যেই সেটটাকে ভাগ করবে সেই সেটটাকে নন এমটি হতে হবে। সেটই ফাঁকা, সেটের কিছু নেই, জায়গা জমি, আর তুমি ঝামেলা করে বেড়াচ্ছ। তারপরে গিয়ে দেখলে দলিলে লেখা আছে যে আমার ঠাকুরদা বা আমার বাবার কোনো জায়গা নেই। হবে নাকি? ওরকম হবে না। তাহলে সেটটাকে সবার আগে কি হতে হবে? নন এমটি হতে হবে। তাহলে প্রথমে হচ্ছে এস যে সেটটা নিব, যাকে আমি ভাগ করব, তার মধ্যে অন্তত কিছু না কিছু জায়গা থাকতে হবে। তাহলে এস সেটটাকে কি বলতে হবে সবার আগে? নন এমটি। বোঝা গেল? দ্বিতীয়ত, এ ফ্যামিলি, এই ফ্যামিলি কথার মানে হচ্ছে আমাদের ফ্যামিলি না। এই ফ্যামিলিকে বলা হয় কালেকশন। কালেকশনের বদলে অনেক সময় আমরা কিওয়ার্ড ইউজ করি, ফ্যামিলি। যদি কারোর মনে হয় যে না স্যার ফ্যামিলি মানে ভাল লাগছে না, তাহলে কালেকশন বলবে, কোনো অসুবিধা নেই। তবে এই টার্মগুলো বা এই ওয়ার্ডগুলো জেনে রাখা উচিত। ফ্যামিলি, ফ্যামিলি মানে আমাদের যে ফ্যামিলি, সেরকম এলিমেন্টের বা কিছু কিছু এলিমেন্ট নিয়ে একটা ফ্যামিলিও তৈরি করা যায়, বা অনেক সময় কিছু সেটে একটা ফ্যামিলি তৈরি করে যারা একসাথে থাকে। তাহলে এই ফ্যামিলি বা সেটাকে আমরা কালেকশনও বলি অফ নন এমটি। নন এমটি গুলো কিন্তু মাস্ট। এই ছোট ছোট জিনিসগুলো অনেকে লক্ষ্য করে না বা অনেকে এড়িয়ে যায়। সবার আগে কিন্তু যে কোনো সেটের পার্টিশন যদি করো, তাহলে পার্টিশন যার করবে তার কিছু জায়গা থাকতে হবে, নন এমটি হতে হবে। এইবার পার্টিশন করার পর তুমি হয়তো 5 ভাগে, 6 ভাগে, 10 ভাগে পার্টিশন করলে, তাহলে প্রত্যেককে আবার কিছু না কিছু দিতে হবে তো। তার ফলে প্রত্যেককে
যাদেরকে দেবে S1 S2 S3 S4 S5 S6, এই যে সাবসেট গুলো, এই সাবসেট গুলোকেও কিন্তু নন এমটি হতে হবে। মানে এরকম নিয়ম নেই যে না তাকে আমার পছন্দ হয় না, তাকে ত্যায্য পুত্র করে দিলাম, আমি তাকে দেবো না কিছু, যা। বা বিয়ে হয়ে গেছে আমার মেয়েকে বিয়েতে খরচা করে দিয়েছি, আমি আর তাকে দেবো না। ওই সমস্ত নিয়ম আগে চলতো, এখন কোনো নিয়ম নেই। আমার ছেলে মেয়ে থাকলে তাকে আমার জায়গা দিতেই হবে, ব্যাস। কোর্টে বলে দিয়েছে। এবার তুমি কোনো কেস করো কিছু করো সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা থিওরির ক্ষেত্রে পরিষ্কার কথা, তার সাবসেট গুলো নন এমটি হতে হবে, মূল সেটটা নন এমটি হতে হবে। বোঝা গেল? তাহলে এই যে সাবসেট গুলো, সেই সাবসেট গুলো এ ফ্যামিলি অফ নন এমটি সাবসেট, কার সাবসেট? হুম কার ইয়েস স্যার। সাবসেট? এস এর। এস এর। আচ্ছা, এবার হ্যাঁ আমি একটু বলে দিই, ফ্যামিলি অফ নন এমটি সাবসেট আমি বলছি তো, আমি প্রথমে ফাইনাইট দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ ফাইনাইট, কারণ বুঝতে সুবিধা হবে, তারপরে ইনফাইনাইট দিয়ে বলবো। তাহলে ফ্যামিলি অফ নন এমটি ফাইনাইট সাবসেট, কারণ প্রথমেই ইনফাইনাইট দিয়ে বললে ব্যাপারটা গুলিয়ে যেতে পারে। তাহলে ফাইনাইট, ফাইনাইট মানে 10টা 20টা 25টা 30টা যা ইচ্ছা হোক, এ ফ্যামিলি অফ বা একটা কালেকশন অফ নন এমটি ফাইনাইট সাবসেট। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তার আগে নন এমটি ফাইনাইট সাবসেটের বদলে একটা কাজ করি, এ ফাইনাইট ফ্যামিলি অফ বলি, হ্যাঁ এটা বেস্ট, এ ফাইনাইট ফ্যামিলি অফ নন এমটি সাবসেট। তাহলে ফ্যামিলিটা বা কালেকশনটা ফাইনাইট, কার সাবসেট বলো? এস ইয়েস স্যার। ওয়ান S2 ডট ডট করে এস এন নিলাম এন খানা, অফ অবশ্যই এস এর সাবসেট হতে হবে, যার জায়গা তারই সাবসেট হতে হবে। ঠিক আছে? ইজ সেইড টু ফর্ম, ইজ সেইড টু ফর্ম, তারা বলছে ফর্ম করবে, কি ফর্ম করবে? একটা পার্টিশন। কখন একটা পার্টিশন ফর্ম করবে? যদি এই নিম্নলিখিত দুখানা কন্ডিশন স্যাটিসফাই করে। কন্ডিশন গুলো স্যাটিসফাই করলেই কিন্তু পার্টিশন হয়, না হলে কিন্তু হবে না, না হলে ওই সব ভুলভাল জিনিস করলে হবে না। 1 নম্বর পার্টিশনের মূল নিয়ম জানো কেউ? পুরো যে সেটটা, ইন্টারসেকশনটা এমটি হবে। ইউনিয়ন করলে ওই আর পরে 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 ইন্টারসেকশন পরে, আগে 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 পরে ইন্টারসেকশন, আগে জায়গা দিলামই না, তুমি আগেই ঝামেলা ইউনিয়ন শুরু করলে করলে। হ্যাঁ চিন্ময়, এই দেখো, ইউনিয়ন হবে। ওর স্বভাব খারাপ, ও আগে জায়গা পেলো না, আগে পাশের বাড়ির সঙ্গে ঝামেলা শুরু করলো। না, আগে জায়গা তো নাও, তারপর তো তুমি ক্যাচাল করবে অন্য সঙ্গে। হ্যাঁ, তোমার ইউনিয়নের সঙ্গে জায়গা, ইকুয়াল হবে। সবগুলো স্যার সব প্রথম মানে কাজ ইউনিয়ন হচ্ছে এস থেকে আগে জায়গা নাও। প্রথম কাজ ফিরে হচ্ছে পাবো। এস থেকে জায়গা নাও, আগে দাদুর কাছ থেকে বাবার কাছ থেকে জায়গা লিখিয়ে নাও, তারপরে তুমি ঝামেলা করো তোমার ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে। তোমার জায়গা হলো না, তুমি ক্যাচাল করতে শুরু করলে, ও হবে না, চলবে না এগুলো। তাহলে প্রথম কাজে জায়গা নিতে হবে, এস থেকে নিতে হবে। এস থেকে কি করে নেবে তাহলে বলছে? এস ইউনিয়ন গুলো ইউনিভার্সাল সেটের সঙ্গে সমান হবে। ইউনিভার্সাল সেট না, এখানে এস সেট। মানে এস সেট ওটাই। এখানে এস সেট যেটা আছে, যেই সেটটাকে তুমি ভাগ করবে, সেই সেটটাকে বলছে যত ভাগেই ভাগ করো, এখানে আমি এন ভাগে ভাগ করছি বা তার এন খানা সাবসেট নিচ্ছি, সেই সাবসেটগুলোর ইউনিয়ন হচ্ছে এস। তার মানে হুম। সোজা কথা হচ্ছে, যতগুলো সাবসেট থাকবে সেই সাবসেটগুলো পুরো যদি সবাইকে একসাথে যুক্ত করি বা তাদের যদি ইউনিয়ন নিই, তাহলে পুরো এস সেটটাকে কভার করবে। মানে এক্সট্রা জায়গা ওরকম ভাবে রাখা যাবে না যে এক্সট্রা একটা জায়গা আছে ওটা রেখে দিলাম পরবর্তীকালে দান করব না। যা করবে এখানেই করতে হবে, সোজা কথা। তুমি যত ভাগে ভাগ করবে, সোজা সমস্ত ভাগের ইউনিয়ন বা সবাইকে নিয়ে ইউনিয়ন করলে পুরো হোল সেটটা পাওয়া যাবে। বোঝা গেছে? এইবার তুমি যখন জায়গা পেয়ে গেলে, S1 S2 S3 ডট ডট করে যখন তুমি জায়গা পেয়ে গেলে, এবার তুমি ঝামেলা করো, এবার মারপিট করো লোকজনের সঙ্গে, কোনো অসুবিধা নেই। তাহলে মারপিট মানে 2 নম্বর কি বলছি, যে আমার জায়গায় কাউকে কি আসতে দেওয়া যাবে না। আসতে দেওয়া কমন যাবে কমন না। হয়ে থাকবে। কোনো হুম। কমন জায়গা নেই, ওইসব কমন টমন চলবে না। তার মানে কি, কোনো একটা এসআই, আয়ের মানে 1 2 3 4 5 6 যা ইচ্ছা হতে পারে, বা এন অব্দি, তার সাথে এস জে অন্য, ইন্টারসেকশনটা ফাইভ হয়। তাদের নট মধ্যে কোনো কমন জায়গা নেই, তার মানে তাদের ইন্টারসেকশন কি হবে? ফাইভ। ফাই। যেখানে আই আর জি আলাদা, আই আর জি এক হয়ে গেলে তো আবার সেম সেট, আই আর জি আলাদা। আর আই সেম আর জি সেট এর তখন মানটা, তো। আই আর জি এর মানটা 1 থেকে n এর মধ্যে থাকবে, সেটা আর বললাম না, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আই আর জি এর মানটা 1 থেকে n এর মধ্যে থাকবে। আর এস আই আর এস জে, তার মানে কিন্তু যে কোনো, মানে এখানে কিন্তু একটা দুটো হলো না, এখানে কিন্তু আই আর জে মানে, বুঝতে পেরেছো? ধরো তুমি আই এর মানে 1 নিলে, জে এর মান 2 নিলে, তাহলে S1 আর S2 এর মধ্যে ইন্টারসেকশন ফাই। তার মানে কেউ কোনো কমন জায়গা নেই, S1 এর জায়গা আর S2 এর জায়গার মধ্যে কোনো কমন পোর্শন নেই, কেউ আছে কমন, ওগুলো চলবে না। S2 আর S3, আই এর মান 2 নাও, জে এর মান 3 নাও, তাহলে S2 আর S3 তাদের মধ্যে কোনো কমন জায়গা নেই, তার মানে তাদের ইন্টারসেকশন ফাই। বুঝতে পারা গেছে? তাহলে এই হচ্ছে পার্টিশনের নিয়ম। এবার এই নিয়মটাকে যদি তুমি বলো যে ইনফাইনাইট সেটে বলা যায় না, অবশ্যই বলা যায়। ইনফাইনাইট সেটের কি করতে হয় তখন? ইনফাইনাইটের ক্ষেত্রে মানে তুমি অসংখ্য ভাবে করতে পারো, তখন কি করতে হয়? লেট এস বি এ নন এমটি সেট
ঠিক আছে, এ ফ্যামিলি অফ, তখন আর ফাইনাইট ফ্যামিলি বলছি না, এখানে ফাইনাইট ফ্যামিলি কেন, কতগুলো আছে সাবসেট, ফাইনাইট এন কত? এন খানা, এন এর মান 10 হোক 20 হোক 30 হোক গুনতে পারছি, কিন্তু এই ক্ষেত্রে এন অবধি থাকবে না। তাহলে এন অবধি যদি না থাকে তাহলে কি অবধি থাকবে বলো, বলো কে বলতে পারে, এন অবধি যদি না থাকে মানে ফাইনাইট না থাকে তাহলে কত দূর অবধি থাকে, ইনফাইনাইট। 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 ইনফাইনাইট কে বোঝানোর উপায়, আরবিটারি কালেকশন হবে। ইন্ডেক্স। একদম, ইনফাইনাইট কে বোঝানোর উপায় কিন্তু কেউ আবার ভেবো না যে স্যার ইনফাইনাইট মানে সবসময় 1 2 ডট ডট করে ছেড়ে দিব না। এই জায়গাটা আমি, হ্যাঁ এই জায়গাটা আমি, যারা জানো না এগুলো হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট বা এনুমেরেবল, মানে এই জায়গাতে আমি সময় বেশি নষ্ট করতে চাই না, কোনো না কোনো সময় আমি আলোচনা করব। মনে রাখবে একটা বিষয় হচ্ছে কাউন্টেবল, সেই কাউন্টেবলের মধ্যে দু ধরনের ভাগ থাকে, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট, যাকে আমরা অনেক সময় বলি কি, এর একটা স্পেশাল নাম আছে, এনুমারেবল। এনুমারেবল। মনে রাখবে যাদেরকে ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন পাওয়া যাবে তারা একদম, ওটা কাউন্টেবল। ডেফিনেশন বা সোজা কথা, যাদেরকে এইভাবে লেখা যায় A1 A2, মানে পর পর এইভাবে লেখা যায় 1 2 3 4 5 6 এইভাবে লেখা যায়, এটাই ন্যাচারাল নম্বরের সঙ্গে বাইজেকশন, এটা 1 এর ইমেজ, এটা 2 এর ইমেজ, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো শুধুমাত্র ডেফিনেশন মনে রাখলে হবে না, বিষয়টা মনে রাখতে হবে যে A1 A2 ডট ডট করে যাদেরকে লেখা যাবে, যাদেরকে তুমি 1 2 3 4 এইভাবে লিখতে পারবে, তারা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট। আর কিছু কিছু সেট আছে যাদেরকে এইভাবে লেখা যায় না, যদি বলো কেন স্যার কিরকম, ধরো ওপেন 0 1 এই ইন্টারভালে বললাম যে এলিমেন্ট গুলোকে পরপর লেখো, পারবে পরপর লিখতে, বা ক্লোজ 0 1 এই এলিমেন্ট গুলোকে পরপর লিখতে পারবে। যদি তোমার মনে হয় হ্যাঁ স্যার পরপর লিখবো, তাহলে তুমি হয়তো শুরু করলে পরপর জিরো, জিরোর পর কি হবে, হয়তো মাঝখানে আমি যেটা ধরবো তার মাঝখানে আরো এলিমেন্ট ঢুকে তুমি যাবে যদি বলো পরপর। স্যার আমি তার পরেরটা 0.1 ধরবো, তখনই কেউ আবার বলবে স্যার 0.1 কেন ধরলেন, 0.01 হতে পারে। তো এই ফলে আর বা রিয়াল নাম্বার গুলোকে না আমরা কাউন্টেবল বলতে পারি না, বা কাউন্টেবলি ইনফাইনাইট বলতে পারি না, সেই কারণে ওদেরকে আনকাউন্টেবল বলে। তো কাউন্টেবল আনকাউন্টেবল সবকিছু নিয়ে এই দ্বন্দ্বটা কাটানোর জন্য বেস্ট অপশন কি জানো, বেস্ট অপশন হচ্ছে এই যে যখনই ফাইনাইট হবে তখন তো তাকে S1 থেকে শুরু করে SN এই আকারে লেখা যায়, যখন কেউ ফাইনাইট হবে না তখন তাকে কিভাবে লেখা হয়, ওই তখন তাকে ইন্ডেক্স সেট লেখা হয় দিয়ে। ইন্ডেক্স সেট দিয়ে। আমি একটু বলেও দিব ইন্ডেক্স সেট, চিন্তা নেই, ঠিক আছে, আমি একটু বলেও দিচ্ছি, তাহলে একটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে অনেকে। এস, এখানে যা ইচ্ছা দিতে পারো, আমি এখানে আলফা দিলাম, যেখানে আলফা ইন্ডেক্স সেট, ইন্ডেক্স সেট হচ্ছে উল্টো ভি এর মতো, বা অনেক জায়গাতে আই দিয়েও লেখে। এই হ্যাঁ, এস আলফা গুলো হচ্ছে কালেকশন, যেখানে আলফা ইন্ডেক্স সেট, এই ইন্ডেক্স সেটের বিষয়টা আমি আসছি, হ্যাঁ একটু পরেই আসছি, চিন্তার কিছু নেই, ঘাবড়ে যেও না। যে স্যার কি বললো, একটু আমাকে সময় দাও 5 মিনিট, আমি ইন্ডেক্স সেটটা আলোচনা করছি। আচ্ছা, যেখানে এইটা হচ্ছে বিইং অ্যান ইন্ডেক্স সেট, এইটা হচ্ছে একটা ইন্ডেক্স সেট, বোঝা গেছে। ইজ সেইড টু ফর্ম, ডেফিনেশন একই, ইজ সেইড টু ফর্ম, এরা বলছে কি করবে, এই যে কালেকশন, এখানে অনেক কালেকশন আছে, ইজ সেইড টু ফর্ম এ পার্টিশন, কার পার্টিশন তৈরি করবে, অফ এস। কখন করবে, যদি আগের মতো দুটো নিয়ম মেনটেন করে। প্রথম নিয়ম কি, ফার্স্ট নিয়ম বলো, 1 নম্বর যেটা বললাম একটু আগে, ইউনিয়ন নিলে এস, এস পাওয়া যাবে। এস ইকুয়াল টু ইউনিয়ন অফ এস আলফা, যেখানে আলফা বিলং করবে ইন্ডেক্স সেট। এটা মানে ইন্ডেক্স। হচ্ছে যে যতগুলো, যেমন এই যে এখানে এই জায়গাটাকে যে এইভাবে লেখা যায় জানো তো, S1 ইউনিয়ন S2 ডট ডট করে ইউনিয়ন SN, তাকে যদি আমি এইভাবে লিখি SI, আই ইকুয়াল টু 1 থেকে এন। ব্যাপারটা একই কিনা। তো অনেকটা ওইভাবেই করেছে, প্রথমে ইউনিয়ন করে দিয়েছে এস আলফা, যেখানে আলফা গুলো ইন্ডেক্স সেটে আছে। ইন্ডেক্স সেটের মানেটা আমি বোঝাচ্ছি, যারা বুঝতে পারবে না বা যারা বুঝতে পারছো না তাদের ক্ষেত্রে চিন্তা নেই, আমি এখনই বোঝাবো এবং সবাই তারপর বুঝে যাবে আশা করি। আর 2 নম্বর হচ্ছে এদের ইন্টারসেকশন, যে কোনো এস আলফা বা এস বিটা যদি তোমরা নাও, তাহলে তাদের ইন্টারসেকশন কি হবে বলো, ফাই, যেখানে আর আলফার স্যার বিটা, যেখানে আলফার বিটা কি হবে, নট ইকুয়াল স্যার, নট ইকুয়াল ইকুয়াল। হবে না। আর আলফা বিটাটা কোথায় থাকবে, অবশ্যই ইন্ডেক্স সেট। ইন্ডেক্স সেটে থাকবে, এই হচ্ছে বিষয়, বুঝা গেছে। আচ্ছা, এইবার এই ইন্ডেক্স সেটটা আমি একটু ছোট্ট করে আলোচনা করি, হ্যাঁ একটু আলোচনা করে দিই, সুবিধা হবে তাহলে। ধরো ইন্ডেক্স সেট মানে কি জানো, ইন্ডেক্স সেট মানে ইন্ডেক্সিং করা, ইন্ডেক্সিং করা মানে জানো এই ওয়ার্ডটা কি শুনেছো। ধরো আমি কাউকে বললাম যে শোনো, তোমার কোনো একটা স্টুডেন্টকে যে নাম্বারিং করো, নাম্বারিং করো মানে তোমার কাছে 5টা বল দিলাম, তুমি নাম্বারিং করো, পারবে নাম্বারিং করতে, কি করবে, একটা বলকে নেবে 1, আরেকটা বলকে 2, আরেকটা বলকে 3, আরেকটা বলকে 4, আরেকটা বলকে 5, এই তো।
পাঁচটা বলকে নাম্বারিং করবে। তোমার কাছে হয়তো বললাম যে আমি 20টা বক্স দিলাম, 20টা বক্সকে নাম্বারিং করো। কি করে নাম্বারিং করবে? একই নাম্বার করা যাবে না, নাম্বারিং করা মানে আলাদা আলাদা নাম্বারিং করা। তো সেই নাম্বারিং এর একটা ভদ্র ভাষা বা সেই নাম্বারিং এর একটা ম্যাথমেটিক্যালি ভাষা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্স করা মানে সবসময় যে তাকে 1 2 3 4 করা যাবে সেটা না, তাকে এবিসিডিও লেখা যায়, যেমন ABCD, এটা এ বক্স, আর এটা বি বক্স, এটা সি বক্স, এটা ডি বক্স। বা হয়তো তুমি রোমান হরফে করলে, রোমান হরফে 1, রোমান হরফে 2, রোমান হরফে 3, রোমান, বা তুমি হয়তো বলে স্যার আমি গ্রিক লেটারে করবো, এটা স্যার আলফা বক্স, এটা বিটা বক্স, এটা গামা বক্স, এটা ডেল্টা বক্স। তাহলে ইন্ডেক্সিং করা মানে নাম্বারিং করা বা তাকে মার্কিং করা। সেই মার্কিং করার পদ্ধতি তোমার হাতে, তুমি যেরকম খুশি করতে পারো। মোট কথা মার্কিং করার নিয়ম হচ্ছে আলাদা আলাদা বক্স বা আলাদা আলাদা যে বস্তুগুলো থাকবে সেগুলোকে তুমি আলাদা আলাদা করে মার্কিং করবে, তাই তো? তো এখানেও ইন্ডেক্সিং করা মানে একটা সেট নেওয়া হয়, সেই সেটে যতগুলো নাম্বার থাকবে সেই নাম্বারগুলো দিয়ে তুমি ইন্ডেক্সিং করবে। কিরকম বিষয়টা? ধরো আমি বলে দিলাম ইন্ডেক্স সেটে 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5। বোঝা গেছে? ক্লিয়ার? এইবার তোমাকে বললাম যে আলফা একটা এলিমেন্ট এই ইন্ডেক্স সেট থেকে নাও, তাহলে আলফা কি কি হতে পারে আগে বলো। এই আলফা যেটা ইন্ডেক্স সেট থেকে নিলাম, এই যে একটু আগে দেখো একটা আলফা ইন্ডেক্স সেট, ইন্ডেক্স সেটে কারা আছে আগে বলো। 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা হতে থেকে তাহলে পাঁচ ইন্ডেক্স সেট মানে মার্কিং করা, তাহলে মার্কিং করার জন্য তোমার হাতে আমি কটা নাম্বার দিলাম? পাঁচটা। মার্কিং করার জন্য তোমার হাতে আমি কটা নাম্বার দিলাম? 5টা। 5টা। মার্কিং করার জন্য তোমার হাতে আমি 5টা নাম্বার দিলাম। তোমার হাতেই 5টা নাম্বারই আছে, এর থেকে বেশি নেই। তুমি যদি বলো আমি 6 নেবো, না চলবে না, কারণ আমি তোমাকে 1 থেকে 5 দিয়ে দিয়েছি। তাহলে তোমার হাতে 5টা। এবার আমি বললাম যে একটা একটা করে বক্স দেবো, তুমি মার্কিং করবে, বা একটা একটা করে সেট দেবো, তুমি মার্কিং করবে। তাহলে আমি একটা আলফা নিলাম, আলফাটা হচ্ছে একটা জাস্ট কি, একটা সাফিক্স, একটা মানে একটা কি বলবো, একটা মেম্বার, একটা সাফিক্স। তাহলে সেই সাফিক্সটা কি কি হতে পারে? ইন্ডেক্স সেটে থাকা মানে, সেটা যদি ইন্ডেক্স সেটে থাকে তাহলে আলফার মান 1 হতে পারে, আলফার মান 2 হতে পারে, আলফার মান 3, আলফার মান 4, আলফার মান 5। এবার যদি আমি বলি এই ইন্ডেক্সিং করো, প্রত্যেকটা সেট দিলাম, একটা একটা করে সেট তৈরি করো। তাহলে আমি যদি বলি যে এরকম ভাবে একটা কালেকশন নাও সেট, সেই সেটগুলোর তুমি নাম্বারিং বা ইন্ডেক্সিং করো, তাহলে প্রথমে একটা সেট নিলে, তার নাম্বারিং কত করলে? 1। তারপরে দ্বিতীয় সেটটার নাম্বারিং করলে 2, তৃতীয় সেটটার নাম্বারিং করলে 3, চতুর্থ সেটটার নাম্বারিং করলে 4, পঞ্চম সেটটার নাম্বারিং করলে কত? 5। আর পাবে নাম্বারিং করতে পারবে আর? কেন পারবে না। না? কারণ তোমার হাতে আর নাম্বার নেই। তোমার হাতে 5টা নাম্বার, কে দিয়েছে 5টা নাম্বার? স্যার দিয়েছে 5টা নাম্বার, স্যার এর থেকে বেশি নাম্বার দেয়নি। তার ফলে তুমি কিন্তু এই 5টাই নিতে পারবে। তার ফলে তোমাকে যদি বলা হয় যে এরকম ভাবে সাবসেটের কালেকশন নাও এবং প্রত্যেকটা সাবসেটের নামকরণ করো বা তাদেরকে ইন্ডেক্সিং করো বা তাদেরকে নাম্বারিং করো, কটা সাবসেট পাবে? 5টা। 5টা। তাহলে এখানে আমি যে কালেকশন অফ সাবসেট পাচ্ছি, এটাকেই বলে কালেকশন অফ সাবসেট। কালেকশন বুঝতে পারছি, একটা সংগ্রহ বা ফ্যামিলি অফ সাবসেট। সেটা ফাইনাইট। কেন ফাইনাইট? কটা সাবসেট আছে? 5টা। 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 বোঝা গেছে? তাহলে এই যে ইন্ডেক্স সেট, এটা ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং মানে নাম্বারের সেট। তাহলে এই নাম্বারের সেটে কটা নাম্বার আছে? 5টা নাম্বার। এবার 5টা। ধরো কাউকে আমি বললাম যে না আমার 5টা নাম্বার পছন্দ হচ্ছে না, আমি একটা নতুন ইন্ডেক্স সেট তৈরি করছি, সেই ইন্ডেক্স সেটে 10টা নাম্বার আছে। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে কেউ বলতে পারবে এই ইন্ডেক্স সেট থেকে যদি কোনো আলফা নিই, সেই আলফা তাহলে কি কি হতে পারে? 1 থেকে 10। 1 থেকে 10 যে কোনো। তাহলে যদি বলি একটা কালেকশন অফ সাবসেট তৈরি করো এই নাম্বারগুলো দিয়ে, তাহলে কটা কালেকশন বা কটা সাবসেট পাবে? 10টা। 10টা। তাহলে এটাও কিন্তু ফাইনাইট, কিন্তু এখানে কালেকশন বেড়ে গেল। আগের বার ছিল 5টা, এবার কিন্তু 10টা সাবসেটের ফ্যামিলি। এবারও ফাইনাইট ফ্যামিলি, কিন্তু এবার 10টা সাবসেটের। এবার তোমার মনে হলো না স্যার আমি ফাইনাইট ফ্যামিলি নেবো না, আমি ইনফাইনাইট ফ্যামিলি নেব। আমি বললাম ইন্ডেক্স সেটটা ন্যাচারাল নাম্বার। কে বলতে পারে ন্যাচারাল নাম্বার মানে কত? স্যার কাউন্টেবল কাউন্টেবল ইনফাইনাইট। ইনফাইনাইট। চলছে 1 2 3 4 5 6 7 8 9 10 চলছে, শেষ নেই। তাহলে এখানেও যদি শেষ না থাকে তাহলে আলফা গুলোরও শেষ নেই। তাহলে আলফা ইন্ডেক্স সেটে থাকা মানে ইন্ডেক্সের ন্যাচারাল নাম্বার, তাহলে আলফা ন্যাচারাল নাম্বারে আছে। তাহলে কি আমাকে কেউ বলতে পারবে এইবার যদি আমি সাবসেট গুলোকে ইন্ডেক্সিং করি এই নাম্বারগুলো দিয়ে, তাহলে কতগুলো সাবসেট পাওয়া যাবে? S1, S2, S3, এইভাবে ডট ডট করে চলতে থাকবে। এবং তখন এই যে কালেকশন বা এই যে ফ্যামিলিটা পাবো, সেই ফ্যামিলিটা কি হবে? ইনফাইনাইট। একদম ইনফাইনাইট। ইনফাইনাইট ফ্যামিলি অফ সাবসেট। কিন্তু এইগুলো ছাড়াও আরেকটা বিষয় আছে যেটা আমরা অনেক সময় অ্যাভয়েড করি বা যেই জিনিসটা আমরা অনেকে বুঝি না বলে ছেড়ে দিই। সেটা হচ্ছে হয়তো কাউকে আমি বললাম যে তুমি নাম্বারিং করো, কিন্তু নাম্বারিংটা আর দিয়ে করো।
বললাম তোমাকে আর দিলাম রিয়াল নাম্বার, এবার তুমি নাম্বারিং করো। তাহলে আর এর যখন তুমি নাম্বারিং করা স্টার্ট করবে তখন সমস্যা কি হবে জানো? যখনই তুমি একটা আলফা নেবে না ইন্ডেক্সের থেকে, ইন্ডেক্সের তো আর, তখনই কেউ বলবে স্যার আলফার মান তো 0.1ও হতে পারে। তার মানে এস 0.1 একটা নাম্বারিং, কারণ নাম্বারিং এস 0.2, কারণ নাম্বারিং এস 0.01, কারণ নাম্বারিং এস 0.02, কারণ নাম্বারিং এস 0.00001। করা যায়, সত্যি করা যায়। তুমি যদি বলো স্যার এইভাবে তো বাবার কালে কোনোদিন নাম্বারিং করিনি, করনি, কারণ আমাদের ছোটবেলা থেকে 1 2 3 4 গুনতে শেখায়। ছোটবেলা থেকে আমাদের সবসময় কাউন্ট কি করে শেখায়? এক থেকে। কিন্তু আমি যদি বলি যে আমি কোনোদিন ধরো 5টা বস্তু আছে, একটা বস্তু এরকম হ্যাঁ ট্রায়াঙ্গেল আছে, আমি বললাম কটা ট্রায়াঙ্গেল আছে, কি করে গুনবো আমরা? ছোটবেলা থেকে আমাদের কি শিখেছি? 1 2 দুই 3 তিন চার 4 পাঁচ 5, বা এখান থেকে 1 2 3 4 5। ছোটবেলা থেকে যদি এইভাবে শেখাতো যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে কটা আছে? চারটে। 4টে, দেখছো? তাও তো পাঁচটা, পাঁচটাই হয়। পাঁচটাই পাঁচটা, হবে। এই যে পাঁচটা। জিরো হ্যাঁ, থেকে চারটে। জিরো থেকে শুরু করছি কাউন্টিং, হতে পারে কিনা? বা হলো ছোটবেলা থেকে বললো যে না এইভাবে কাউন্টিং শুরু করব, -1 এটা, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, হয় কিনা? তাহলে কটা হচ্ছে, কটা হচ্ছে আলটিমেটলি? কমে যাচ্ছে কি? পাঁচটা। না না, পাঁচটা। থ্রি। পাঁচটাই। 5টাই হচ্ছে। পাঁচটাই কিন্তু থাকছে, এই হ্যাঁ। যে কিছুক্ষণ আগে যে ভুল করলে স্যার 4টে, বা বাচ্চাগুলো ভুল করবে বলবে স্যার 3 অবধি আছে, মাইনাস থেকে পারবে না, সেই কারণে আমাদের ছোটবেলা থেকে শুরু করে 1 থেকে। দেখবে আমরা যদি, বা যাদের ছেলে মেয়ে হয়ে গেছে বা যারা টিউশন পড়াও খুব বাচ্চাদেরকে, তারা যদি ছোটবেলা ছেলে মেয়েদেরকে বা বাচ্চাদেরকে যখন পড়ানো স্টার্ট করো তখন দেখবে সবসময় আমরা 0 থেকে স্টার্ট করি না, আমরা সবসময় কাউন্টিং স্টার্ট করি 1 থেকে। বা তাদের বইয়ে দেখবে যে একটা আপেল যখন যোগ বিয়োগ শেখাবে, 2টো আম, 3টে কলা, এই ধরনের জিনিসপত্র শেখাবে। কাউন্টিং বা যখনই কোনো কিছু আমরা করি তখন 1 থেকে করি। এই কাউন্টিং থেকেই কাউন্টেবিলি ব্যাপারটা এসছে, কাউন্টিং থেকেই কাউন্টেবল ব্যাপারটা এসছে। তাহলে কাউন্ট করার জন্য আমরা শুরু করি 1 থেকে, 1 2 3 4 5, বোঝা গেল না? ধরো ন্যাচারাল নাম্বারকে কাউন্ট করছি, ন্যাচারাল নাম্বারকে কাউন্ট করতে গেলে 1 2 3 4 5। এবার কেউ যদি বলে স্যার ইন্টিজারকে কি করে কাউন্ট করব? 1 2 3, 4 নম্বর ইন্টিজার, 5 নম্বর ইন্টিজার, 6 নম্বর, 7 নম্বর, করা যায় কিনা? এবার চলতে থাকবে, মানে কাউন্ট করে আমি শেষ করতে পারবো না, সেটা আলাদা ব্যাপার, সেই জন্য কাউন্টেবলি ইনফাইনাইট। কিন্তু কাউন্ট করা যায় কিনা, বুঝতে পারলে না? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, দেখো পরপর 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 সব কিন্তু ইন্টিজার গুলো চলে আসবে, আসবে কিনা? এরপরেরটা কত করবো বলো? 4 - 4। 4 - 4, 5 - 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এই যে কাউন্ট করার পদ্ধতি, এটাই তো কাউন্টেবল। এই যে ছোটবেলা থেকে যে আমরা পড়ে আসো, এই যে বাইজেকশন মাইজেকশন, এই সমস্ত ডেফিনেশন, এগুলো সব বইয়ের পুঁথিগত ডেফিনেশন। আসল জিনিস হচ্ছে যাকে এইভাবে লেখা যায়। কাকে এইভাবে লেখা যায়? যাকে 1 2 3 4 5 6 7 8 ভাবে তুমি লিখতে পারবে, যাকেই লিখতে পারবে সেই কাউন্টেবল ইনফাইনাইট বা কাউন্টেবল। যাকে লিখতে পারবে না, যেমন রিয়াল নাম্বারকে তুমি শত চেষ্টা করলেও পারবে না। ওপেন ইন্টারভাল 0,1, ক্লোজ ইন্টারভাল 0,1, এদেরকে তুমি শত চেষ্টা করলেও এদের প্রথম এলিমেন্ট থেকে শেষ এলিমেন্ট অব্দি কাউন্ট করতে পারবে না। এবার তুমি যদি বলো স্যার রেশনাল নাম্বারকে করা যায়, করা যায়। রেশনাল নাম্বারের স্টাইল আছে, করা যায়, রেশনাল নাম্বারকে কাউন্ট করা যায়। যদি বলো স্যার কিভাবে কাউন্ট করা যায়, রেশনাল নাম্বারকে তখন কিউ প্লাস কিউ মাইনাস এরকম আলাদা করে দিতে হয়। পজিটিভ রেশনাল নেগেটিভ রেশনাল আলাদা করা যায়। পজিটিভ রেশনালকে কি করে করে? এক ন্যাচারাল নাম্বারের সঙ্গে 1/2, 1/3, ওইভাবে কাউন্ট করব না, এই যে কাউন্ট করব এক, দেখো দেখো দেখো, একের, হ্যাঁ, 1/1, 1/2 এরকম করে। 1 বাই, তারপরে ওটা 2/1, 2/2, 2 টু বাই বাই টু 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 বাই টু থ্রি বাই টু থ্রি বাই ফোর 2/3। এইভাবে চলে, এইভাবে। এবার এইভাবে করতে 1 2 3 4 5 6, আরো নিচে থাকবে 7 8 9 10, এইভাবে কাউন্ট করতে হয়। এগুলো সব শেখাবো যখন কাউন্টেবিলিটি টাউন্টেবিলিটি পড়াবো স্যার বা যাদের অ্যানালিসিস হয়ে গেছে। হ্যাঁ স্যার বলো, স্যার বলো, বলো। রেশনাল নাম্বার স্যার কাউন্টেবল হ্যাঁ, কাউন্টেবল নাই স্যার? একদম রেশনাল নাম্বার কাউন্টেবলি ইনফাইনাইট। আচ্ছা, কাউন্টেবল ইনফাইনাইট কথাটা এরকম, এই কথাটা আমি এই ঠিক যে কাউন্ট মানে আমার চলতে ক্লিয়ার। থাকছে, চলতে থাকছে, ইনফাইনাইট মানে চলতে থাকছে, 1 2 3 4 শেষ করতে পারছি না, কাউন্ট করতে পারছি কিন্তু তার শেষ নেই। আচ্ছা আচ্ছা, যেটা গোনা যায় কিন্তু শেষ করা যায় না। যেমন এটা গোনা যায়, এটা কাউন্টেবলি ফাইনাইট। হ্যাঁ, ফাইনাইট, যার শেষটা আছে। আর কাউন্টেবলি ওটার ফাইনাইট, এই যে শেষ নেই। কাউন্টেবল 2 প্রকার, কাউন্টেবল 2 প্রকার যে, এটা ফাইনাইট, এগুলো ফাইনাইট, কাউন্টেবলি ইনফাইনাইট। ফাইনাইট। আর এটা কাউন্টেবলি ইনফাইনাইট। কিন্তু কারা মানে কাউন্টেবল না, যাদেরকে গোনা যায় না, কিভাবে গোনা যায় না? যেমন 1 2 3 4 5 করে গোনা যায়, যেমন রিয়াল নাম্বার, তুমি চেষ্টা করলেও পারবে না। স্যার রেশনাল নাম্বারকে স্যার কিভাবে স্যার কাউন্ট করবো স্যার? রেশনাল নাম্বারকে 3 ভাগে ভাগ করতে হয়, প্রথমে কিউ প্লাস, তারপরে কিউ মাইনাস, মাইনাস আর তারপরে জিরো। জিরো। কিউ প্লাসকে এইভাবে লিখতে হয়, এইভাবে, এই যে গোটা কিউ প্লাস কিভাবে লিখে কিন্তু এক। স্যার আমরা যে জানি ওই দুটো রেশনাল নাম্বারের মাঝে অনেক রেশনাল নাম্বার থাকতে পারে। সেটা থাকতে পারে, সেটা তার ডেন্সিটি প্রপার্টি, কিন্তু কাউন্ট করা যায়, কাউন্ট করা যায়।
সেটা ডেনসিটি প্রপার্টি, কিন্তু কাউন্ট করা যায়, সেটা আলাদা দুটো। যেমন ডেনসিটি প্রপার্টির সাথে কাউন্টেবিলিটির কোনো সম্পর্ক নেই। ডেন্স হলে যে কাউন্টেবল হবে না সেটা না, স্যার রেশনাল নাম্বার তার মানে কাউন্ট স্যার একমাত্র একমাত্র না না, ও একমাত্র রিয়াল নাম্বারই আনকাউন্টেবল না, সে তো আমাদের চেনা পরিচিতর মধ্যে রিয়াল অনেক কিছু আছে। ও বাবা, পলিনোমিয়ালের কোফিশিয়েন্ট অফিসিয়েন্ট অনেক ধরনের সেট আছে, ওগুলো প্রচুর আছে। শুধু রিয়াল নাম্বার হচ্ছে চেনা পরিচিত সেটের মধ্যে রিয়াল নাম্বার আনকাউন্টেবল, এরকম প্রচুর ইরেশনাল ইরেশনাল স্যার সেটটাও তো ইরেশনাল uncountable। নাম্বার তো হ্যাঁ, ইররেশনাল আনকাউন্টেবল। আনকাউন্টেবল, ইয়েস, কারণ দুটো কাউন্টেবল ইউনিয়ন কাউন্টেবল হয়, তাহলে ইররেশনাল যদি কাউন্টেবল হতো তাহলে হ্যাঁ কাউন্টেবল। ঠিক আছে, ইরেশনাল ইররেশনাল নাম্বার আনকাউন্টেবল, আনকাউন্টেবল। ওরকম অনেকেই আনকাউন্টেবল আছে, অনেকেই আছে, ঠিক আছে, অনেকে, আরটাকে কিউ আর অনেক কিউ অনেক কমপ্লিমেন্টে অনেক লেখা যাবে। অনেকে, মানে এরকম প্রচুর আছে, মানে যার শেষ নেই, আনকাউন্টেবল শেষ নেই, কাউন্টেবল বরঞ্চ কম, আনকাউন্টেবল বেশি। মানে ফাইনাইট ছাড়া কাউন্টেবল কম, আনকাউন্টেবল বেশি, সেই জন্য আমরা খুব কম জানি বলে আমরা আনকাউন্টেবল নিয়ে বেশি আলোচনা করি না। যাই হোক, তো আমার মোদ্দা বিষয় এত সময় নষ্ট করে লাভ নেই। মোট মোট কথা হচ্ছে, যখন আরে থাকবে তখন লেবেলিং কি করে করব? 0.1, 0.2, 0.3, তো এইভাবে লেবেলিং না করে তখন কি করে জানো? তখন একটা ভালো পদ্ধতি আছে। কি পদ্ধতি? এস আলফা, যেখানে আলফাটা ইন্ডেক্সেড বা আরে আছে। নাও চলো, এবার বলো এই এস আলফা, আলফা কি হতে পারে? এই আলফা এবার কি হতে পারে? যেগুলো রিয়েল যা রিয়েল। ইচ্ছে, যা ইচ্ছে, পজিটিভ, নেগেটিভ, জিরো, পয়েন্ট, ভগ্নাংশ, ইরেশনাল, যা ইচ্ছে। তবে এইভাবে কিন্তু লেখা যাবে না। এই যে পরপর 1 2 3 4 5 6 এইভাবে লেখা যাবে না। কেন বুঝতে পারছো? কারণ তুমি যাকে এক ধরবে, তারপরে তুমি দুই ধরলে, অন্য একটা কোশ্চিন করবে, স্যার এটা কি করে হলো দুই, আমি এটাকে দুই ধরবো না বা এটা হবে না, ওইভাবে সিস্টেমেটিক্যালি চলে যাবে। এইটাকে বলে এনুমেরেশন। এই যে লেখাটাকে না, এটাকে, এটা ইংলিশ ওয়ার্ড হচ্ছে এনুমেরেশন। পরপর লেখাটাকে বলে এনুমেরেশন। এইখান থেকেই এনুমেরেবল ব্যাপারটা এসছে, মানে কাউকে যদি এইভাবে লিখতে স্যার পারো। ইনুমেরেবল বা হ্যাঁ, ডিনুমেরেবল? হ্যাঁ, ওটা ওটা ইংলিশ, আমেরিকান আর অস্ট্রেলিয়ান না আমেরিকান ব্রিটিশ ইংলিশের মধ্যে পার্থক্য, ইটা কোথাও উজ্জ্ব থাকে, কোথাও ডি থাকে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, কাউকে এনুমেরেশন দিয়ে লেখা মানে 1 2 3 4, যেমন সিকোয়েন্স, একটা সিকোয়েন্স কিভাবে লিখি? X1, X2, X3, এনুমেরেবল, এনুমেরেশন দিয়ে 1 2 3 4, এটাকেও বলে এনুমেরেশন। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে সাবজেক্ট গুলো আছে S1 সিকোয়েন্সে তো স্যার S2, একটা ম্যাপিং। সিকোয়েন্স তো ম্যাপিং, মানে যে কোনো এনুমেরেবল সেটই ম্যাপিং, ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার বাইজেকশন থাকে। হ্যাঁ বলো, ওগুলো আমি এখন ডেফিনেশনে তাহলে যেতে চাইছি না। হ্যাঁ, তো এই সাবসেট গুলোতে কতগুলো এলিমেন্ট আছে, মানে S1 এ কটা এলিমেন্ট আছে, এগুলো কিছু বলা যাবে? না, ওটা বলা যাবে না, ওটা তুমি ওটাও আবার যা ইচ্ছে ধরতে পারো। এটাও ফাইনাইট ইনফাইনাইট যা ইচ্ছা ধরতে পারো। এটা এটা বিভিন্ন ডিপেন্ড করছে যে তুমি কিভাবে ভাগ করছো। মানে একটা কোশ্চেনটা তো খুব ভালো করলে, যে স্যার এই ও বলছে যে স্যার এই যে আপনি যে ভাগগুলো করছেন সাবসেট, সেই সাবসেটটা কিরকম হবে? এই ভাগ কিন্তু 1 নম্বর হচ্ছে ইউনিক না। মানে আমি, ধরো তুমি ইন্টিজারকে ভাগ করলে, তো তুমি ইন্টিজারকে 10 রকম ভাবে ভাগ করতে পারো, 5 রকম ভাবে করতে পারো, তুমি যা ইচ্ছা করতে পারো। তার ফলে তুমি কি সাবসেট নিচ্ছ সেটা ডিপেন্ড করছে তোমার নেওয়ার উপর। সেটা ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, পরিষ্কার? তাহলে এইটা কি হয়ে গেল? এইটা তাহলে ফ্যামিলি অফ, কিন্তু স্যার একটা কোশ্চেন ছিল, তাহলে ওই বলো। যে সাবসেট গুলো নিব, সাবসেট গুলোর নাম মানে নাম্বার অফ এলিমেন্ট কি সবার একই থাকবে নাকি আলাদা না, আলাদা হবে? এগুলোর কোসেটের ক্ষেত্রে একই থাকে, এগুলোর ক্ষেত্রে যা ইচ্ছে হতে পারে, যা ইচ্ছে। মানে S1 এ আমি যদি তিনটে এলিমেন্ট নিই, S2 হুম, তে তিনটে চারটে যা খুশি নিতে হুম, পারি। এই তো বেশি বড় ছোট তো নিতে পারি না, এটা ছোট এটা বড়, ওটাই তো প্রথমে বলে দিয়েছিলাম, যা ইচ্ছে নিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এ ফ্যামিলি অফ আনকাউন্টেবল নাম্বার অফ সাবসেট, এইটা। তাহলে পরবর্তীকালে এই এতগুলো কেস, এই যে ফাইনাইট 5টা 10টা, ইনফাইনাইট, কাউন্টেবল ইনফাইনাইট, আনকাউন্টেবল ইনফাইনাইট, এগুলো সবগুলোকে একসাথে কি বলা হয় জানো? আরবিটারি। এই সবগুলোকে একসাথে বলে আরবিটারি কালেকশন। আরবিটারি কালেকশন বলে দেওয়া মানে তোমার মাথা থেকে হেডেক কমে গেল। এবার বুঝে নেবো যে যা আরবিটারি কালেকশন মানে, এই যে একবার বলছি কালেকশনটা ফাইনাইট, একবার বলছি কালেকশনটা ফাইনাইট, একবার বলছি ইনফাইনাইট, একবার বলছি আনকাউন্টেবল, এত কথা না বলে একবারে যদি সেইটাকে বলতে যাও, তাহলে কি বলবে? কালেকশনটা কি বা ফ্যামিলিটা কি? আরবিটারি ফ্যামিলি বা আরবিটারি কালেকশন। যদি বলো আরবিটারি ফ্যামিলি বা আরবিটারি কালেকশন, তার মানে তার মধ্যে সবকিছু ঢুকে যাবে, ফাইনাইট ঢুকবে, ইনফাইনাইট ঢুকবে, কাউন্টেবল ইনফাইনাইট ঢুকবে, আনকাউন্টেবল ঢুকবে, সব ঢুকে যাবে। এই জন্য আরবিটারি। আর আরবিটারিকে বোঝানোর উপায় কি? ইন্ডেক্স সেট। এই ইন্ডেক্স সেট কত রকমের হতে পারে সেটা বলে রাখলাম, সব রকমের হতে পারে, এর থেকেও বেশি হতে পারে আরো। ক্লিয়ার, পরিষ্কার একদম? তাহলে সেটের ক্ষেত্রে এই দুটো জিনিস আমাদের জানানো ছিল, একটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, আর আরেকটা হচ্ছে পার্টিশন। এই দুটো জিনিস, বাকি ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো আর বলছি না, যখন যেটা কাজে লাগবে সেই অনুসারে আমি আলোচনা করে দেবো, চিন্তার কিছু নেই। ঠিক আছে, আমাদের যেটা মেন, যেখান থেকে আমাদের কোশ্চিন টোশ্চিন বেশি আসে, সেটা হচ্ছে রিলেশন। সেই রিলেশন জিনিসটা আমরা শুরু করবো আজকে। স্যার আগের পেজটায় যান 1 মিনিট। 1 সেকেন্ড। হ্যাঁ,
বলো। ঠিক। ওকে, রিলেশন, ঠিক আছে। রিলেশন কি? রিলেশন বলছে এই কার্টেসিয়ান প্রোডাক্টের সঙ্গে রিলেটেড। ডেফিনেশন যদি বলো, রিলেশনের ডেফিনেশন বলছে কার্টেসিয়ান প্রোডাক্টের সঙ্গে রিলেটেড। কিরকম? ধরো এস আর টি, ঠিক আছে, বি টু নন এমটি সাবসেট। সব ক্ষেত্রে দেখো নন এমটি, নন এমটি না হলে চলবে না, কারণ সেটে এলিমেন্ট নেই, তুমি কার সাথে কার রিলেশন করবে। সেই জন্য সবার আগে যেই দুটো সেটের মধ্যে রিলেশন করবে, যেই দুটো সেটের মধ্যে তো রিলেশন হয় না, বেসিক্যালি রিলেশন হয় সেটের এলিমেন্টের সঙ্গে এলিমেন্টের। সেট আছে দুটো, কিন্তু রিলেশন হবে এলিমেন্টের সঙ্গে এলিমেন্টের। তাহলে এলিমেন্টের সঙ্গে এলিমেন্টের যে তুমি রিলেশন করবে, সেই রিলেশন করতে গেলে আগে তো সেটে এলিমেন্ট দরকার। সেই এলিমেন্টের জন্য সবার আগে সেটগুলোকে কি নিতে হবে? নন এমটি। বলছে এ বাইনারি রিলেশন। বাই কথার অর্থ জানো? বাইনারি বা বাই জিনিসটা কোথা থেকে এসছে? দুটো থেকে, দুটো, বাইনারি নাম্বার। দুই থেকে দুই। বাইনারি মানে দুই, দুই থেকে বাই এসছে। আমরা বলি না সব, সব বাই মানে হচ্ছে দুই। বুঝতে পারা গেছে? বাইনারি এই কথাটার অর্থ হচ্ছে দুই, বাই মানে হচ্ছে দুই। তো সেই জিনিসটা, এই যে এই দুই জিনিসটা কেন বলছে জানো? কারণ এখানে কটা সেট নিয়েছে বলো? দুটো সেট। দুটো স্যার। এস একটা টি, দুটো সেট। সেই জন্য দুটো সেটের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা বাইনারি। যেই রিলেশনটা দুটো সেটের মধ্যে, সেটা হচ্ছে বাইনারি। জানো না এগুলো? ইউনারি মানে একটা, বাইনারি, ট্রাইনারি। ট্রাই মানে কি? ট্রাই, থ্রি। তিন। তো তো এগুলো এগুলো ওয়ার্ড, এগুলো কমন ওয়ার্ড। তো সেই ক্ষেত্রে বাই মানে কি? বাই মানে দুটো। বাই মানে দুটো, তাহলে দুটো সেটের মধ্যে রিলেশন বলে বাইনারি রিলেশন। আর যদি বলো যে স্যার বাইফাই যাবো না, শুধু রিলেশন বলবো, দ্যাট ইজ অলসো ওকে, কোনো অসুবিধা নেই। আমরা ইচ্ছা করে বাইনারি বলি, যেহেতু দুটো সেটের মধ্যে রিলেশন। তাহলে একটা বাইনারি রিলেশন, রিলেশনকে বিভিন্ন বইতে বিভিন্ন রকম নাম থাকে। কোনো বইতে রো, কোনো বইতে স্মল আর, কোনো বইতে ক্যাপিটাল আর, রিলেশন বিভিন্ন ধরনের দেওয়া হয়। আমি কিন্তু এখানে শুধু রো দিলাম, ঠিক আছে। এবার যারা যেই বই থেকে পড়েছো সেই অনুসারে এটাকে চেঞ্জ করে নিতে পারে, কোনো অসুবিধা নেই। আমি একটা ফিক্সড রাখছি, সেটা হচ্ছে রো। তাহলে একটা বাইনারি রিলেশন রো কাদের মধ্যে বলো? কোন দুটো সেটের মধ্যে? এস এবং টি। যতই আমি সেটের মধ্যে বলি, মনে রাখবে রিলেশন কিন্তু সেটের এলিমেন্টের মধ্যে হয়। মানে উপরে আমি বললাম হয়তো সেটের মধ্যে, কিন্তু তার ইনার মিনিং কি? যে সেটের এলিমেন্টের মধ্যে। যেমন আমাদের মধ্যে বলে না যে এই বাড়ির সঙ্গে ওই বাড়ির সম্পর্ক, তো বাড়ির মধ্যে কোনো সম্পর্ক হয়? দুই বাড়ির মধ্যে সম্পর্ক কিরকম? দুই বাড়ির মধ্যে সম্পর্ক হয়। দুই বাড়ির মধ্যে সম্পর্ক যতই আক্ষরিক অর্থে বলুক, ইনার মিনিং কি? যে দুই বাড়ির লোকেদের মধ্যে কিরকম সম্পর্ক, তাই না? তো অনেকটা ওরকমই, যেখানে দুটো সেটের মধ্যে সম্পর্ক যতটাই বলুক, কিন্তু আমরা কি বুঝে নেব? দুটো সেটের মধ্যে সম্পর্ক মানে দুটো সেটের এলিমেন্ট এলিমেন্ট। গুলোর মধ্যে সম্পর্ক। তাহলে একটা বাইনারি রিলেশন রো বিটুইন এস অ্যান্ড টি, এস এবং টি এর মধ্যে সম্পর্ক বলছে, কিন্তু এস আর টি, কিন্তু মনে রাখবে এস আর টি এর সম্পর্ক মানে এস আর টি এর এলিমেন্ট গুলোর মধ্যে সম্পর্ক। ইজে, সেটা কি সম্পর্কটা? আর কিছুই না, বলছি সেটা একটা সাবসেট। বলছে একটা রিলেশন কি? রিলেশন হচ্ছে, ডেফিনেশনে যদি যাও, তাহলে রিলেশন ইজ নাথিং বাট এ সাবসেট। কার সাবসেট? এস ক্রস টি। যদি বলো স্যার এস ক্রস টি মানে কি, একটু আগে করালাম, এ ক্রস বি। কার্টেসিয়ান প্রোডাক্ট। এস এবং টি এর কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট। যদি বলো স্যার কিচ্ছু বুঝতে পারলাম না, অন্যান্য স্যাররা তো এইভাবে বলে না, অন্যভাবে বলে, আপনি কি সব বললেন? যেইভাবে অন্যান্য টিচাররা বলে আমি সেখানেই আসছি, কিন্তু আমি জাস্ট ডেফিনেশনটা আমার কর্তব্য লিখিয়ে দেওয়া। কারণ অনেক জায়গাতে ইন্টারভিউয়ের ক্ষেত্রে বা অনেক জায়গাতে সবাই জানে যে রিলেশন মানে কি, কিন্তু তোমাকে ডেফিনেশনটা বলবে, ওগুলো ডিফাইন করো তো। তখন কিন্তু তুমি আন্দাজে উল্টো পাল্টা বোঝাবে, এর সাথে ওর সম্পর্ক এটা ওটা নিয়ে উদাহরণ নিয়ে, সেগুলো কিন্তু শুনবে না, এবং তোমার কিন্তু সেখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তার ফলে সবসময় মনে রাখবে একদম সিম্পল, কিছু কিছু জায়গায় সিম্পল অ্যান্সার দিতে হয়, অ্যান্সার দিয়ে বেরিয়ে যাবে। টিচার যিনি ইন্টারভিউ বোর্ডে থাকবে, তিনি তার পোটেনশিয়াল, তোমার পোটেনশিয়াল বুঝিয়ে যাবে যে তোমার মধ্যে কোয়ালিটি আছে, কারণ তুমি বেশি হ্যাজাচ্ছ না বিষয়টা নিয়ে। তুমি সিম্পল জিনিসকে সিম্পল ভাবে বলছো এবং তুমি জানো। আর যারা দেখবে হ্যাঁ যাই স্যার এটা মানে ওটা, স্যার ওইটা দিয়ে বলবো, বুঝে যায় যে ও শুরু করলে হ্যাঁ জানো, ওই ইন্টারভিউ ওদের খারাপ হতে শুরু করলে। সেখানে একটা বাইনারি রিলেশন দুটো সেটের মধ্যে, এস আর টি এর মধ্যে কি বলবে? স্যার এটা হচ্ছে আর কিছুই না, এস ক্রস টি এর একটা সাবসেট, ব্যাস, কাজ শেষ। একটা বাইনারি রিলেশন কি? এস আর টি এর মধ্যে এস ক্রস টি এর সাবসেট। যদি বলো স্যার ব্যাপারটা একটু বুঝিয়ে দিন, এবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। ধরো আমি একটা এস সেট নিলাম, এক, দুই, তিন, চার। তুমি যদি বলো স্যার এস সেটটাকে ফাইনাইট নিলেন, সবসময় কি ফাইনাইট হবে? সেটটা ইনফাইনাইটও হতে পারে। আমি আপাতত ফাইনাইট দিয়ে শুরু করলাম, কারণ প্রথমেই ইনফাইনাইট দিয়ে শুরু করলে ব্যাপারটা ঘেটে যাবে, সেই জন্য ফাইনাইট দিয়ে। নেক্সট টি একটা সেট, সেই টি সেটটা বললাম, টি সেটে 10 আছে, 11 আছে, 12 আছে। বোঝা গেল? কেউ বলতে পারবে এস ক্রস টি তে কটা এলিমেন্ট থাকবে? সবার প্রথমে এই জিনিসটা আমাকে জানতে হবে, এস ক্রস টি তে কটা থাকে?
12টা। 12টা কি 12টা। না, কি কি 12টা আগে শুনবো, কি কি 12টা শুনবো আগে, শুনবো আমি, সময় ওয়ান লাগবে। ওয়ান টেন ওয়ান ইলেভেন ওয়ান টুয়েলভ আচ্ছা, 111 বুঝে গেছি। তাহলে সবাই যা বলতে চাইছো সেটাই লিখছি। তাহলে একের সঙ্গে প্রথমে 10 11 12, তারপর হয়নি এখনো দুইয়ের সঙ্গে 10 এগারো 12। স্যার 10 11 12, 3-এর সঙ্গে 10 10 11 11 12। 12। আরে আচ্ছা, এবার তিনের সঙ্গে এখানেই লিখছি, অন্যদিকে যাচ্ছি না। তাহলে ব্যাপারটা তিনের 10 সঙ্গে 11 10 12। 11, চারের সঙ্গে 10 11 12। তাহলে আমি যদি এবার বলি যে একটা রিলেশন তৈরি করব, সবার আগে এস এর প্রত্যেকটা এলিমেন্ট, টি এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে যদি রিলেটেড হয়, ধরো রিলেশনে আছে, সবার সাথে সবার রিলেশন আছে, তাহলে একের সঙ্গে 10-এর রিলেশন হলে 1 আর 10, এই যে একসাথে রিলেশন, এটাকে আমি পেয়ার আকারে লিখলাম। 1, 10 মানে এক কার সাথে রিলেটেড, 10-এর সাথে। এক কার কার সাথে রিলেটেড হতে পারে, ম্যাক্সিমাম কার কার সাথে হতে পারে, মানে এই যে দুটো সেটে আমি যদি বলি সবাই সবার সাথে রিলেটেড, তাহলে ম্যাক্সিমাম কি হতে পারে, এক কার সাথে রিলেটেড হতে পারে বলো, সবার সাথে ম্যাক্সিমাম। 11 তিনটের 12। সাথে সবার সাথে হতে পারে 10 11 12, দুই কার সাথে হতে পারে, তিনটের সাথেই হতে পারে 10 11 12। সবার সাথে, তিনও সবার সাথে, চারও সবার সাথে। তার মানে এইখানে আমি যত প্রকারের রিলেশন বা সবার সাথে সবার যে রিলেশন হতে পারে সেটা লিখলাম। এইবার আমি তোমাকে বললাম যে, বা তোমাদেরকে বললাম যে আমি একটা রিলেশন ডিফাইন করে দিচ্ছি। এই রিলেশন আমি নিজের মতো ডিফাইন করছি। যদি বলো স্যার এটা কে বলছে, এটা আমি বলছি, তুমি যদি বলো স্যার আমি অন্য বলবো, তাও বলতে পারো, যার যেটা ইচ্ছে। তবে আমি যেহেতু প্রথমে বলছি, আমারটা শুনে নাও। লেট আস ডিফাইন এ রিলেশন। আমি একটা রিলেশন ডিফাইন করলি, কাদের মধ্যে রিলেশন ডিফাইন করছি? আচ্ছা, রিলেশনটার নাম দিচ্ছি রো, বিটুইন এস এবং টি। যতই বলি এস আর টি, মনে মনে কি ভাববে, স্যার এস আর টি বলে দিয়েছে মানে এস এর এলিমেন্টের সঙ্গে টি এর এলিমেন্ট। তো এস এর এলিমেন্টটাকে আমরা স্মল এস দিচ্ছি, যদিও স্মল এস আর ক্যাপিটাল এস আমার পার্থক্য বোঝা যায় না বলে আমি স্মল এসটাকে ডলার এস দিচ্ছি। বোঝা গেছে? ডলার এস মানে স্মল এস, এলিমেন্ট এসের। এস এর এলিমেন্ট স্মল এস। সেটা কার সাথে রিলেটেড? গীতিকা পোদ্দার বক্স, এখানে হোয়াইট বোর্ডে কিছু করা যাবে না, এতদিন ধরে ক্লাস করছো তাও সমস্যা হচ্ছে কেন এত? স্মল এস ইজ রিলেটেড টু স্মল টি। স্মল টি তাহলে কার এলিমেন্ট বুঝেছো? ক্যাপিটাল টি এর এলিমেন্ট। কখন? ইফ অ্যান্ড অনলি যদি স্মল এস ডলার এস স্মল টি কে ডিভাইড করে। একটু বলে দিই কমা দিয়ে, স্মল এস হচ্ছে ক্যাপিটাল এস এর এলিমেন্ট আর স্মল টি হচ্ছে ক্যাপিটাল টি এর এলিমেন্ট। ভালো করে রিলেশনটা দেখো, আমি ইনভাইটেড কমার মধ্যে রিলেশনটা আমি এই ইনভাইটেড কমার মধ্যে দিলাম। কিভাবে দিলাম? বললাম স্মল এস যদি স্মল টির সঙ্গে রিলেটেড হয় তাহলে এস টি কে ডিভাইড করবে, বা এস যদি টি কে ডিভাইড করে তাহলে স্মল এস স্মল টির সঙ্গে রিলেটেড। তাহলে তোমরা কেউ বলতে পারবে যে এই যে রিলেশনটা, যে রো, সেই রো রিলেশনের মধ্যে কারা থাকে বলবো? এক কাকে কাকে ডিভাইড করে বলো? এস এর এলিমেন্ট এক কাকে কাকে ডিভাইড করে? ওয়ান টেন ওয়ান ইলেভেন ওয়ান টুয়েলভ। আচ্ছা, যেহেতু আমরা ইন্টিজার চ্যাপ্টার পড়ে নিয়েছি, ডিভিশন অ্যালগোরিদম পড়ে নিয়েছি, তাহলে ডিভাইড মানে কিন্তু এখানে মনে রাখবে কি, ভাগশেষ 0 হবে। জিরো হবে। মানে আবার বলো না স্যার ভাগফল 2.5, ওগুলো কিন্তু আমরা ডিভিশনের মধ্যে ধরি না। হ্যাঁ, তাহলে এস এর একটা এলিমেন্ট নাও, বলো টি এর কাকে কাকে ডিভাইড করে? সবগুলো। 10 11 12। 10কে ডিভাইড করে, তাহলে 1 আর 10 রিলেটেড। রিলেটেডটাকে আমরা ব্র্যাকেট আকারে লিখছি, পেয়ার আকারে। এক কার সাথে রিলেটেড? 11-এর সাথে। এক কার সাথে রিলেটেড? 12-এর সাথে। হয়ে গেল। তাহলে এক তিনজনের সঙ্গে রিলেটেড। দুই কাকে কাকে ভাগ করে? 10 10 আর 9। 10 10কে আর ভাগ 12 স্যার, করে। 2,10 আর 2,12। কেন? 2 11কে ভাগ করে না, তার ফলে 2 আর 11 রিলেটেড না। যদি বলো রিলেটেড না, রো এর 2 আর মধ্যে নেই। 12। রো এর মধ্যে নেই। দেখো আমি রো, দেখো ডিফাইন করেছি রো। রো এর মধ্যে কারা আছে? রো হচ্ছে একটা সেট। কার সাবসেট রো? বুঝতে পেরেছো রোটা কিভাবে তৈরি করছি? দেখো, রো এর মধ্যে স্যার কাদেরকে যেগুলো নিলাম? ডিভাইড যাচ্ছে ওগুলোকেই নেওয়া হবে তো? একদম। তাহলে রো এর মধ্যে কাকে নিলাম? 1 10কে নিলাম, 1 11কে নিলাম। এই রিলেশনটা মেনটেন করে নিলাম, এই যে এই রিলেশনটা দেখলাম এবং এই রিলেশনটা দেখে আমি নিচ্ছি। রিলেশনটা কি বলে দিছে? রিলেশন বলে দিয়েছে এস যদি টি কে ডিভাইড করে তাহলে তারা রিলেশনে আছে। বোঝা গেছে? তারপর কাকে নিব আর? P, 12। নিলাম, নিলাম, নিলাম। বুঝতে পারছো কি করে নিচ্ছি? বুঝতে পেরেছো? একে নিলাম না, কেন নিলাম না বুঝতে পেরেছো? কারণ রিলেশনে নেই। যদি বলো স্যার কেন রিলেশনে নেই, কারণ আমি যেভাবে রিলেশন ডিফাইন করে দিয়েছি সেখানে 2 11কে ডিভাইড করে না। 2 11কে ডিভাইড না করলে তারা রিলেশনে নেই। রিলেশনে আছে কি নেই? না, নেই। 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 এটা আছে, হবে 3 আছে। 12। নেই, নেই, আছে। তাহলে আলটিমেটলি আমরা যে রোটা তৈরি করছি সেই রোটা কোথা থেকে নিচ্ছি, কাদেরকে নিচ্ছি? এস ক্রস টি এর থেকে। এস ক্রস টি এর এলিমেন্ট গুলো থেকেই নিচ্ছি। সবাইকে নিচ্ছি কি? নিচ্ছি না। যদি সবাই থাকতো রিলেশন, সবাইকে নিতাম। সবাই অনেক সময় নেওয়া ডেফিনেশন, যায়, এই অনেক যে রিলেশনে ডেফিনেশন সবাই অনুযায়ী। থাকে। ডেফিনিশন অনুযায়ী নিচ্ছি। তার মানে 2 12 নিচ্ছি,
তারপরে কাকে নিচ্ছি বলো? 3 12। 4 4 12। বারো। তারপরে 4 12, এরা রিলেশনে আছে। আর কারা রিলেশনে নেই বুঝতে পারলে না? না তিন রো, দশ তিন বাকিগুলো। এগারো কারা স্যার রিলেশনে নেই বুঝতে পেরেছো? রিলেশনে কারা নেই মানে রো বার, রো বার মানে যারা রোতে নেই, বা রো কমপ্লিমেন্ট অনেক সময় বলে, রো বারটাই বেশি পপুলার। রো বার মানে যারা রিলেশনে নেই। কারা রিলেশনে নেই বলো তাহলে? বাকিরা। বাকি মানে কারা হবে তাহলে? কারা বাকি হবে? এ বাবা, বলতেই পারছে না। 11 3,11। 2, 10, 3,11। এত ফোর সময় কমা কেন টু নষ্ট করছো? সিম্বলিক্যালি বলো, 10 হ্যাঁ, হবে। 10। ওটা থেকে সিম্বলিক্যালি বিয়োগ বলো, করলে সিম্বলিক্যালি বলো তাহলে। এস ক্রস টি থেকে রোটা বিয়োগ করলেই এস ক্রস থ্রি থেকে রো কে বিয়োগ করো। এস ক্রস থ্রি থেকে যাদের রোতে নি মানে রো এর কমপ্লিমেন্ট, তাহলেই হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে বিষয়। তার মানে রিলেশনে কারা থাকবে সেটা কি পরিষ্কার? এইবার রিলেশনে কারা আছে তাহলে? 1,10, 1,11 এগুলো কার সাবসেট? এস ক্রস এস টি ক্রস এর। টি। স্যার ইয়েস। ক্রস ওই ওই কারণে আমি রিলেশনটাকে এস ক্রস টি এর সাবসেট বলেছি। এইবার স্যার এক, রো হুম, যদি ডিনোট করা যায় না স্যার? কি গো? স্যার এই যে রোড দিয়ে ডিনোট করছেন, রো ছাড়া অন্য কিছু ডিনোট করা যায়? রো দিয়ে অন্য কিছু যা দিয়ে করা যায়, রিলেশনকে রো দিয়ে করা যায়। এবার অন্য কিছু কি আছে না আছে ওগুলো পরের ব্যাপার। আপাতত রো দিয়ে রিলেশন করা যায়। অনেক সময় অনেক বইতে ক্যাপিটাল আর থেকে আর দিয়েও রিলেশন করা যায়। কারণ স্যার বইয়েও স্যার রো দিয়ে ডিনোট করে দেখি। ওরকম কোনো ব্যাপার না, চিহ্ন মানুষের ইচ্ছে। তোমার ইচ্ছে হলে তুমি রো দিয়ে করবে না, অন্য কিছু দিয়ে করো, এটা ইচ্ছে। আচ্ছা, তবে বিভিন্ন ঠিক আছে। বইতে এক এক রকম ইচ্ছে করলে তো মুশকিল। তোমার ইচ্ছে আলাদা হলো, আমার ইচ্ছে আলাদা হলো, ছাত্রছাত্রীরা মারা পড়ে যাবে প্রত্যেকের ইচ্ছের চাপে। সেই কারণে একটা ইউনিফর্ম ইচ্ছে নেওয়া হয়, তাই না? আজকে ধরো স্কুল ড্রেস করা হলো, তুমি বললে না স্যার আমি লাল জামা পরে যাবো, কেউ বলো স্যার আমি কালো জামা, কেউ বলো সবুজ জামা, তাহলে স্কুলের স্টুডেন্ট আর কেউ চিনতে পারছে না। সেই কারণে বলেন একটা ইউনিফর্ম করবো, একটা ড্রেস করবো, কি সাদা জামা অমুক প্যান্ট, বা আকাশি জামা অমুক প্যান্ট, বা ছাই কালারের অ্যাশ কালারের জামা অমুক প্যান্ট, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছি? ইউনিফর্ম মানে এক জাতীয় করা, তো এক জাতীয় করার চেষ্টা করে বইতে, আর কিছুই না। সেই কারণে বেশিরভাগ বইতে রো ধরে, কিছু কিছু বইতে আর ধরে। মত পার্থক্য থাকবেই, থাকে না? কংগ্রেস বিজেপি, সবাই কি কংগ্রেস করে, সবাই কি বিজেপি করে? করবে না। শুধু সবাই রো ধরবে না, কেউ কেউ আর ধরে। তো এগুলো থাকবেই, মত পার্থক্য থাকবেই। সব জায়গাতে পলিটিক্স চলে, লবিবাজি চলে। ম্যাথমেটিক্সের মধ্যেও, ম্যাথমেটিশিয়ানদের মধ্যেও লবিবাজি আছে। এ বলবে না ভাই আমি এই পার্টির, ও বলবে না আমি ওই পার্টি, ও বলে তুই রো ধরবি আমি আর ধরবো। ব্যাস। তো এরকম 2-3 রকমের ধরে, ঠিক আছে? ওকে, নেক্সট চলো। 2 নম্বর, কারণ সবারটা তো সবাই মানে না, না। এবার 2 রকমের বলে, এবার যদি বলো স্যার আমাদের তো ওয়েস্ট বেঙ্গল বা আমাদের তো ইন্ডিয়াতে স্যার 10 রকমের পার্টি আছে, তাহলে 10 রকম লাগা, ওটা আবার হয় না। আমেরিকার অনুসারে চলে। আমেরিকাতে যেমন 2 রকমের পার্টি আছে, রিপাবলিক, তাই তো, আর কি আছে এটা ডেমোক্রেটিক। তো ওরকম অনুসারে সবকিছু 2 রকম হয়। ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াই হচ্ছে মানে একটা কি বলবো যে এক্সেপশনাল, যেখানে সবাই থাকে। হ্যাঁ, আমাদের হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে আমাদের মধ্যে ভাষা প্রচুর, আমাদের মধ্যে জাত প্রচুর, আমাদের মধ্যে পলিটিক্যাল পার্টি প্রচুর। যে কেউ পলিটিক্যাল পার্টি, কাল হঠাৎ করে ইচ্ছে হলো তোমরা বলে স্যার এটা খুলে দিন, নতুন একটা পার্টি ম্যাথমেটিক্স পার্টি খুলে দেবো, কোনো অসুবিধা নেই। তো এইটা হচ্ছে ডিপেন্ড করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়া হচ্ছে ইউনিক, বা আমাদের দেশ হচ্ছে ইউনিক। আমাদের সবাই সবার সবকিছু আমাদের চলে এখানে। এখানে যে কেউ আসবে যা খুশি করবে। ওকে, লেট আস ডিফাইন। যাই হোক, একটা রিলেশন আরেকটা রিলেশন ডিফাইন করছে, হ্যাঁ। রো দেখো একই সেটের মধ্যে, মানে আলাদা আলাদা সেট নিচ্ছি না। এবার রিলেশনটা কিভাবে ডিফাইন করছি, এরকম হাজার হাজার রিলেশন ডিফাইন করা যায়। যদি বলো স্যার হাজার হাজার করতে সিলেবাস আর শেষ হবে না, তো আমি 2-3 রকম করে দিচ্ছি। 2 নম্বর, এস, ডলার এস, হ্যাঁ ডলার এস, তাহলে কার এলিমেন্ট বুঝতে পেরেছো? ক্যাপিটাল এস সেটের। সেটা বলছে টি সেটের সঙ্গে রিলেটেড ইফ অ্যান্ড অনলি এস প্লাস টি যদি ইভেন হয়। খুব সুন্দর রিলেশন। এরকম বিভিন্ন ধরনের রিলেশন হতে পারে। বুঝতে পারলে না? না কি রিলেশনটা দিলাম? কারা রিলেটেড? যাদের যোগফল ইভেন। দেখি এবার কে বলতে পারে রিলেশনে কারা আছে। 1 11। 1-11, এক- তাহলে 1-10 নেই এবার। না, না, 1 11 রয়েছে, আচ্ছা, দুই 2 এক, দুই 10 দশ রয়েছে, হবে। 2-10 10, রয়েছে, 2 12, 2 12 হবে। 2 2-12 12 তিন রয়েছে, 11, 11, 11। তিন 4 এগারো 4 10, 4 10, আর 4 হচ্ছে 4 12। 12। 3-11 আর 4-10, 4-12। 4 12, হ্যাঁ। তাহলে আমি এক এক রকম রিলেশন দিব, এক এক রকম লোকজন রিলেশনের মধ্যে থাকবে, বা এক এক রকম এলিমেন্টগুলো রিলেশনের মধ্যে থাকবে। সেই জন্য বিভিন্ন রিলেশন দাও, সেই অনুসারে রোটা চেঞ্জ হয়। কিন্তু আলটিমেটলি যাই হোক, রোটা এস ক্রস টি এর সাবসেট কি, হ্যাঁ, এটা চেঞ্জ হ্যাঁ। হবে না। বুঝতে পেরেছো? এইটা কিন্তু চেঞ্জ হবে না, এটা সেম থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার? এবার ছোট্ট করে 2টো নোট দিই। কেন নোটগুলো দিচ্ছি, কারণ অনেক সময় রিলেশনকে না এইভাবে না লিখে এইভাবেও লেখে। কিভাবে লেখে আমি একটু বলে দিই। ধরো 1 নম্বর, কোন একটা এলিমেন্ট স্মল এস,
ক্যাপিটাল এসে আছে, কোনো একটা ইফ, ইফ দিয়ে বলি। কারো একটা মাইক অন আছে, মাইকটা বন্ধ করে দাও, কথা বলা হয়ে গেলে মাইকটা বন্ধ করে দিও, নাহলে সবার ডিস্টার্ব হয় তো পরে শুনতে পারো না। তোমরাই পরে রেকর্ডিং হবে। এই যে আমি যে মাঝে মধ্যে বলি জোর গলায়, এটা বলার কারণ হচ্ছে তোমাদেরই সমস্যা হবে, সেই কারণে পরবর্তীকালে তোমরা রেকর্ডিং দেখবে তখন নিজেরই দেখবে খারাপ লাগছে, কারোর একটা ক্যাঁকু চু চা আওয়াজ হচ্ছে, তখন মনে হবে বিরক্ত লাগছে, দূর। তাহলে এস, সেটা টি সেটের একটা এলিমেন্ট, তার সাথে রিলেটেড। সেটাকে আমরা অনেক সময় উই ডিনোট ইট অ্যাজ, জানো কিভাবে ডিনোট করি? এস কমা টি, কি কোথায় আছে? রোতে। রোদ। বা এই যে যেটা বললাম, এই যে 1,11 রোতে আছে, এই যে রোতে, রো এর মধ্যে আছে তো, বা এখানে 1,10 রো এর মধ্যে, মানে যারা রো এর মধ্যে আছে তারা রিলেটেড, তার মানে এস কমাটি রোতে বিলং করছে, তারা রিলেটেড। বা অনেকে আবার এইভাবেও করে, কি করে করে, এস এসওটি। রো রোটি। রোটি, এটাও হয়, হ্যাঁ, মানে এটাও রিলেশনের মধ্যে, মানে এস রোটি মানে রিলেটেড, বা এস কমাটি রিলেটেড, মানে এইভাবেও তুমি পেয়ার আকারেও লিখতে পারো, কার্টেসিয়ান প্রোডাক্টের মতো। বা তুমি এরকম ভাবে সিঙ্গেল সিঙ্গেল বলতে পারো, এস টি এর সাথে রিলেটেড, যেটা ইচ্ছা বলো সেটাই চলবে, কোনো অসুবিধা নেই। আর যদি রিলেটেড না হয়, স্মল এস বা ডলার এস, ধরো রিলেটেড হলো না, তাহলে বলছে উই ডিনোট ইট অ্যাজ এস কমা টি নট বিলংস টু। ডাজ নট নট বিলং বিলংস টু এ, বা এস কমা টি রো বারে আছে, এইভাবেও বলে অনেক সময়। রো কমপ্লিমেন্ট। রো কমপ্লিমেন্ট, বা আমরা রো বারই বেশি চলে, রো বার দিচ্ছি। বা এরকমও বলে অনেকে, এস রো ক্রস করা। রো রো বার টি। রো মানে হচ্ছে রিলেটেড, আর রো বার মানে নট রিলেটেড রিলেটেড। নয় আর। নট, রিলেটেড। নট রিলেটেড, তো রো এইভাবেও রো ক্রস দিয়ে হয় না এখন? হতে পারে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, আচ্ছা আচ্ছা। বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, আর করতে পারে। এটা কি লেখা বুঝতে পারছি না এটা। উই কোনটা? উই এটা ডিনোট ইট অ্যাজ, হ্যাঁ ওই যে উই ডিনোট ইট অ্যাজ ওই এস, এস টি, এটা কি ডাজ নট বিলংস টু, কি একদম এটা ডাজ নট লেখা? বিলংস টু, বিলংস টু কেটে দিলাম, ওকে। বা যদি রো বার দিই, তাহলে রো বারে থাকা মানে কি, হ্যাঁ একই হয়ে যাচ্ছে। একই হয়ে যাচ্ছে বিষয়টা। বা এস হ্যাঁ। নট রিলেটেড টু টি, মানে এস রো বার টি, এটাও হয়। 3 নম্বর, আরেকটা এক্সাম্পল দিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এবার দুটো তো এক্সাম্পল দিলাম ফাইনাইট সেট দিয়ে, এবার ইনফাইনাইট সেট দিয়ে হতে পারে। কিরকম ইনফাইনাইট সেট? আচ্ছা, আবার এরকমও হতে পারে যে এস আর টি হয়তো সেম সেট, মানে একই সেটের মধ্যেই রিলেশন হতে পারে, মানে এরকম না যে এস আর টি কে ভিন্ন হতে হবে, দুবার এস নেব, এস আর এস হতে পারে না, নিজের ঘরের মধ্যে সম্পর্ক হয় না, কার সাথে কার সম্পর্ক, একই জেলার মধ্যে, একই গ্রামের মধ্যে, একই বাড়ির মধ্যে সম্পর্ক হয়, তো বিভিন্ন ধরনের সম্পর্ক হতে পারে। ঠিক আছে, তো 3 নম্বর, লেট আস ডিফাইন। স্যার, বলো। বলছিলাম যে এই এস আর টি এর মধ্যে হুম। যদি একটা রিলেশন বানাই প্রাইম টু ইচ আদার, তাও হবে। কোন কোন এলিমেন্ট হবে একটু বলেন তো? 1 আর 10, 1 আর 11, 1 আর 12। কিন্তু স্যার অনেকটা বইয়ে দেখছি এক দোষ থাকে না, ওরা ওদেরকে প্রাইম টু ইচ আদার বলে না না একের না সময়। না 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 না, অবশ্যই প্রাইম টিচার, যাদের জিসিডি 1 তারা প্রাইম টিচার, কে বলেছে? কোন বই আছে আমাকে দেখাও। যারা, ঠিক আছে যাদের মধ্যে জিসিডি 1 তারা প্রাইম টিচার, প্রাইম টিচার এক প্রাইম না হতে পারে, এক প্রাইম না, কিন্তু প্রাইম টু ইচ আদার হবেই। কারণ অবশ্যই স্যার, জিসিডিটা কিন্তু তো ওয়ান। হবে প্রাইম হবে হবে, কথাটা বলা যাবে, কো হবে প্রাইম আর কো কি। প্রাইম, ওটাই তো বললাম প্রাইম টিচার। তারপরে এটা হবে না, এটা হবে, এটা হবে, yes, এটা হবে না, এটা হবে না, এটা হবে, ব্যাস এই হবে প্রাইম টিচার, ঠিক আছে। ঠিক আছে। এরকম তুমি তো শুধু প্রাইম টিচার বলে হাজার হাজার রিলেশন আছে, হাজার হাজার, প্রচুর ধরনের রিলেশন, কত কি রিলেশন আছে, যোগফল অড, যোগফল ইভেন, ভাগ হচ্ছে ভাগ হচ্ছে না, প্রাইম হচ্ছে প্রাইম হচ্ছে না, কত কিছু প্রচুর আছে। তাদের বিয়োগফল ইভেন, বিয়োগফল, গুণফল, যোগফল, যা ইচ্ছে হতে পারে, মানে তুমি শেষ করতে পারবে না, এত ধরনের রিলেশন আমরা তৈরি করতে পারি, ঠিক আছে, যেরকম খুশি নেবে তুমি। ওকে, লেট আস ডিফাইন এ রিলেশন। এবার আমরা একটা রিলেশন ডিফাইন করছি, নাম দিচ্ছি রো, কিন্তু এইবার একই সেটের এলিমেন্টের মধ্যে, মানে অন জেড, জেড, জেড এবং জেড এর মধ্যে, বিটুইন জেড অ্যান্ড জেড না বলে এই ভাষাটার ইউজ করা হয় অন জেড, মানে যেমন এখানে বিটুইন এস অ্যান্ড টি বললাম, যেহেতু আলাদা আলাদা সেট ছিল তাদের মধ্যে, কিন্তু যখন একই সেট থাকবে তখন একই সেটের মধ্যে ওইভাবে বলে না, তখন বলে অন জেড, জেড এর মধ্যে, মানে অন জেড। তাহলে এই জেড সেটের উপর আমি একটা রিলেশন তৈরি করছি, মানে দুটো সেটই জেড নিচ্ছি, প্রথম জেড, এও জেডে, বিও জেডে, ধরো এ বি এর সাথে রিলেটেড, তাহলে এ কোথায় আছে আগের বারে যেমন এস টি এর সাথে, তাহলে এস ছিল এস ক্যাপিটাল এস সেটে, স্মল টি ছিল ক্যাপিটাল টি সেটে, কিন্তু এবার এ বি এর সাথে যদি রিলেটেড হয় তাহলে এ বি সবাই কোথায় আছে?
জেড এ। সবাই জেডে আছে, জেড। কারণ এবার হচ্ছে কার সাবসেট হবে, জেড ক্রস জেড এর সাবসেট হবে, মানে সবাই জেডে আছে, সবাই জেডে থাকবে এবার, ঠিক আছে। তো এবার বলছি এরা রিলেটেড হবে কখন জানো, ইফ অ্যান্ড অনলি এ মাইনাস বি, আমি এটা কিন্তু আমার মতো করে, সম্পূর্ণ আমার মতো, হ্যাঁ, মানে তোমাদের মতো করে না কিন্তু। তোমরা যদি বলো স্যার অন্য রিলেশন ডিফাইন করবো, করতে পারো। এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, বুঝতে পারলে না, কারা রিলেশনে থাকবে দেখবে। আচ্ছা এইবার আগের বারের মতো কিন্তু রো ফাইনাইট হবে না, কেন বলো তো ফাইনাইট হবে না? এইবার দেখবে রোতে কারা থাকবে। যেমন আমি যদি বলি রোতে থাকবে 0 আর 5 থাকবে। হ্যাঁ, থাকে। কি করে বুঝছো? রিলেশনটা আগে দেখো, কারা রিলেশনে থাকবে, যাদের বিয়োগফল 5 দ্বারা ডিভিজিবল। 5 দ্বারা, মানে অনেকটা কনগুয়েন্সের মতো, বুঝতে পেরেছো? এবার কনগুয়েন্সটা বোঝাবো, এই যে কিছুক্ষণ আগে কিছুদিন আগে যে কনগুয়েন্সটা নিয়ে অনেকের সমস্যা হচ্ছিল, ক্লাস নিয়ে সমস্যা হচ্ছিল, এবার দেখো সব ঘুরে ফিরে আবার ওই জায়গাতেই আসছি, বুঝতে পেরেছো? তাহলে এ মাইনাস বি যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা রিলেটেড, তাহলে হবে। আচ্ছা 6 একের সাথে রিলেটেড হবে? হবে। হ্যাঁ স্যার, হবে। হবে। এইভাবে কেউ বলতে পারবে কারা কারা রিলেশনে আছে? অনেক হবে স্যার। পাগল হয়ে অনেক যাবে, নাম্বার। পাগল হয়ে যাবে। অনেক। তাহলে রিলেশনটা কার সাবসেট? জেড ক্রস জেড। কিন্তু জেড ক্রস জেড তো ইনফাইনাইট সেট, জেড ইনফাইনাইট জেড ইনফাইনাইট, তাহলে তার সাবসেটও ইনফাইনাইট হবে, তাহলে এটা ইনফাইনাইট সাবসেট, তাহলে রিলেশন যে সবসময় ফাইনাইট হবে সেটা না। এখানে যেহেতু এস আর টি ফাইনাইট নিয়েছিলাম, এস ক্রসটিতে 12টা এলিমেন্ট হচ্ছিল বলে এখানে ফাইনাইট হচ্ছিল, কিন্তু সবসময় কি ফাইনাইট হবে? হবে না। ইনফাইনাইট নিলেই তখন দেখবে রিলেশন ইনফাইনাইট হচ্ছে, বোঝা গেছে? তাহলে এরা রিলেটেড। হ্যাঁ বলো। এটার উপর এটা দু রকম হতেও ডেফিনেশনের পারে, উপর নাও তো হতে ডিপেন্ড পারে। হ্যাঁ করবে। একদম হতেও পারে, নাও হতে পারে, হ্যাঁ বলো হ্যাঁ। ডেফিনেশন নিব সেই অনুযায়ী হচ্ছে ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে হ্যাঁ সেটা সেটাই, ঠিক। রো এর উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এখানে 5,0 তো হবে একই। একদম উল্টোটাও হবে, 5,0, 5 - 0। স্যার এটা তো জেড এর উপরে না, এর জন্যই তো ইনফাইনাইট হচ্ছে। হ্যাঁ মানে ইনফাইনাইট হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ইনফাইনাইটের উপর নিলে ইনফাইনাইট ফাইনাইট দুটো হতে পারে, কিন্তু ফাইনাইটের উপর নিলে তো আর ইনফাইনাইট হবে না। যেমন পাঁচ, তার মানে স্যার এটা স্যার যেমন 5 একের সাথে রিলেটেড না, হবে না। হবে না, তাহলে এরা রিলেটেড না। বা 6 2 এর সাথে রিলেটেড না, তাহলে যারা না। রিলেটেড তারা রিলেটেড, যারা রিলেটেড তারা রিলেটেড না। কি করে বুঝবো, কি করে চিনবো? যারা রিলেটেড তাদের বিয়োগফল 5 দ্বারা বিভাজ্য, যাদের বিয়োগফল 5 দ্বারা বিভাজ্য না তারা রিলেটেড না। পরিষ্কার? একদম ক্লিয়ার হয়েছে কি হয়নি? আচ্ছা এবার ছোট্ট একটা নোট দিয়ে দিই, এই ধরনের নোট ফোট গুলো অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে হেল্প করে, বা কিছু কিছু এমসিকিউ কোশ্চেন এই ছোট ছোট নোটগুলো থেকে লাগতে পারে। কি বিষয় বললাম? 1 নম্বর হচ্ছে, যদি কোনোদিন দেখো যে কোনো রিলেশন পুরো একদম গোটা কার্টেসিয়ান প্রোডাক্ট, আমি একটাই সেট নিচ্ছি, হ্যাঁ এস, এস সেটই নিচ্ছি, মানে এস আর টি নিচ্ছি না, একবার এস নিচ্ছি, কোনো রিলেশন এস ক্রস এস পুরো তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, মানে সবাই আছে কার্টেসিয়ান প্রোডাক্টে যারা আছে সবাই রিলেটেড, সবাই সবার সাথে রিলেটেড, সেই রিলেশনটা একটা নাম আছে জানো? জানো না কেউ? ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন, এই তো জানে, জানবে না হতে পারে না, কিছু জন তো জানবে ইউনিভার্সাল রিলেশন। আর যারা 11 12-এর টিচার তারা তো এই ধরনের জিনিসপত্র পড়িয়ে পড়িয়ে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। আর যদি কোনোদিন দেখো যে কেউ রিলেশনে নেই, কেউ নেই, হতে পারে এরকম উল্টো পাল্টা রিলেশন দিয়ে দিলে কিছু একটা আজে বাজে রিলেশন, ধরো এই ক্ষেত্রে বলে দিলে এ লেস দেন এ গ্রেটার দেন বি, বা স্মল এস গ্রেটার দেন স্মল টি, কেউ রিলেশনে থাকবে? বললে তারা রিলেশনে থাকে যেখানে স্মল এস গ্রেটার দেন স্মল টি হবে, তাহলে কেউ আছে স্মল এস কোন স্মল টির সাথে বড় হতে পারে এখানে? হতে পারে না, তাহলে রিলেশনে কেউ আছে নেই, ফাই। তার ফলে রিলেশন যদি কোনোদিন ফাই হয় তাহলে সেই রিলেশনটাকে বলা হয় কি? নাল 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 রিলেশন। ভেরি গুড, এই টার্মগুলো জেনে রাখবে, কারণ হঠাৎ করে পরীক্ষা হয়তো বলে দিল এটা কি নাল রিলেশন, এবার তুমি দৌড়ে বেড়াচ্ছ নাল রিলেশন মানে কি, জিজ্ঞেস করে বেড়াচ্ছ পাশের ছেলে পাশের মেয়েকে যে নাল রিলেশন মানে কি রে বল আমাকে, তাহলেই পারবো। ওইভাবে হয় না, জেনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ইউনিভার্সাল রিলেশন আর নাল। না মানে তো স্যার ফাই থাকবে না। একদম, নাল মানে ফাই, বাস। এবার অনেকে আছে আইডিয়া দিয়ে বুঝে যায়। এইবার এই রিলেশন মেনলি 3 প্রকারের হয় জানো? এই যে রিলেশন, এই রিলেশন মেনলি 3 প্রকারের হয়। সেই 3 প্রকারের রিলেশন হয়তো সবাই জানো, আমি জাস্ট একবার করে সব আলোচনা করে দেবো। 1 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। কি রিফ্লেক্টিভ, রিলেশন? সিমেট্রিক, ট্রানজিটিভ। ইয়েস, 1 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ, 2 নম্বর হচ্ছে সিমেট্রিক, 3 নম্বর হচ্ছে ট্রানজিটিভ। এই রিলেশনগুলো থেকেই বেশি পরীক্ষায় আসে, মানে পরীক্ষায় যা কোশ্চিন আসে সেটা হচ্ছে এই ধরনের রিলেশন থেকে। রিফ্লেক্সিভ রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন মানে কোনো একটা সেট না হলো একই সেটের মধ্যে রিলেশন, হ্যাঁ অন্য সেট নিব না, মানে আলাদা আলাদা নিব না। ধরো এস আর টি নেবো না, এবার এস এর সাথে এস এরই সম্পর্ক, একই সেটেরই এলিমেন্টের সম্পর্ক, তাহলে সেটটাকে নন এমটি সেট নিয়ে নিলাম, এসটা হয়ে গেল নন এমটি সেট, আর রো হয়ে গেল একটা বাইনারি রিলেশন, রো একটা বি এ বাইনারি রিলেশন।
কার উপর তাহলে বাইনারি রিলেশন বলো? অন এস। এস। যখন একটা সেট থাকবে তখন বিটুইন টিটুইন বলবো না, তখন অন। তাহলে বলছে এই যে রিলেশনটা, ঠিক আছে, দ্য রিলেশন রো অন এস ইজ said টু বি রিফ্লেক্সিভ। তাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন কখন বলতে পারি? যখন এস সেটের, আচ্ছা রিফ্লেক্সিভ কার উপর? অন এস। যখন এস সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিজের সাথে নিজেই রিলেটেড, এর ও বুঝলে এ না? হোল। যখন এ এর সাথে রিলেটেড, কিন্তু প্রত্যেকে, একটা হলে চলবে না, সমস্ত এর জন্য। কি বললাম? যখন কোনো রিলেশন রিফ্লেক্সিভ কখন বলা হবে? যখন সেটের প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা নিজের সাথে নিজে রিলেটেড, তখন সেটাকে বলা হবে রিফ্লেক্সিভ রিলেশন। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? যেমন এই যে 3 নম্বর যে উদাহরণটা দিলাম, সেই উদাহরণটার ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে ওয়ান ওয়ানের সাথে রিলেটেড? হ্যাঁ কি না আগে বলো? হ্যাঁ, হবে স্যার। কেন? বলতে পারি। কেন? এই রিলেশনে কারণ কি ছিল? 1 - 1 0 হবে। ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস জিরো ওয়ান হবে। জিরো, 5 দ্বারা জিরো। বিভাজ্য। 5 হ্যাঁ, দ্বারা দুই বিভাজ্য। মাইনাস দুই ও জিরো একই রকম। তিন দুটো মাইনাস তিন সমতুল্য। জিরো তার মানে বোঝাই যাচ্ছে যে কোনো এলিমেন্ট নিজের সাথে রিলেটেড। মানে এ এ নিয়ে মাইনাস নাও, এটা ডিভাইজেবল। এ এর সাথে এ রিলেটেড মাইনাস। যে কোনো এর জন্য এ মাইনাস এ। তাহলে এই ধরনের রিলেশনটা রিফ্লেক্সিভ। উদাহরণও দিয়ে দিলাম একটা, আবার পরে আরো উদাহরণ দেবো, চিন্তার কিছু নেই। 2 নম্বর, সিমেট্রিক রিলেশন। খুবই সহজ। বলছে কোনো রিলেশন, যে কোনো রিলেশন, সেটাকে সিমেট্রিক কখন বলা হবে? আচ্ছা আমি বারবার করে আর এই বাইনারি ফাইনারি বলছি না, এখান থেকে শুরু করছি। হ্যাঁ, এ রিলেশন থেকে, রিলেশন রো অন এস is said to be symmetric। প্রথমটা হচ্ছে রিফ্লেক্সিভ, গুলিয়ে দিবে না, এগুলো থেকে কিন্তু কোশ্চিন আসে, একটা বারবার করে বলছি, একটা কোশ্চিন পাবেই এসএসসি, এগুলো থেকে একটা কোশ্চিন দেয়ই। কখন বলা হবে জানো? যদি এ কোনোদিন বি এর সাথে রিলেটেড হয়। এটা অনেকেই ভুল করে, আমি বারবার করে বলছি, ভুল করবে না। যদি এ বি এর সাথে রিলেটেড হয়, যদি, যদি এ বি এর সাথে রিলেটেড না হয় তাহলে চলবে না, তাহলে আমি জানি না, আমার জানার দরকার নেই ডেফিনেশন কি বলছে। অনেকে এটা ভুল করে এবং আমি বলে দেওয়া সত্ত্বেও আবার ভুল করবে, দেখবে। আমি বলে দিলাম তো, তারপরও দেখবে যে আবার ভুল করবে, কারণ এটা ছাত্রছাত্রীদের একটা ডিউটি বা একটা কর্তব্য, একটা পরম্পরা, যে না স্যার আমরা এটা ভুল করবই। তো আমি আবার বলে দিচ্ছি, তাও ভুল করবে। আমি প্রত্যেক বছর এটা পড়াই, আমার বিএসসি যত বছর ধরে শুরু হয়েছে, আমার এসএসসি যত বছর ধরে শুরু হয়েছে, তাও কিছুজন ছাত্রছাত্রী এটা ভুল করে। কি ভুল করে আমি বলছি, ডেফিনেশনটা বুঝতে ভুল করে। ডেফিনেশনটা বলা আছে যদি এ বি এর সাথে রিলেটেড হয়, যদি। এবার যদি বলো স্যার এ যদি বি এর সাথে রিলেটেড না হয়, যেমন এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ধরো 5 একের সাথে রিলেটেড, রিলেটেড কি? না। 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 তাহলে কোনো ব্যাপার না, তাহলে আমি জানি না, তাহলে কিছু হবে না, তাহলে কিছু বলাই যাবে না, মানে বলতে পারবো না, তাহলে বলতে পারবো না, কোনো কিছু বলতে পারবো না। কিন্তু যদি এ বি এর সাথে রিলেটেড হয়, তাহলে বলছে বি এর সাথে। এ এর সাথে। তাহলে বি এ এর সাথে কখন রিলেটেড? যদি এ বি এর সাথে হয়, রিলেটেড হয়। যদি এ বি এর সাথে রিলেটেড না হয়, তাহলে বি এর সাথে রিলেটেড হচ্ছে কি হচ্ছে না সেগুলো দেখার দরকারই নেই। সিমেট্রিকের ডেফিনেশন ওটা না। সিমেট্রিক মানে ইফ এ যদি বি এর সাথে রিলেটেড হয়, তাহলেই বি এর সাথে রিলেটেড হতে হবে। যদি এটা হয় তাহলে সিমেট্রিক। কথাটা বুঝতে পারলে কি পারলে না? সিমেট্রিক মানে এ যদি বি এর সাথে রিলেটেড হয়, তাহলে কি ইমপ্লাই করবে? বি বি এর সাথে হবে। এর সাথে রিলেটেড হচ্ছে কিনা। এবার তুমি যদি বলো স্যার এ তো বি এর সাথে রিলেটেড না, তাহলে না না, তাহলে দরকারই নেই। কিন্তু এ বি এর সাথে রিলেটেড, অথচ বি এর সাথে রিলেটেড না, তাহলে সিমেট্রিক না। কথাটা বুঝতে পেরেছো? এ বি এর সাথে রিলেটেড কিন্তু বি এর সাথে রিলেটেড হচ্ছে না, তাহলে বলবো না এটা সিমেট্রিক না। কিন্তু এ বি এর সাথে রিলেটেড না, সেখান থেকে যদি কেউ বলো না স্যার সিমেট্রিক হচ্ছে না, এ তো বি এর সাথে রিলেটেড না, আমি কোথাও বলিনি যে এ কে বি এর সাথে রিলেটেড হতে হবে। আমি বারবার করে বলেছি যদি এ বি এর সাথে রিলেটেড হয়, তখনই বি কে এর সাথে রিলেটেড হতে হবে। আর যদি এ বি এর সাথে রিলেটেড না হয়, তাহলে যা ইচ্ছে যেটা খুশি, কোনো অসুবিধা নেই, সেখানে ডেফিনেশন কিচ্ছু বলে দেয়নি। বোঝা সেক্ষেত্রে গেল? কি সিমেট্রিক বলতে পারবো? যখন একদমই না। এ বি এর সাথে রিলেটেড হলো। না, না, তাহলে কি, তাহলে বলতেই পারবো না, তাহলে দরকারই না, তাহলে ডেফিনেশনই জানি না আমরা। ডেফিনেশন পরিষ্কার বলে দিচ্ছে এ বি এর সাথে রিলেটেড হলেই বি কে এর সাথে হতে হবে। স্যার এখানে ফর অলটা হবে কি? একদম ফরল হবে, মানে যে কোনো এবির জন্য, মানে এইটা হচ্ছে না, যে কোনো ইফ এবির। ইফ এ বি এ রো বি যদি ইমপ্লাইজ না করে বি রো মানে, এ, ফর না অলটা না হবে না, কি? ফরল মানে হচ্ছে যেই এবি গুলো রিলেটেড তাদের জন্য বিয়ে গুলো, ওটাই ফরল। ফর অল এটা ইন দা সেন্স যেই এবি গুলো, মানে যে ফর অল এবি,
যেই এবির গুলোর জন্য এবি রিলেটেড তাদের জন্য বিএ আচ্ছা স্যার রিলেটেড এরকম হবে। লেখা যাবে স্যার ফর অল এ একদম। কমা বি মানে হুম পেয়ার হুম ওয়াইজ হুম হুম। বিলংস টু লেখা রো। যাবে, লেখা যাবে, লেখা যাবে। ফর অল এবি বিলংস পেয়ার ওয়াইজ বলতে পারো, কিন্তু আননেসেসারি দরকার নেই। আমাদের যে কোনো বইতে এইভাবেই লেখা থাকে যে যেই এবি গুলো ফর অল এবি, যারা এ বি এর সাথে রিলেটেড তারা বি এর সাথে রিলেটেড, এটাই তার মিনিং হচ্ছে, এটা বাংলা মানে হচ্ছে এটা, যে সমস্ত এবি কে রিলেটেড হতে বলেনি, বলেছে যেই সমস্ত এবি রিলেটেড তাদের জন্য বি এ রিলেটেড, যে কোনো এবির জন্য যদি এবি রিলেটেড হয় তাহলে বি এ রিলেটেড, এটার বাংলা মানে এটাই বুঝিয়েছে। বোঝা গেল? আচ্ছা স্যার তাহলে একটু এইখানে উদাহরণ একটা দিলে ভালো হয়। কথা জিজ্ঞেস উদাহরণ করি। টুদাহরণ সব পরে আসছি, এই যে আপাতত ট্রানজিটিভ। হ্যাঁ, এর ও বিটা বললেন যে হোল্ড যদি না করে কিছু বলতে পারে, তাহলে এক্ষেত্রে কোনো কিছু কনক্লুশন টানা যাবে কি যে কি না সিমেট্রিক কিচ্ছু হয়? বলতে পারবো না, আর বাংলা মানে হচ্ছে কিছুই বলতে পারবো না। আচ্ছা বোঝা গেল? কিচ্ছু বলতে পারবো না মানে কিচ্ছু বলতে কনক্লুডেড। পারবো না। ওকে, নেক্সট উদাহরণ দিচ্ছি আমি। মাইক বন্ধ করো সকলে, আমি উদাহরণ দিচ্ছি, চিন্তা নেই। এ রিলেশন রো, কারোর একটা মাইক অন আছে, মাইক বন্ধ করো। ইজ সেইড টু বি, এ রিলেশন রো অন এস ইজ সেইড টু বি ট্রানজিটিভ। কোনো একটা রিলেশনকে আমরা ট্রানজিটিভ কখন বলবো জানো? যখন এ যদি বি এর সাথে আর বি যদি সি এর সাথে রিলেটেড হয়, তখন বলছে এ কি এর সাথে রিলেটেড? সি এর সাথে রিলেটেড হবে। কার জন্য? যে কোনো এবিসির জন্য। যে কোনো এবিসি মানে সমস্ত এবি যে রিলেটেড হতে হবে তার তো কোনো মানে নেই, কিন্তু যে কোনো এবিসি যদি এইটা ফুলফিল করে তাহলে এটা হতে হবে। বোঝা গেল? যে এবিসি গুলো ওইটাকে একদম। বিলং। এবার এই তিনটে রিলেশন যদি হোল্ড করে, আমি উদাহরণ দিচ্ছি, চিন্তা নেই, সব আসছি। কোনো একটা রিলেশন রো অন এ সেট এস, সেটা যদি একসাথে এই তিনটে রিলেশন স্যাটিসফাই করে, তাহলে সেই রিলেশনটাকে কি বলা হয় জানো? ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স। ইজ সেইড equivalence. টু বি, হ্যাঁ, অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। বা ইকুইভ্যালেন্স রিলেশনের আরেকটা নাম আছে, অনেকজন এটা জানেও না, অনেকে আর এস জানে। টি। আরএসটি। হ্যাঁ, আরএসটি, আর ফর রিফ্লেক্সিভ, এস ফর সিমেট্রিক আর এস টি ফর ফর সিমেট্রিক, টি ফর, হ্যাঁ, ট্রান্সিটিভ। আরএসটি অনেক সময় বলা হয় আরএসটি, ঠিক আছে? ইফ, কখন বলা হবে? যদি রোটা হচ্ছে রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজিটিভও যদি হয়। এই তিনটে রিলেশন যদি একসাথে হয় অন এস, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। এবং পরবর্তীকালে ইকুইভ্যালেন্স রিলেশনকে অনেক জায়গাতে আরএসটি, রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ রিলেশন বলে। বোঝা গেল? পরিষ্কার হলো? এবার উদাহরণ আমি আসছি, তার আগে আরেক ধরনের রিলেশন আছে যেটাকে বলে অ্যান্টি সিমেট্রিক। অ্যান্টি সিমেট্রিক, হ্যাঁ, আমি আসছি, উদাহরণে আসছি। অ্যান্টি সিমেট্রিক রিলেশন, জানো কেউ অ্যান্টি সিমেট্রিক রিলেশন বলে এক ধরনের রিলেশন আছে? এই তিনটে এক্স খুব পপুলার। হুম এক্স রিলেটেড ওয়াই আর ওয়াই রিলেটেড এক্স হলে হুম এক্স ইকুয়াল টু ওয়াই। ভেরি গুড, বাহ, ঠিক বলেছো তুষার, ভেরি গুড। এ রিলেশন রো ইজ সেইড টু বি, হ্যাঁ, কোনো একটা রিলেশনকে বলা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক। কখন বলা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক? যখন এই জিনিসটা হোল্ড করে। কি হোল্ড করে? যখন বলছে এ যে যদি বি এর এ সাথে রো বি, এ যদি বি এর সাথে এবং বি যদি এ এর সাথে, দুটো যদি একসাথে হয়, মানে এরকম না যে এ বি এর সাথে হোল্ড করলে বি এর সাথে, এরকম না, এ ও বি এর সাথে রিলেটেড, বি ও এ এর সাথে রিলেটেড, এ সেখান থেকে ইকুয়াল টু বলছে এ আর বি সমান হবে। তাহলে এইটা যদি হয়ে যায় তাহলে বলবো সেই রিলেশনটা হচ্ছে অ্যান্টিসেমেটিক রিলেশন। বোঝা গেছে? এবং ছোট্ট করে একটা কথা বলে রাখি, একটা রিলেশনকে পার্শিয়াল অর্ডার রিলেশন বলে। যেরকম ভাবে ইকুইভ্যালেন্স রিলেশন ছিল, সেরকম একটা রিলেশন অন এ সেট, যে কোনো একটা সেট নিচ্ছি, সেটটার নাম দিচ্ছি এস, ইজ সেইড টু বি পার্শিয়াল অর্ডার রিলেশন। কে বলতে পারে কোনো একটা সেটকে আমরা পার্শিয়াল অর্ডার রিলেশন কখন বলতে পারবো? রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক আর ওই ট্রান্সমিট হলে। অ্যান্টিসিমেট্রিক। একদম। যদি রিলেশনটা, এখানেও বলছে তিনটে রিলেশনকে স্যাটিসফাই করতে হবে। এক হচ্ছে রিফ্লেক্সিভ, দুই হচ্ছে অ্যান্টি সিমেট্রিক, সিমেট্রিক না, সিমেট্রিকের জায়গায় অ্যান্টি সিমেট্রিক, আর তিন হচ্ছে ট্রানজিটিভ। তার মানে ইকুইভ্যালেন্স হতে গেলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, আর পার্শিয়াল অর্ডার রিলেশন হতে গেলে রিফ্লেক্সিভ, অ্যান্টি সিমেট্রিক আর ট্রানজিটিভ। এই তিন ধরনের রিলেশন হোল্ড করলে তাকে আমরা পার্শিয়াল অর্ডার রিলেশন বলি।
এবং পার্শিয়াল অর্ডার রিলেশনটা যেই সেটের মধ্যে হোল্ড করে, মানে যেই সেটে, মানে এস সেট ধরো, এই এস সেটটা মানে দা সেট এস, হ্যাঁ, এই যে সেট এস সেট অন হুইচ, যার উপর, যেই সেটের উপর পার্শিয়াল অর্ডার রিলেশনটা ডিফাইন করা হয়, হ্যাঁ, যার উপর এই যে পার্শিয়াল অর্ডার রিলেশন এটা যে ডিফাইন করছি, ইজ ডিফাইন্ড, সেই সেটটার একটা নাম আছে, কেউ জানো? ও সেট। সেটাকে বলা হয় পার্শিয়াল অর্ডার সেট, বা তার সংক্ষিপ্ত নাম যেটা তোমরা বললে পার্শিয়াল অর্ডার সেট, বা সংক্ষিপ্ত নাম হচ্ছে পার্শিয়ালের জন্য পি, ও অর্ডারের অর্ডারের জন্য ও, সেট। আর সেট, এসিটি সেট, পোসেট, বা অনেক সময় ক্যাপিটাল লেটারেও লেখা অনেকে, এসিটি সেট, পোসেট। বোঝা গেল পোসেট কাকে বলে? তাহলে যেই সেটের উপর পার্শিয়াল অর্ডার রিলেশনটা, মানে যেই সেট, ধরো জেড সেটের উপর রিলেশন আছে বা এস সেটের উপর আছে, তাকে বলবো। এইবার তোমাদের কথা অনুসারে আমি উদাহরণ দিব, আজকে একটু বেশিক্ষণ পড়াবো, হ্যাঁ, একটু ওয়েট ইয়ে করতে হবে, কিছু উদাহরণ দিব, স্যার, সেই স্যার উদাহরণগুলো। অ্যান্টিসিমেট্রিকটা বুঝিয়ে দিন না আরেকবার। কোনটা? অ্যান্টিসিমেট্রিক যেটা ওই এ রিলেটেড বি আর বি রিলেটেড। বোঝাচ্ছি, উদাহরণ দিয়ে বোঝাবো। ডেফিনেশনটা বুঝতে পেরেছো তো? এটা কি লেখাটা পোসেট? এই সমস্যা হলো এটা বি রিলেটেড, মানে এ কি করে হলো আমি বুঝতে পারছি বলছি না। কিছু হয়নি, এটা হলে, এটা হলে এটা হবে, বুঝতে পারছো না? যদি, বাংলাতে বলছি, যদি এই দুটো হয় তাহলে এটা হবে। এবার যদি বলো স্যার কি করে এইসব বলছেন, তাহলে তো আমাকে উদাহরণ দিতে হবে, নাহলে কি করে বুঝবো? সিমেট্রিক, হ্যাঁ আমি হ্যাঁ। যতবারই তোমাকে এটা বলবো তুমি একই জিনিসই বুঝবে, তার থেকে বেশি তুমি বুঝতে পারবে না, কারণ এর মধ্যে এতটুকু ছাড়া কিছু নেই। তার ফলে আমার বেস্ট উপায় হচ্ছে উদাহরণ দিয়ে দেওয়া, সেটাই আমি করতে যাচ্ছি, তুমি আটকে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো স্যার এই কোশ্চেন? পোসেট, পোসেট লেখা মানে এটা ওই শর্টে লেখা তো এটা। ও সেট, পার্শিয়াল অর্ডার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, পোসেট সংক্ষিপ্ত নাম, এগুলো টার্মগুলো জানিয়ে রাখি, সুবিধা হয়। এবার রিলেশন কিছু দিতে দাও আমাকে, তারপর তোমাদের যা যা জিজ্ঞাসা সব বুঝে যাবে, ঠিক আছে? আমাকে একটু উদাহরণ কয়েকটা দিয়ে দাও, তিন চারটে, তাহলে সুবিধা হবে। ধরো একটা রিলেশন, রো ইজ ডিফাইন্ড অন জেড বাই, ইনভাইটেড কমার মধ্যে রিলেশনটা দিই, হ্যাঁ, তাহলে সুবিধা হয় বুঝতে। এ বি এর সাথে রিলেটেড, এ বি এর সাথে রিলেটেড ইফ অ্যান্ড অনলি এ মাইনাস বি, এ বি এর সাথে রিলেটেড ইফ অ্যান্ড অনলি এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, যেখানে এ আর বি জেডে আছে, ওই যে রিলেশনটা, 3 নম্বর রিলেশনটা। শুনে নাও প্রত্যেকে কি বলতে চাইছি। এ বি এর সঙ্গে রিলেটেড ইফ অ্যান্ড অনলি যদি এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য, এই যে রিলেশনটা, সেই রিলেশনটা এবার চেক করবো আমরা, সেই রিলেশনটাকে রিফ্লেক্সিভ হচ্ছে, সেই সিমেট্রিক হচ্ছে, সিমেট্রিক হচ্ছে না, ট্রানজিটিভ হচ্ছে, সব হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, নাম্বার ওয়ান, রিফ্লেক্সিভ হচ্ছে কিনা সেটা তো একটু আগেই বলে দিয়েছিলাম। যে কোনো একটা এলিমেন্ট এ, তোমরা জেড থেকে ধরো না, যে কোনো একটা এলিমেন্ট, সিন্স যেহেতু এ মাইনাস এ, তাহলে রিলেশনটা কি ভালো করে বুঝেছো না আরেকবার বলে দিব? এ বি এর সাথে কখন রিলেটেড? 5 দিয়ে ডিভিজিবল হবে, কে মানে এ ডিভিজিবল হবে? মাইনাস, এ এ মাইনাস বি মাইনাস 5 দ্বারা ডিভিজিবল হবে। মাইনাস বিটা। তাহলে হুম। এ মাইনাস এ 0, জিরো তো সবাই দিয়ে এরো, ডিভিজিবল হয়। এরো এ হোল্ড সবার করছে। দিয়ে ডিভিজিবল হয়, আমার সবার দরকার নেই, এখানে আমার কার দরকার? এরো। 5। তাহলে যেহেতু এ মাইনাস এ 5 দ্বারা কি ডিভিজিবল হয়? হ্যাঁ। হয়। তাহলে বলতে হ্যাঁ পারি এ এর সাথে রিলেটেড, হ্যাঁ স্যার। এরো এ হোল্ড। যে কোনো এর জন্য, যে কোনো এর জন্য দাস রো হ্যাঁ ইজ রিফ্লেক্সিভ। কোথায় রিফ্লেক্সিভ? অন অন অন, অন জেড। হ্যাঁ, জেড। সেট, সেটটাকে মেনশন করে দেওয়াটা উচিত, যদিও তোমাদের তো আর এখন জেড। থিওরিক্যাল ব্যাপার নেই, এমসিকিউ, তাও আমি বলে দিচ্ছি এগুলো। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল আমাদের রিফ্লেক্সিভ। এবার সিমেট্রিক, যেটা অনেকেই বললে স্যার একটা উদাহরণ টুদাহরণ দিয়ে বলে দিন। ধরো দুটো এলিমেন্ট নিচ্ছি, যে কোনো এ আর বি জেড এ আছে, সাজ দ্যাট, যাতে করে এ বি এর সাথে রিলেটেড, এটা হোল্ড করছে। কে বলতে পারে? এ যদি বি এর সাথে রিলেটেড হয় তাহলে সিমেট্রিক হতে গেলে বি কেও কি হতে হবে?
এর এর সাথে সাথে এর সাথে রিলেটেড। এইবার দেখো এ যদি বি এর সাথে রিলেটেড হয় এই রিলেশনে, তাহলে বলতে পারি এ মাইনাস বি 5 দ্বারা ডিভিজিবল। খুব পরিষ্কার হিসাব, এ বি এর সাথে রিলেটেড ধরে নিয়েছি। যদি এ বি এর সাথে রিলেটেড হয় ধরে নিই, তাহলে এ মাইনাস বি 5 দ্বারা ডিভিজিবল। এ মাইনাস বি যদি 5 দ্বারা ডিভিজিবল হয় তাহলে বি মাইনাস এ, হ্যাঁ স্যার হবে। এ অনেক দিন ধরে পড়িয়ে আসছি, ইন্টিজারের জিনিস। বি মাইনাস এ 5 দ্বারা ডিভিজিবল, তাহলে জানো বি রো এ। জিরো। তার ফলে কি হচ্ছে, এ রো বি, হ্যাঁ, এ জিরো রো বি যদি হয়, যদি হয় তাহলে ইমপ্লাই এন সেট করবে। হলে এগুলো হবে নাকি স্যার? জিরো। হ্যাঁ বলো বলো বলো। জেড এর জায়গায় এন হলে, মানে ন্যাচারাল না নাম্বারের এন সেট হলে আমি এটা হবে না? পরে, ওগুলো পরে আপাতত এটা বুঝতে পারছো কিনা, এন হলে কি হবে না হবে ওগুলো পরে আসছি, আপাতত এই সেটের ক্ষেত্রে হচ্ছে কিনা। ঠিক আছে, এন এর ক্ষেত্রে এটা হবে না, যাই হোক তোমার অ্যান্সার হচ্ছে হবে না, কিন্তু ওগুলো পরে আসছি, আপাতত একটু সবাইকে বুঝিয়ে দিই, কারণ হ্যাট করে এখন যদি আমি এনে চলে যাই তাহলে অনেকে কনফিউজ হয়ে যাবে। আগে বিষয়টা একটু জেনে নিক, দু একটা উদাহরণ দিয়ে দিই, তারপরে আমি এবার জিজ্ঞেস করবো তোমাদেরকে যেটা হলে কি হয় না হয়। তাহলে এ রো বি হলে বি রো, এবার সবাই কি বুঝতে পারছো, হ্যাঁ কি না? পারলে না? তাহলে রো কি? রো ইজ সিমেট্রিক। সিমেট্রিক সিমেট্রিক। স্যার, কেন? খুব সিমেট্রিক অনুযায়ী। পরিষ্কার, যে এ যদি বি এর সঙ্গে রিলেটেড হয় তাহলে এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য, আর এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য হলে বি মাইনাস এ। এটা কি বিশ্বাস হচ্ছে না অনেকে, যে এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য হলে বি মাইনাস এ 5 দ্বারা বিভাজ্য হয়? 6 যদি একের সাথে রিলেটেড হয় তাহলে 1 ও 6 এর সাথে রিলেটেড, বিশ্বাস হচ্ছে না? স্যার হ্যাঁ বিয়োগ স্যার, কিন্তু করলে স্যার মাইনাস থাকে। বিশ্বাস হয়েছে? একই। একই। 3 নম্বর ট্রানজিটিভ। কি ছিল ট্রানজিটিভ? তিনটে এলিমেন্ট, একটা এ, একটা বি, একটা সি, জেডে আছে। বি সাজ দ্যাট এ বি এর সঙ্গে রিলেটেড আর বি সি এর সঙ্গে রিলেটেড, এই দুটো রিলেশন হোল্ড করছে। বলো দুটো রিলেশনের জন্য এ বি এর সাথে রিলেটেড বলে এ মাইনাস বি, আর বি সি এর সাথে রিলেটেড বলে বি মাইনাস সি, কার দ্বারা ডিভিজিবল? 5। 5 দ্বারা। তাহলে ইন্টিজারের ডিভিসিবিলিটি যদি পড়ে থাকো ঠিকঠাক ভাবে, তাহলে দেখবে আমি পরিষ্কার বলেছি, দুটো সংখ্যা যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে তাদের যোগফল 5 দ্বারা বিভাজ্য। কেউ জানো এদের যোগফল কত? এ মাইনাস সি। এ মাইনাস সি 5 দ্বারা বিভাজ্য। কে বলতে পারে এ মাইনাস সি যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে এ কার সাথে রিলেটেড? সি এর সাথে। তাহলে কি দাঁড়ালো? এর কম্বিনেশনটা 5 ধরে। তাহলে এ রো বি আর বি রো সি যদি কোনোদিন হোল্ড করে তাহলে এ রো সিও কি করবে? হোল্ড করবে। যে কোনো এবিসি, দেখো যে কোনো এবিসি নিয়েছি, কোনো অসুবিধা নেই। তারপরে রিলেশনটা কি হলো? ট্রানজিটিভ। ট্রানজিটিভ অন জেড। তাহলে এই যে রিলেশনটা সেটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, দুটোই তিনটেই হোল্ড করছে, তার ফলে রিলেশনটা কি হবে? একটা ইকুইভ্যালেন্স রিলেশন। বোঝাতে পারলাম? অ্যান্টিসিমেট্রিক আসছি, আসছি অ্যান্টিসিমেট্রিক। এটা কি বুঝতে পারলে স্যার রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ সম্পর্কে? হ্যাঁ। বলছি স্যার, সিমেট্রিক আর ট্রানজিটিভে ফর অল কি হবে লেখাটা? হুম, ফর অল অল হবে, এগ্রি। অল হবে, অল হবে। ফর অল মানে ইন দা সেন্স যে এ যদি বি এর সাথে রিলেটেড হয় বা বি সি এর সাথে, এই এবিসির জন্য যারা রিলেটেড সেই এবিসির জন্য, সেই জন্য এখানে ফর হবে। সমস্ত এবিসির জন্য বলেনি, যেই সমস্ত এবিসির জন্য এরা রিলেটেড সেই এবিসি বলেছে। ওকে, মিনিংটা এখানে এটাই। ঠিক আছে, নেক্সট 2 নম্বর আরেকটা উদাহরণ দিচ্ছি। 1 সেকেন্ড ধরো, একটু ধরো, একটু হোল্ড। হয়েছে? আচ্ছা নেক্সট ধরো স্যার, হ্যাঁ বলো। স্যার রিফ্লেক্সিং রিফ্লেক্সিং এর ক্ষেত্রে কিন্তু ফরওয়ার্ডটা তো পুরো সেটটাকে বোঝাচ্ছে নাকি? যে কোনো, হ্যাঁ, যে সেটের যে কোনো এলিমেন্টকে কিন্তু নিজে এই নিজের ফরওয়ার্ড সঙ্গে। গুলো কি? এই ফরঅল গুলো হচ্ছে যেই এ বি এর সাথে রিলেটেড, যেই বুঝতে এ পারছি। বি গুলো, ঠিক আছে, সেইগুলো বোঝে। ফর অল এ বি মানে যেই এ বি গুলো রিলেটেড। স্যার এটা তো ইন জেনারেল না করে, যদি পরীক্ষার সময় এখানে আসে সব ইন ফরওয়ার্ডের জেনারেল মিনিং না কিন্তু করে যদি সেম একটা হচ্ছে না স্যার। এক্সাম্পল নিয়ে করি, মানে দুটো যদি সংখ্যা ধরে নিয়ে করি তাহলে হবে না? হুম, করার জন্য কি করতে হবে সেটা পরের ব্যাপার। আমি তো আপাতত জাস্ট তোমাদের বোঝাচ্ছি, এবার কি করে কি করতে হবে সেগুলো সব পরে আসছি। কি করে করতে হয়, কি করে কত তাড়াতাড়ি করবো সেগুলো সব আসবো, আপাতত জাস্ট এখন বোঝাচ্ছি একটা এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, খুব সহজ, আপাতত বুঝিয়ে নিই। নেক্সট দিন সব আমরা কি করে কোনটা কি হবে, আরো উদাহরণ আছে বিভিন্ন ধরনের, তখন কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না তার জন্য কাউন্টার এক্সাম্পল, এগুলো অনেক কিছু শেখাবো।
আগে আপাতত ব্যাপারটা বুঝিয়ে দিই যারা জানে তাদের, যারা জানে না, যারা জানে তারা এখন অনেক কিছুই ভাবছে যে স্যার আরো এক্সট্রা কিছু করান, কিন্তু আপাতত সবাইকে নিয়ে তো চলতে হবে, সেজন্য একটু ওদের জন্য সব বুঝিয়ে দিই। আচ্ছা, এস বি দ্য সেট অফ অল স্ট্রেট লাইন, যত স্ট্রেট লাইন আছে সবসময় যে নাম্বারের সেট হবে সেরকম না। ধরো আর থ্রি, তো আর থ্রিতে যত স্ট্রেট লাইন আছে, আর থ্রিতে যত স্ট্রেট লাইন আছে, সমস্ত স্ট্রেট লাইন, আর থ্রি মানে বুঝতে পেরেছো, থ্রি ডাইমেনশনে যত স্ট্রেট লাইন আছে, তাহলে এবার একটা রিলেশন দিচ্ছি, নাম দিচ্ছি রো। সেই রিলেশনটা, হ্যাঁ, ডিফাইন্ড, কিভাবে ডিফাইন করা আছে ভালো করে দেখো। এই এস সেট, এস মানে কিন্তু এখানে আর থ্রি, এস মানে এখানে আর থ্রি, তাহলে এই আর থ্রিতে মানে থ্রি ডাইমেনশনে ডিফাইন করা আছে। কিভাবে ডিফাইন করা আছে, যাতে করে বলা আছে যে এল যদি একটা স্ট্রেট লাইন হয়, এল দ্য সেট অফ অল স্ট্রেট লাইন, তাহলে এই সেটের কিন্তু এক একটা এলিমেন্ট একটা করে স্ট্রেট লাইন। তাহলে বলছে যদি এল একটা স্ট্রেট লাইন হয়, এম যদি একটা স্ট্রেট লাইন হয়, তাহলে এল এম এর সঙ্গে কখন রিলেটেড, ইফ অ্যান্ড অনলি এল এবং এম লাই অন দ্য সেম প্লেন, একই প্লেনে লাই করছে। বুঝতে পারলে না? মানে ধরো এটা একটা প্লেন, এটা একটা দেওয়াল বাড়ির বা এটা মেঝে, সেই মেঝের মধ্যে যদি দুটো লাইন থাকে তাহলে তারা রিলেটেড। এবার ধরো একটা লাইন এই প্লেনে আছে, আরেকটা আরেকটা লাইন হয়তো উপরে ছাদে আছে। তোমার বাড়ি হচ্ছে একটা থ্রি ডি, তোমার বাড়িতে একটা স্ট্রেট লাইন হতে ছাদের উপর, হ্যাঁ, ফ্লোরে আছে একটা মেঝেতে, আর একটা রুফে আছে, তাহলে তারা কি একই প্লেনে আছে? নেই, তাহলে তারা রিলেটেড না। যদি বলো স্যার এই দেওয়াল ওই দেওয়াল নিলে হবে না, একদম তোমার ধরো এই দিকের দেওয়ালে একটা লাইন আছে আর এই দিকের দেওয়ালে আরেকটা লাইন আছে, তাহলে তারা রিলেটেড না। আর যদি একই দেওয়ালে লাইন থাকে বা একই প্লেনে থাকে তাহলে তারা কি হবে? রিলেটেড। বোঝা গেছে? যেখানে এল এম কোথায় আছে, এল এম হচ্ছে এস এ বা আর থ্রিতে আছে, তার মানে এল এমটা হচ্ছে স্ট্রেট লাইন, এল মানে কোনো এলিমেন্ট না, স্ট্রেট লাইন। কে বলতে পারে এরা রিলেটেড? রিফ্লেক্সিভ হবে কি হবে না? 1 নম্বর। হবে। কেন? যে কোনো একটা লাইন নিয়ে নাও। ওই প্লেনে থাকলে নিচে ওই খুব প্লেনে থাকে। সহজ, হ্যাঁ, রিফ্লেক্সিভটা এত জটিল করে বলার দরকার নেই। বলছে সব সময় রোটা রিফ্লেক্সিভ হবে। কেন রোটা রিফ্লেক্সিভ হবে? কারণ ধরো তুমি একটা প্লেন নিলে, এই লাইনটা তো কি হবে, একই তো প্লেনে থাকবে, তার মানে এই লাইনটাকে তুমি দুবার নাও, সে কি প্লেন চেঞ্জ হয়ে যাবে? তাহলে কোনো একটা লাইন তুমি নিলে কোনো একটা প্লেনে, ধরো এটা এল এ লাইন, রো হোল, তাহলে এল এর সাথে রিলেটেড হবেই, কারণ এল লাইনটাই তো দুবার নিচ্ছি, তো দুবার নাও আর একই 5বার লাইন। নাও একই প্লেনেই হুম থাকবে, একই লাইন একই প্লেনে হুম। থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর, যদি ধরে নাও যে এল আর এম দুটো লাইন, দুটো লাইন মানে এসে আছে, এসে থাকা মানেই তারা লাইন, যাতে করে মেট্রিক হবে। এল এম এর সঙ্গে রিলেটেড। তার মানে এল এম এর সঙ্গে রিলেটেড মানে, যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিই, এই প্লেনটাতে দুটো লাইন এল আর এম রিলেটেড মানে তারা কোন প্লেনে আছে? সেম প্লেনে আছে। তাহলে তারা যদি সেম প্লেনে থাকে তাহলে এম আর এল, হ্যাঁ, তাহলে দেন এল, উল্টোটা ট্রু, তাহলে এল এবং এম লাই অন দ্য সেম প্লেন, তাহলে একই প্লেনে যদি এল আর এম থাকে তাহলে কি ইমপ্লাই করবে? ইমপ্লাইজ দ্যাট এম অ্যান্ড এল সেটা একই ওই জিনিসই। কথাটাকে শুধু ঘুরিয়ে আগে পরে কথাটাকে বলা শুধু আর ঘুরিয়ে কিছু নেই। দিচ্ছি একদম। আর এইটা হওয়া মানে কি ইমপ্লাই কি করছে? এম মেট্রিক। এল এর সাথে রিলেটেড, তাহলে কি বলতে পারি? রো ইজ সিমেট্রিক। খুব পরিষ্কার Symmetric. ব্যাপার। দুটো স্ট্রেট লাইন একই প্লেনে থাকা মানে কি, তাদেরকে তুমি ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটা একই হয়ে যায়। এবার 3 নম্বর যেটা খুব ভাইটাল, সেটা হচ্ছে ট্রানজিটিভ হবে কিনা। ট্রানজিটিভ হবে না। হবে না মানে, না, চিন্ময় যেটা বলছে, বলছে স্যার এল আর এম একই প্লেনে আছে হবে হবে। আর এম আর এন একই প্লেনে আছে, অথচ বলছে না স্যার এল আর এন আলাদা হবে প্লেনে না। থাকবে। হবে স্যার। হবে না। ট্রানজিটিভ হবে তো স্যার। হবে না স্যার, হবে না। হবে না, যদি আলাদা প্লেনে নেই তাহলেই তো হচ্ছে না। হ্যাঁ, স্যার এটা যদি মানে প্যারালাল বলতো তাহলে হতো না, কিন্তু সেম প্লেন মানে করছে দুটো তাহলে তো হবে। প্লেন হচ্ছে পারপেন্ডিকুলার ধরলাম, একটা লাইন ওদের ইন্টারসেকশনে ধরলাম, আর দুটো লাইন দুটো আলাদা জায়গায়, তাহলেই তো হচ্ছে না ট্রানজিটিভ। ঠিক বলছে। হ্যাঁ, কোনোদিন কেউ 3D এঁকেছো? কিউব আঁকুনি না? আরেকবার আঁকাচ্ছি, দেখো তো। কোনোদিন 3D ঘরে, হ্যাঁ, কেউ যদি কোনোদিন ভালো করে লক্ষ্য করো যে ঘরের মধ্যে, যদিও আমাদের ঘর তো আর একদম 3D হয় না, আমাদেরটা একটু বেঁকা টেরা চৌকোনা মোকোনা হয়। ধরো, আমি চেষ্টা করছি বোঝানোটা একটু চাপই হবে। ধরো এই দেওয়ালটা বুঝতে পারছো, আর এই দেওয়ালটা, এই দুটো দেওয়াল মানে এইটা দেওয়াল, এইটা বাইরের গুলো বলছি, বাইরের দেওয়াল। এবার এইটা ধরো এল, এইটা এল, চলবে?
আর এইটা এম, কোনটা এম? একদম কর্নারটা এম। কর্নার মানে বুঝতে পারছো না? না, এই যে প্লেনের ইন্টারসেকশনটা। একদম দুটো প্লেনের ইন্টারসেকশন। তাহলে এই লাইনটা জানো কোন প্লেনে আছে? বুঝতে পারলে না? না, এই লাইনটা, এই যে কর্নারটা, তোমার বাড়ির দেওয়ালের কর্নার কোন কোন প্লেনে আছে? কিন্তু স্যার এল যে প্লেনে আছে নেগেটিভ আর এম যে এক্স প্লেন এল আছে যে দুটো প্লেনে আছে সেই প্লেনে আছে, এবং শুধু এল এন যে বলে না, plane আমি যদি একটা নীল আর কালি পাশের দিয়ে প্লেনটাতে আছে। হুম। এন দিয়ে এইখানে এই বাইরের দেওয়ালে, তাহলে এই প্লেনেও আছে। তার ফলে বলো এল হ্যাঁ, আর এম একই প্লেনে, এম আর এন একই প্লেনে, অথচ এল আর এন আলাদা প্লেনে। বুঝতে পারলে? দেওয়ালে এই যে এই দেওয়ালটা বাইরের দিকের দেওয়াল, আর এইদিকে বাইরের দিকের দেওয়ালটা, ভেতরে বলছি না, বাইরে, এই চারটে, এই যে এটা আর এটা। ঠিক আছে, তাহলে হয় কি হয় না? হবে না স্যার। হবে না। এটা অনেকে ভুল করে। রো ইজ নট ট্রানজিটিভ। রো কেন ট্রানজিটিভ না? কারণ এই স্যার কেসটা, আর একবার বলেন তো। আরেকবার বলছি, ঘরের দুটো দেওয়াল, এই যে এই দেওয়াল আর এই দেওয়াল, এল, এই দেওয়ালে এই লাইনটা আছে, এই লাইনটা, এই যে কর্নার যেটা থাকবে না, কর্নারটা দুটো প্লেনেই থাকে, এই প্লেনেও থাকে, এই প্লেনেও থাকে। এম 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 এই লাইনেও এই প্লেনেও আছে, এই প্লেনেও আছে। তার ফলে এল আর এম একই প্লেনে, যেই দেওয়ালে এম আর এন একই প্লেনে, অথচ এল আর এন আলাদা প্লেনে। এখানে প্লেনটা স্পেসিফিক করে বলে দেয়নি, যার জন্য যে কোনো প্লেনই নেওয়া যেতে একদম, পারে। বোঝা গেছে? ক্লিয়ার? তাই তো স্যার? একদম। মানে যে দুটো লাইন যেখানে যে প্লেনে থাকবে সেই প্লেন দুটোকেই নিতে হবে। আমি খুব ছোট্ট করে আর দুটো উদাহরণ দেবো, 5 মিনিট আমি টাইম দেবো, হ্যাঁ, খুব তাড়াতাড়ি আজকে। এই রিলেশন আর যা যা কোশ্চিন আছে এর পরের দিন আমি আরো রিলেশন দিব, সব আলোচনা করবো, ঠিক আছে? এই রিলেশন, রো অন দ্য সেট, জাস্ট ছোট্ট জিনিস, জেড বি ডিফাইন্ড বাই, এই যে রিলেশনটা, সেই রিলেশনটা আমি ডিফাইন করছি। কিভাবে ডিফাইন করছি? এ বি এর সাথে রিলেটেড ইফ অ্যান্ড অনলি এ আর বি এর গুণফল গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন ইকুয়াল টু না, কিন্তু গ্রেটার দেন জিরো। ঝটপট করে আমাকে বলো কারা কারা কি কি হচ্ছে, মানে এই যে রিলেশনটা, সেই রিলেশনটা কি রিফ্লেক্সিভ? রিফ্লেক্সিভ হবে না স্যার, কারণ জিরোর জন্য স্যাটিসফাই করবে না। দেখছো? হবে না। বুঝতে পেরেছো? জিরো আর জিরো গুণ করো, গ্রেটার দেন জিরো হয়? হবে না। হবে না, তাহলে রিফ্লেক্সিভ হবে না। দ্য রিলেশন ইজ নট কি? আমি দেখুন ওর সাথে কথা বলে খালি কোশ্চিনটা জিরো দেখলাম, খালি আমি এটা থাকলে তো দেখলাম কোনো কিছুই যেটা হবে লজিক না। হিসেবে খালি মেন সেটটা আমি না সব না না আনসার না, দিই। অন্যান্য অন্যান্য সব রিলেশনে সবকিছু হয়, এই রিলেশনের ক্ষেত্রে যেহেতু বলে দিয়েছি এ বি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, যদি আমি গ্রেটার দেন ইকুয়াল টু দিতাম, কেন তাহলে জিরো? হতো। তাহলেও তাহলে হতো। শুধু তাহলে গ্রেটার হয়ে শুধু যেত। গ্রেটার দেন দিয়েছি বলে এটা হবে না। তাহলে হতো। বুঝতে পেরেছো? সেই জন্য এই জিনিসগুলো অনেক কিছু চেঞ্জ হবে, অনেক কিছু হবে। হ্যাঁ, যদি আমি এখানে জেড না নিয়ে এন দিতাম, তাহলে হতো। তাহলে হতো। তাহলে তো তাহলে জিরো তো তুমি জিরোই নেওয়াই নিতে যেত পারতে না, না। হ্যাঁ, তখন নিতে তুমি পারতাম সেট না। থেকে জিরো হুম। নিতে পারতে না। তো এই জিনিসগুলো আমরা সব বলবো, আমরা নেক্সট দিন আরো আলোচনা করব। আজকে সময়ের জন্য, যেহেতু আজকে প্রথম ক্লাস, অনেক কিছু এক্সট্রা বলেছি বলে আজকে সময় কম বলে এখন এত কিছু আলোচনা করতে পারছি না, কিন্তু নেক্সট দিন সব আরো আলোচনা করবো। বুঝা গেছে? সব কিছু বলবো, এই যে এটার জায়গায় ওটা দিলে কি হবে, ওটার জায়গায় ওটা দিলে কি হবে, কিছুক্ষণ আগে যে আমাকে যে কোশ্চেন করছিল সেগুলো সব বলো। কারণ মাইক বন্ধ করো। এ বি জেড এ আছে, যাতে করে এ বি এর সঙ্গে রিলেটেড। কে বলতে পারে এ যদি বি এর সঙ্গে রিলেটেড হয়, তাহলে এ আর বি এর প্রোডাক্ট উল্টোটাও হবে। হ্যাঁ, এটা এ বি এর সাথে রিলেটেড। সোজা কথা, এত কিছু মাথায় রাখবে না, ছোট জিনিসকে ছোটভাবে ভাববে। কারা রিলেটেড? যাদের প্রোডাক্ট পজিটিভ। তাহলে বলো বি এ পজিটিভ হবে না হবে না? হবে। মাল্টিপ্লিকেশন হবে। কমিউটেটিভ এমনিতেও হবে। হবে। তাহলে বি আচ্ছা স্যার, এ এটা এর তো সাথে, আমরা পুরোটা নিতে পারবো না, তাই না? হ্যাঁ বুঝলাম না কি কারণ বললে। যেহেতু হচ্ছে সিমেট্রিকে ইফ একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ডিশন আছে, কারণ আমরা এখানে জিরো এটাকে ধরতে পারবো না না, তাই ধরতে তো? পারবো না, এটা কারণ জিরো, জিরোর সাথে তুমি যাকেই নেবে সে তো রিলেটেড না। শুধু জিরো হয়ে যাবে, মানে ওই রিলেটেড না, ইফ কন্ডিশনটার জন্যই হচ্ছে একদম একদম। ডিসাইড তার করবো মানে আমরা। আমাদের কাজ হচ্ছে যারা রিলেটেড আমরা তাদেরকে নিব, তাদেরকে নেওয়ার পর দেখবো তাদের উল্টোটা রিলেটেড কিনা। ঠিক আছে স্যার। বুঝতে পেরেছো? ভেরি গুড। তার মানে যারা রিলেটেড তাদেরকেই নিব, নিয়ে দেখবো এ আর বি রিলেটেড তাদেরকেই নিব, তারপর দেখবো বি আর এ রিলেটেড কিনা। তারপরে এই রিলেশনটা কি হচ্ছে? সিমেট্রিক। লাস্ট ট্রানজেটিভ হবে কি হবে না? অনেকে ভুল করে কিন্তু এটা। হবে। হবে। হবে হবে, স্যার। এটা ট্রান্সফার হবে। ট্রানজেটিভ হবে? হবে স্যার। কি করে না বলছো স্যার, হবে? যদি আমি দুটো পজিটিভ নেই আর ওদিকে হ্যাঁ যদি দুটো, হ্যাঁ ও হ্যাঁ না না, স্যার। এ বি আর বি কি আর কি সি। কি বলো 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 না, বলতে থাকো না, কি ভুল না বলছো না আমি না, আমি দেখছি। মানে এ বি আর বলছিলাম, প্রথমে একটা নিব দুটো পজিটিভ, তারপরে ক্ষেত্রে দুটো নেগেটিভ নিলাম।
এটা দুটো পজিটিভ দুটো নেগেটিভ কি করে নিবে? চারটে হয়ে যাবে না তো না, তাহলে। এটা হবে না, কারণ হচ্ছে বি। হ্যাঁ হ্যাঁ। মানে দুটো পজিটিভ দুটো নেগেটিভ, তাহলে বি একসাথে পজিটিভ নেগেটিভ নেওয়া যাবে না। এ বি এর সাথে রিলেটেড, বি সি এর সাথে রিলেটেড, দেখো ঠিক আছে, ওকে। এটা ধরে নিলাম। আচ্ছা, এ বি এর সাথে রিলেটেড মানে এ বি গ্রেটার দেন জিরো আর বিসি গ্রেটার দেন জিরো। আর বিসি গ্রেটার দেন জিরো। তাহলে বলো এ বি আর বিসি যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে এ বি স্কোয়ার সি গ্রেটার দেন জিরো। এ হ্যাঁ, বি বি স্কোয়ার স্কোয়ার সি মানে এসি ইন্টু বি বিসি। স্কোয়ার গ্রেটার দেন জিরো। এবার বিশ্বাস করে বি স্কোয়ার সবসময় যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে বি স্কোয়ার এসি সবসময় গ্রেটার গ্রেটার দেন দেন জিরো। জিরো। এবার তুমি বলতে পারো স্যার বি স্কোয়ার আপনি কেন গ্রেটার দেন জিরো নিচ্ছেন? বি স্কোয়ার যদি জিরো হয়, বি স্কোয়ার জিরো হলে এটা রিলেটেড হবে? না, না। না, তুমি এবি বলতে পারো গ্রেটার স্যার দেন বি স্কোয়ার, হ্যাঁ কারোর স্কোয়ার বি স্যার আপনি গ্রেটার কি দেন জিরো। গ্যারান্টি, কারোর স্কোয়ার আপনি গ্যারান্টি কি দিলেন? কারোর স্কোয়ার তো জিরো হতে পারে। যদি কারোর স্কোয়ার জিরো হয় তাহলে বিও জিরো, আর বি যদি বাই চান্স জিরো দিয়ে দাও তাহলে এটা রিলেটেড হবে, এটা পজিটিভ হবে? হবে না। তার ফলে এ বি যেহেতু পজিটিভ নিয়েছো, তার ফলে বি স্কোয়ারকে তুমি কোনোদিন জিরো নিতে পারবে না। বি স্কোয়ার সবসময় পজিটিভ, তার ফলে এসি পজিটিভ, এসি পজিটিভ হয়ে যাওয়া মানে কন্ডিশন করবে না। এরো। তার ফলে কি হচ্ছে? এ রো কি? ট্রানজিট। আর যদি এই সেম জিনিস, সেম জিনিস যদি আমি এখানে একটা ইকুয়াল টু লাগিয়ে দিতাম, সেম জিনিস, দেখো, যদি জাস্ট আমি একটা ইকুয়াল টু লাগিয়ে দিতাম, এ রিলেশন রো অন দা সেট জেড, জেড এর উপরই কিন্তু, অন্য কোনো সেটের উপর না। এবার এন লাগালে আলাদা হবে, এই লাগালে আলাদা হবে সেটা। যদি আমি এইভাবে ডিফাইন করি, কিভাবে ডিফাইন করি? এ রো বি ইফ অ্যান্ড অনলি এ বি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। মাইক বন্ধ করো, প্রত্যেকে মাইক অন আছে, আমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখছি, এই জিনিসটা কিন্তু অনেকের অভ্যাসে এখনো পরিণত হয়নি। এ বি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তাহলে কে বলতে পারি এ বি যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয়, এ বি যদি রিফ্লেক্সিভ হয়ে ইকুয়াল টু জিরো হয়, রিফ্লেক্সিভ তাহলে হয়ে যাবে, এইবার তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন। এইবার তোমার কোনো অসুবিধা নেই। এবার কি হবে বলবো? রো ইজ রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ, সিমেট্রি। কারণ তোমরা জিরোটাকে এবার অ্যাড করতে পারো। কিছু পাবে না। রো ইজ সিমেট্রিক। সিমেট্রিক কেন বলো তো? জানি এ বি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হলে বি এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। আর রো ইজ নট ট্রানজিটিভ। ট্রানজিটিভ। নট নট ট্রানজিটিভ। ট্রানজিটিভ। নট ট্রানজিটিভ যদি বলো কেন স্যার, কি সমস্যা হলো? এবার আগের বার তো ট্রানজিটিভ হচ্ছিল। বি জিরো হয়ে গেলে সমস্যা হবে। একদম। এইবার যদি বলো স্যার কি করে, কি সমস্যা একটু বোঝান। অ্যাজ ফর এক্সাম্পল ধরো এ পজিটিভ, হ্যাঁ, আর বি জিরো আর সি নেগেটিভ, জানো এবার কি হবে? বুঝতে পারলে না? না, এ বি এ বি এ বি এ বি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। আগের বার গ্রেটার দেন ছিল বলে কাউকে জিরো নেওয়া যাচ্ছিল না, এবার জিরো নেওয়া যাবে। বিসি বলো না কি হবে? গ্রেটার ইকুয়াল টু জিরো। জিরো হচ্ছে, জিরো হওয়া মানে গ্রেটার ইকুয়াল টু জিরো, কিন্তু বাট এসি। মাইনাস জিরো, লেস দ্যান জিরো। তার ফলে এর ও বি অ্যান্ড বির ও সি হোল্ড করছে, কিন্তু এর এর ও রোসি সি হোল্ড করছে না। তার ফলে রোটা ট্রানজিটিভ না। বুঝতে পেরেছো? এবার কোনো কোনো জায়গায় ন্যাচারাল নাম্বার দেওয়া যায়, কোনো কোনো জায়গায় কি দেওয়া যায়, নেক্সট ক্লাসে আমরা সব ডিটেলসে আরো ভালো করে আলোচনা করবো, ঠিক আছে? আজকে এই অবধি থাক। আজকে যদি কারো কোনো কোশ্চিন স্যার থাকে এক্সট্রা, অ্যান্টি হ্যাঁ, সিমেট্রিকের নেক্সট একটা নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে, আজকে দেরি হয়ে গেল, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা, নেক্সট ক্লাসে আছে তো অ্যান্টিসিমেট্রিকটা বলে দেবো, চিন্তা নেই, ডেফিনেশনটা জেনে রাখলে আমি অ্যান্টিসিমেট্রিক বলে দেবো, ঠিক আছে? অ্যান্টিসিমেট্রিকটা নর্মালি হচ্ছে লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে হয়। আচ্ছা, তোমার জন্য ছোট্ট করে পরের ক্লাসে আমি ভালো করে বলবো, ঠিক আছে? এরকম একটা রিলেশন দিলাম, এ লেস দ্যান ইকুয়াল টু বি, ঠিক আছে? তাহলে এ রো এর সঙ্গে, এ বি এর সঙ্গে রিলেটেড, বি এর সঙ্গে রিলেটেড, তার মানে এ লেস দ্যান ইকুয়াল টু বি, আবার বি লেস দ্যান ইকুয়াল টু এ, কি হয় জানো? এ এ ইকুয়ালস টু বি। ইকুয়াল টু বি, ওটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। বা হয়তো এ বি এর সাবসেট, বি এর সাবসেট ইকুয়াল টু এ হয়ে যায় এ এ। ইকুয়ালস টু বি। এই এ ধরনের বি জিনিসগুলো অ্যান্টিসিমেট্রিক হয়, ঠিক আছে? আমি নেক্সট দিন আরো ভালো করে বলবো, চিন্তা নেই। আজকে জাস্ট একটু বলে দিলাম, আজকে আর সময় নেই, অনেকটা সময় চলে গেল, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, পরিষ্কার, হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আগে